হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে এই যে ডেভিড কোপারফিল্ড, এটা পড়ানো ইজ অ্যান অ্যাম্বিশিয়াস জিনিস তো দূরের কথা। দিস ইজ দ্য বুক, ঠিক আছে। অ্যান্ড ইটস মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বুকস। তার কারণ হচ্ছে কি, এসএসসি তে থাকে, বহু বছর ধরে থাকে এই বইটা। তো আমিও যখন সেই ছোটবেলায় এসএসসি দিয়েছি, সেই সময় আমাকেও অল্প অল্প পড়তে হয়েছিল। অনেস্টলি স্পিকিং, 64টা চ্যাপ্টার আমিও পড়িনি তখন, পড়া সম্ভব হয়নি, ঠিক আছে। তো এই বইটা আমার খুব প্রিয় বই এমনিতে, সেটা তো আমি বড় হয়ে যাবার পরে, অনেক পরের কথা বলছি আমি এখন। আর কেন আমি স্পেসিফিক্যালি এই বইটার কথা বলি, না, এই বইটাতে না খুব সুন্দর সুন্দর এরকম, এই যে এরকম সুন্দর সুন্দর না, এই বইটাতে অনেক ইলাস্ট্রেশন থাকে, প্রচুর ইলাস্ট্রেশন আছে এই বইটার মধ্যে। আমি দু একটা তো দেখাবো অবশ্যই। আর এটার যে মানে বিস্তারিত যে কনটেক্সট এই ডেভিড কপারফিল্ডের, এটা কি সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন দেয়। মোটামুটি দুটো চ্যাপ্টারে একটা করে ইলাস্ট্রেশন থাকে এই বইটাতে। এটা স্পেসিফিক্যালি পেঙ্গুইনের বই। আর এই যে জেরেমি ট্যামলিং, এই লোকটার লেখা আমার দারুণ লাগে। এই ভদ্রলোকের যে ইন্ট্রোডাকশন এই বইয়ের মধ্যে রয়েছে, তো আমি এখানে যেভাবে দাঁড় করাবো জিনিসটাকে, আই টক আ লট অ্যাবাউট দ্য কনটেক্সট অবভিয়াসলি, যেগুলো খুবই স্কলারলি কনটেক্সট হবে, অবশ্যই ওটা করবো, কিন্তু জাস্ট টু গিভ ইউ দ্য টেস্ট, পুরো গল্পটা আমি ছোট করে বলবো। প্রত্যেকটা চ্যাপ্টার, লাইক 64টা চ্যাপ্টারের মধ্যে থেকে একটা করে সালিয়েন্ট কোটেশন আমি দেখাবো এখানে। দুটো চ্যাপ্টারকে আমি ইনডেপথ বলার চেষ্টা করব, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। অনেকগুলো এমসিকিউ দেখাবো আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে, আবার দেখবি আমি এমসিকিউ গুলো দিয়ে রেখে দেবো। ইফ ইউ ক্যান পিক ইউর ব্রেন, আর কিছু না, যদি প্র্যাকটিস করতে চাস, যদি দেখতে চাস, দুটো চ্যাপ্টার অন্তত, সো দ্যাট ইউ গেট দ্য টেস্ট, ঠিক আছে। আর কনটেক্সট নিয়ে তো উই আর গোইং টু টক আ লট, ঠিক আছে। তো এই মানে ডেভিড কপারফিল্ড ডিটেলে তো এমনিতেই স্কুল সার্ভিসের সঙ্গে হবে, কিন্তু আমি সবার জন্য যেটা করতে চাই, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট কি না, এই আগে একটা কোন একটা ক্লাসে উই হ্যাড টকড অ্যাবাউট ডিকেন্স, আলাদা করে সবকটা নোবেলকে নিয়ে, ডিকেন্সকে নিয়ে একবার কথা হয়েছিল কখনো হয়তো। তো এখানে স্পেসিফিক্যালি ডেভিড কপারফিল্ড, তার কারণ হচ্ছে ইটস অ্যাম্বিশিয়াস টু রিড, ঠিক আছে, ইটসেলফ। তো এটা পড়ানো তো অন্য জিনিস একদম, মানে এটা পড়াই বিশাল ব্যাপার ডেভিড কপারফিল্ড। সি মানে ইট লুকস ভেরি স্মার্ট বাই দ্য ওয়ে, ঠিক আছে। ডেভিড কপারফিল্ড ব্যাপক জিনিস, অনেক সিনেমাতে রেফারেন্স পাবে ডেভিড কপারফিল্ডে। ডেভিড কপারফিল্ড দারুণ জিনিস এমনিতে। তো যাই হোক, এবারে আমরা শুরু করছি। দেখো মানে এই যে যে কোনো নভেলের এই যে বেসিক একটা কি থাকে না, একটা উদ্দেশ্য থাকে নভেলটা, ঠিক আছে। মানে এমটা কি না, এই যে বিল্ডাংস রোমা তৈরি করতে হবে, আর এমন বিল্ডাংস রোমা কিনা মোমেন্ট অফ হিজ বার্থ থেকে বিল্ডাংস রোমা শুরু হবে। দ্যাটস নাইস অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাবা মারা গেছে, তো পস্থুমাসলি ছেলে জন্মাচ্ছে, 6 মাস বাদে ছেলে জন্মেছিল, ঠিক আছে। আর মায়ের সঙ্গে ক্লারার সঙ্গে বেশ ভালো ছিল, ঠিক আছে। আর তারপরে কি পেগটি, এরা কিন্তু ইংরাজি সাহিত্যের শুধু নয়, ওয়ার্ল্ড লিটারেচারের বিরাট বিখ্যাত ক্যারেক্টার এরা। ডেভিড বলো, ক্লারা বলো, পেগটি বলো, খুব তাড়াতাড়ি মার্স্টোন আসছে, খুব তাড়াতাড়ি কত রকম লোক, ইউরায়া হিপ আসবে। 3খানা সিনেমা আছে ডেভিড কপারফিল্ডের। রিসেন্ট একটা সিনেমা আছে, দেব পটেল করেছে সিনেমাটা, খুব মজার। হিউ লরি আছে, ডেভ পটেল আছে, অ্যাটলিস্ট দুটো সিনেমা। একটা ড্যানিয়েল র্যাডক্লিফ ছোটবেলা করেছিল হ্যারি পটার, ও একটা ছোটবেলা ডেভিড কপারফিল্ড করেছিল। যে কোনো দুটো সিনেমা, আউট অফ দ্য 3টে সিনেমা, যে কোনো দুটো সিনেমা ইউ হ্যাভ টু ওয়াচ, দেখবি। আর এই জন্য আমি বলছি দেখতে, যে ইন এনি ইন্টারভিউ, এনি জায়গাতে, এনি মানে কনটেক্সটে, পিপল যারা সত্যি খুব পড়াশোনার লোকজন, আর যারা ওই ধরনের টেবিলের ওই দিকে বসে থাকে, দে উইল আস্ক ইউ অ্যাবাউট মিস্টার মার্স্টোন। আর নামগুলো দেখবি কি দারুণ, ক্রিকল, নামগুলো দেখবি কি দারুণ, ঠিক আছে। তো মানে অলিভার টুইস্টও পড়া হয়েছিল একবার, মনে আছে, খুব ডিটেলে, ঠিক আছে। আর এইখানে আজকে চল কি কি বেরোয়, লেট আস সি যে কি কি থাকবে আজকে। তো মিস্টার মার্স্টোন ঢুকবে, ঠিক আছে। মানে আস্তে আস্তে মা মিস্টার মার্স্টোনের সঙ্গে আর কি মানে সময় কাটাতে শুরু করবে আর কি, মাকে পটানোর চেষ্টা করবে একটু একটু, ঠিক আছে। আর ডেভিড একটু ভয় পাবে, মিস্টার মার্স্টোনকে একটু একটু ভয় পাবে। ইয়ারমুথ এ যাবে, ঠিক আছে, মাউথ তো উচ্চারণ করি না আমরা, ইয়ারমুথ। তো পেগটি এইখানে ডেভিডকে নিয়ে যাবে ওর ভাইয়ের সাথে দেখা করে, মিস্টার পেগটি, ঠিক আছে। তো ডেভিড ওইখানে গিয়ে এমিলিকে দেখে একবারে ইনফ্যাচুয়েশন হয়ে গেল, ছোটবেলা আমাদের যেরকম ওইসব ইনফ্যাচুয়েশন গুলো, ইনফ্যাচুয়েশন কি সেই ছোটবেলা খুব মজা লাগে, ঠিক আছে। আমাদেরও বয়স কম থাকে, ওই দিকের মেয়েটারও বয়স কম থাকে, খুব মজা লাগে, ঠিক আছে। তো মিস্টার পেগটির যে নিস ছিল এমিলি, লিটল এমিলি, সেই লিটল এমিলিকে খুব পছন্দ হয়ে গেল এখানে গিয়ে। এই যে বইটা আছে না, এই যে পেঙ্গুইনের যে বিশাল মোটা বইটা আছে,
এই বইটার ইন্ট্রোডাকশনের পরেই কোনো একটা জায়গাতে মেবি এই পেগেটি এই যে এইটা দেখানোর ছিল, এই যে পেগেটি, ঠিক আছে, এই যে এমিলি, ঠিক আছে। তো এই মানে ইলাস্ট্রেশন গুলো খুব সুন্দর। আচ্ছা, তো এই ইলাস্ট্রেশন গুলো কি করে জানে, সেগুলো নিয়ে তো সেই পেপার লেখা হয় পরে। তো ইলাস্ট্রেশনের কাজ হচ্ছে যে তোর মধ্যে কম্প্রিহেনশন বাড়ায়, তোর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ায়, ঠিক আছে, একটা টেক্সটের প্রতি। তা সে এমনিতেই ভিক্টোরিয়ান টাইমসের 1850 সালের বই, তো স্বাভাবিক যে মানে একটা মানে কি বলবো, একটা আদান প্রদান হবে বইয়ের সঙ্গে ইলাস্ট্রেশন দিয়ে। যাই হোক, ডেভিড এবারে ফিরে এলো, আর মা তো ততদিনে বিয়ে করে ফেলেছে কাকে, মিস্টার মার্ডস্টোনকে। ঠিক আছে, এই যে নাম কিরকম দেখ, স্টোন, সেখান থেকে মার্ডস্টোন, মাড স্টোন, সেখান থেকে মার্ডস্টোন, এরকম করে নামগুলো ইউজ হয়। ওর আবার এক বোন, ঠিক আছে, তাহলে একখানা সৎ পিতা হলো, আবার একখানা সৎ পিসি হয়েছে মিস মার্ডস্টোন। ঠিক আছে, তো এরা সবাই মিলে খুব হার্শ হচ্ছে ডেভিডের ওপরে, ক্লারারও ওপরে ডিসিপ্লিন দেখাচ্ছে, ডেভিডকেও ক্লারাকেও। অ্যাবিউজ আর ডিসিপ্লিনের মধ্যে না খুব থেন একটা লাইন হয়, ঠিক আছে। এই মিস্টার অ্যান্ড মিসেস মার্ডস্টোন, মিস মার্ডস্টোন, এই দুজন রয়েছে ডেভিডকে মানে এবারে সেই পনের মতো ইউজ করা, ঠিক আছে। আর ক্লারাকে বলা যে ছেলের প্রতি তুমি একদমই ইয়ে হচ্ছ না, ফার্ম হচ্ছ না, ছেলেকে মানে ফার্ম হও ছেলের প্রতি, এ আবার কি, তুই স্কুলে পাঠাও। অ্যাবিউসিভ একখানা বোর্ডিং স্কুল। ডিকেন্সের সমস্ত নভেলের মধ্যে, যার মধ্যে হার্ড টাইমস নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা হবে আমাদের, সেইখানে এই যে সব সময় একটা অ্যাবিউসিভ একটা বোর্ডিং স্কুলের কথা থাকবে, বুলি করবে ওখানে, টিচারই বুলি করছে, স্টুডেন্টের কথা বাদ দে, টিচারই বুলি করে এই সমস্ত জায়গাতে। তো মিস্টার ক্রিকল, কিরকম নাম, মিস্টার ক্রিকল। ফ্রেন্ডশিপও হয়ে গেল, হ্যাঁ, ট্রাডেলস এর সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে গেল, হ্যাঁ, জেমস টিয়ারফোর্ড বেশ ক্যারিজম্যাটিক ফেলো, ঠিক আছে, ওই ছেলে আবার ডেভিডকে অনেক কিছু শেখাবে, জেমস, হ্যাঁ, সেই সমস্ত হয়ে গেল। আর এদেরকে দেখবার জন্য আমি আবার বলবো, তিনটে ফিল্ম আছে, যে কোনো দুটো সিনেমা। আমি রিসেন্টলি ওই দেব পটেল দেখেছিলাম, আর অনেক আগে আমি ড্যানিয়েল র্যাডক্লিফের সিনেমাটা দেখেছিলাম, ওগুলো মোটামুটি অ্যাভেলেবল, ঠিক আছে। তো ওগুলো যেন দেখে নেওয়া হয় অবশ্যই, যে কোনো দুটো সিনেমা। ফ্যামিলিতে ট্র্যাজেডি আসবে, স্কুল যখন শেষ হয়ে এলো, মা মারা গেল, ঠিক আছে, আর নতুন একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা মারা গেল। তো এইবারে শুরু হলো পুরো জীবনটা কালার্ড হওয়া এইরকম সব ট্র্যাজেডি গুলোকে দিয়ে। বাবা মারা গেছে কখন ভাব একবার, মা মারা যাচ্ছে কখন ভাব, স্কুলের থেকে ফিরে আসার পরে, হ্যাঁ, এইরকম করে আর কি ফ্যামিলি ট্র্যাজেডি শুরু হচ্ছে আর কি। ঠিক আছে, লন্ডনে পাঠিয়ে দেওয়া হলো একটা ওয়্যার হাউসের মধ্যে, বিচ্ছিরি এক্সপিরিয়েন্স হলো ওখানে ডেভিডের, ঠিক আছে, খুব ভালো। মিকোবারদের কাছে যাবো এবারে আমরা, ঠিক আছে। খুব একটা টাকা পয়সা নেই বটে, কিন্তু না, মিকোবার ফ্যামিলি খুব নাইস ছিল, তো ওদের কাছে ডেভিড থাকবে এবারে। যখনই মানে মিকোবার্স যখন মানে চলে গেল, তখন ডেভিড এবারে গেল বেটসি ট্রটউডের বাড়িতে, ডোভারে, সে যে ডোভার বিচ হয়, সেখানে বেটসি ট্রটউডের বাড়ি, ঠিক আছে। ওইখানে গিয়ে আবার কাদের সঙ্গে দেখা না, এই যে মিস বেটসি, এ ডেভিডকে খুব ডিফেন্ড করবে, ঠিক আছে, এই মিস বেটসি ট্রটউড খুব ভালো। তো ও বলবে যে মার্ডস্টোন যারা আছো না, তোমরা না অ্যাবিউজ করেছো ডেভিডকে, আর তোমরা ক্লারাকে মেরেছো। তো এই জায়গাগুলো খুব সুন্দর জায়গা এমনিতে। হ্যাঁ, এই যে ডেভিডকে যেরকম করে আর কি বেটসি ট্রটউড আর কি ডিফেন্ড করবে এন্ড এভরিথিং। নতুন গার্ডিয়ানশিপ শুরু হয়ে গেল তাহলে, ঠিক আছে। মিস বেটসি ছিল, মিস্টার ডিক ছিল, এদের দুজনের কাছে এবারে ডেভিড থাকতে শুরু করবে, আর ওরা হয়ে গেল ডেভিডের মোটামুটি ধরে নে লিগাল গার্ডিয়ান। চলো, ঠিক আছে। আচ্ছা, ডক্টর স্ট্রং এর স্কুলে যাবে, ক্রিকল পেরিয়ে এসেছি আমরা, বাজে স্কুল ছিল। এইবারে আমরা এলাম কি ডক্টর স্ট্রং এর স্কুলে, দেখ নামটা কি সুন্দর, ডক্টর স্ট্রং, অ্যান্ড হি ইজ এ ভেরি নাইস ফেলো, খুবই ভালো লোক, ঠিক আছে, খুবই ভালো লোক। উইকফিল্ডস এর সঙ্গে আমরা থাকবো এবারে, মিস্টার উইকফিল্ডের সঙ্গে একসঙ্গে থাকবো আমরা, আর উইকফিল্ডের মেয়ে অ্যাগনেস, এই আর একখানা ওয়ার্ল্ড লিটারেচারের বিখ্যাত মেয়ে অ্যাগনেস, ঠিক আছে। এক হচ্ছে এমিলি ছোটবেলা, আর এই হচ্ছে কি আমাদের অ্যাগনেস, আরো আসবে, দাঁড়িয়ে যাওয়া একটু। এইটা কখনো হবে না যে একটা মানে বেসিক একটা বিল্ডাংস রোমাতে একটা লিনিয়ার একটা লাইফের মধ্যে একটা মেয়ে থাকবে, এরকম কখনো হতে পারে না। ইউ নিড টু বি কালার্ড বাই আ লট অফ এক্সপিরিয়েন্সেস। তো অনেকগুলো রিলেশনশিপ থাকবে, তো ইটস ওকে, সিচুয়েশনশিপ থাকবে, রিলেশনশিপ থাকবে, গ্যাস লাইটিং থাকবে, ফ্রেন্ড জোন থাকবে, কত কিছু থাকবে। ঠিক আছে, চলো, আমিও জানি না কি কি হয় আজকাল। এবারে কাউচিং থাকবে। আচ্ছা, ইউরায়া হিপ, ব্যাপক ক্যারেক্টার, ঠিক আছে, হ্যাঁ, শুধু মানে ছ্যাঁচড়া লোক, একদম বিচ্ছিরি লোক, হ্যাঁ, ঝুঁকে ঝুঁকে থাকবে, অসভ্যের মতো শুধু বলবে আমি 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 খুব গরিব আদমি আছি, আমি খুব গরিব আদমি আছি বাবু, এরকম করে কথা বলবে। সেই
কি বলে তোর ওই যে রিক্সাওয়ালাটা ছিল মনে আছে ওই ভূতের ভবিষ্যতে? হ্যাঁ, ওই আমি খুব গরিব আদমি আছি বাবু, ওই রকম হচ্ছে ইউরায়া হিপ। তার ভাবনা ঠিক ছিল আছে, তার। হ্যাঁ, বিরাট শয়তান। এরা শুধু শুধু ঝুঁকবে আর বলবে উই আর হাম্বল পিপল, এরকম করে কথা বলবে, উই আর হাম্বল পিপল স্যার, মানে এত ন্যাকামি করে কথা বলবে আর এত দেখাবে যে ও কত সার্ভাইল। হ্যাঁ, মানে শয়তানের মানে হাড়ি একদম। তো খুব ডিস্টার্ব করে ইউরায় সবাইকে। ডেভিড এমনিতে ডিস্টার্ব হয় না, ঠিক আছে, কিন্তু মানে ওই আর কি, কিন্তু উইকফিল্ড মানে বলে যে এ সালা বেটা মানে তেলা মাথায় তেল দেয়। হ্যাঁ, আর নিজেকে খুব ছোট বলে, আমার ভুল হয়ে গেছে, আমি বড্ড বাজে জানেন তো, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মারুন, আমাকে আপনি মারুন। এইরকম বোকা বোকা সেই হ্যারি পটারের ডোবি ছিল না, ও ওই রকম ইউরায়া হিপের মতো একটু, যদিও ডোবি খুব ভালো। আচ্ছা, তারপরে এবারে কারা কারা, এবারে দেখতো স্টিয়ার ফোর্থ। ঠিক আছে, মিসেস স্টিয়ার ফোর্থের সঙ্গে দেখা হবে, রোজার সঙ্গে দেখা হবে। ঠিক আছে, আর মানে একবার স্টিয়ার ফোর্থ একটা হাতুড়ি ছুড়ে দেবে। ঠিক আছে, সেটা থেকে রোজাতে দাগ থেকে কাটা দাগ থাকবে রোজার। তো সেটা ইম্পর্টেন্ট আর কি, হাতুড়ি ছুড়েছিল একবার স্টিয়ার ফোর্থ। তো মিসেস টিয়ার ফোর্থের সঙ্গে দেখা হলো, রোজার ডার্টলের সঙ্গে দেখা হলো। আচ্ছা, এইখানে সেই ছোটবেলার এমিলি, ও নাকি এঙ্গেজড হয়ে গেছে হ্যামের সঙ্গে। ঠিক আছে, তো ওই আর কি, এবারে এতদিনে আর কি মানে সেই এমিলির কথা আবার ফিরে এলো, আবার কিছু একটা মনে হবে। ঠিক আছে, এইরকম আর কি। ঠিক আছে, স্টিয়ার ফোর্থের এবার বোটের কথা। ঠিক আছে, একটা বোটের নাম রেখেছে এমিলির নামে, দ্য লিটল এমিলি। ঠিক আছে, তো এটা সিগনিফিক্যান্ট ছিল যে বোটের বোটের নাম কি লিখেছে, স্টিয়ার ফোর্থ না, লিটল এমিলি। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, এবারে মিস বেটসি, এবার ডেভিডকে বললো যে যাও তুমি মিস্টার স্পেনলো এর কাছে কাজ করবে যাও। তো ও একটা প্রক্টর হচ্ছে এবারে। ঠিক আছে, খুব ভালো কেরিয়ার শুরু হচ্ছে, দেখবে প্রক্টর হচ্ছে, এবার কেরিয়ার শুরু হচ্ছে। ইউরায়া এবারে কি করছে দেখবি, মিস্টার উইকফিল্ড কে না কন্ট্রোল করতে শুরু করবে ইউরায়া হিপ। আর ও না অ্যাগনেসকে বিয়ে করতে চাইবে, বিরাট জায়গা এটা এমনিতে। ঠিক আছে, মানে মার্ডারাস অ্যাঙ্গার এখন ডেভিডের মধ্যে। অ্যাগনেসকে ডেভিডের ভালো লাগে, ইউরায়া হিপ মিস্টার উইকফিল্ডের মাথায় পা দিয়ে ওঠার চেষ্টা করছে, সমস্ত কিছু এমন করে ম্যানেজ করছে যে মিস্টার উইকফিল্ডের হাত থেকে কন্ট্রোল চলে আসে কার কাছে, ওর ক্লার্কের কাছে, ইউরায়ার কাছে। বিরাট শয়তান। ঠিক আছে, আচ্ছা, এবার আবার আমাদের প্রেমে পড়তে হবে। স্পেনলোর মেয়ে ডোরা ছিল। ঠিক আছে, ইমপ্র্যাকটিক্যাল মেয়ে কিন্তু খুব সুন্দর দেখতে। সেই ডোরা স্পেনলোর এবারে আমরা প্রেমে পড়বো এখানে। ঠিক আছে, তাহলে অ্যাগনেসকে পেরিয়েছি আমরা, ডোরার কাছে এসেছি আমরা, লিটল এমিলি হ্যামের সঙ্গে কি হয়ে গেছে বল, এঙ্গেজড হয়ে গেছে। চলো ঠিক আছে, তারপরে ট্রাডলস এর কথা মনে আছে, ছোটবেলার ট্রাডলস আর মিস্টার মিকবারের কথা মনে আছে। তো আমরা আবার ট্রাডলস এর সঙ্গে এবার আমরা ইয়ে করব, দেখা করব, আমরা লয়ার হচ্ছি তাই তো, প্রক্টর হচ্ছি আমরা। ঠিক আছে, আর মিস্টার মিকবারের না প্রচুর ঋণ, অনেক টাকার ঋণ। ঠিক আছে, প্রচুর ঋণ মিস্টার মিকবারের। তো তাও ওরা দে নাইস পিপল। ঠিক আছে, এবারে দেখ, এই যে এই যে এই এমিলির এবারে কি হচ্ছে দেখ, এবারে পেগটির হাজবেন্ড না মারা যাচ্ছে। ঠিক আছে, তো এমিলি তখন পালিয়ে যাবে স্টিয়ার ফোর্থের সাথে, মনে আছে? স্টিয়ার ফোর্থের সঙ্গে এমিলির একটু পছন্দ পছন্দ ব্যাপার ছিল। তো হ্যামের সঙ্গে যদিও এমিলির কি হয়েছিল, এঙ্গেজমেন্ট হয়েছিল, আর একটা চিঠি রেখে যাবে, বলবে যে আমি কি হতে চাই, ওই যে সেই রাজু বান গায়া জেন্টলম্যানের কনসেপ্ট থাকে না গ্রেট এক্সপেকটেশনের মতো নভেলগুলোতে, তো এমিলিও না কি হতে চায়, জেন্টল ওম্যান হতে চায়, লিডি হতে চায়। তো পালাবে স্টিয়ার ফোর্থের সঙ্গে। ঠিক আছে, দেখা যাক মিস বেটসির এবারে কি হবে দেখ। মিস বেটসি বলছেন যে আমি রুইন্ড হয়ে গেলাম, ফিনান্সিয়াল মিসফরচুনস হয়ে গেল। আর এইবারে দেখতে থাকলো ও আরো যে উইকফিল্ডকে কিরকম নাচাচ্ছে ইউরায়া হিপ। ইউরিয়া উচ্চারণ নয়, ঠিক আছে, ইউরিয়া উচ্চারণ নয়, ইউরায়া হিপ। বেশ, ডোরার এবারে দেখবো আমরা যে ডোরা না অ্যাডজাস্ট করতে পারছে না, ডেভিডের টাকা পয়সা নাই। ঠিক আছে, তো ডোরা একদমই অ্যাডজাস্ট করতে পারছে না। আর বলছে যে তুমি একটু বাড়ি ঘর দোর একটু গোছানো টোছানো একটু শিখে নাও না, রান্না বান্না একটু শিখে নাও না, ডেভিড বলছে। ডোরা না পারছে না। ঠিক আছে, তো রিলেশনশিপ গুলো ঠিকঠাক হচ্ছে না। ওইদিকে আবার হঠাৎ করে মিস্টার স্পেনলো মারা গেছে। ঠিক আছে, মিস্টার স্পেনলো মারা গেছে আর প্রচুর টাকা ঋণ নিয়ে মারা গেছে। এখনকার দিনে যেরকম ঋণের প্রবলেম, তখনকার দিনেরও ঋণের প্রবলেম। আজও আমেরিকাতে লোকে ক্রেডিটে চলে আর ডেটের মধ্যে চলে যায়। আজও যেরকম তখনও সেরকম। ঠিক আছে, তো ডোরাকে ওর আন্ডদের আন্ডারে রেখে দিয়ে মিস্টার স্পেনলো মারা যাচ্ছে। চলো ঠিক আছে, ইউরায়ার ম্যানিপুলেশন বাড়ছে। ঠিক আছে, ইউরায়া বলছে যে অ্যানি স্ট্রং, সে স্ট্রংদের কথা বলেছিলাম একটু আগে, অ্যানি স্ট্রং নাকি ইনফিডেল। ঠিক আছে,
তো সেই ইনফিডিলিটির দিক থেকে বলছে যে এই মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মিস্টার ডিক আসবে বলে। অনেক ঘটনা যেহেতু আস্তে আস্তে এটা পাবলিশ হয়েছিল, ঠিক আছে, অল্প অল্প করে পাবলিশ হয়েছিল। আর ডেভিড কপারফিল্ডের মতো এই ধরনের বই যখন আস্তে আস্তে ওই যে দিনের পর দিন পাবলিশ হচ্ছে, তখন থেকে এপিসোডিক ন্যারেটিভের আইডিয়া আসছে। আজকে এই যে মানে যত বাংলা সিরিয়াল বলো যা বলো সবকিছুর মধ্যে যে ন্যারেটিভ যে টেকনিক হয়, যেভাবে বিটস অফ স্টোরি টেলিং হয়, ওগুলো এই ধরনের বই থেকে তৈরি হয়েছিল। সেই জন্য আর লট টু মানে কি বলবো ডাইজেস্ট একটা ক্লাসে তো হয় না, মিনিমাম 10টা ক্লাস। আচ্ছা, এবারে ডোরার সঙ্গে এবারে বিয়ে হবে তার, ঠিক আছে, কিন্তু বিয়ে হয়েও না হচ্ছে না, কম্প্যাটেবিলিটি নেই, ঠিক আছে, মানে এই প্র্যাকটিক্যালও নয় মেয়েটা, আবার অ্যাট দ্য সেম টাইম ডেভিডকে ইমোশনালি না মিট করতে পারছে না ডোরা, ঠিক আছে। আর তারপরেই আবার কি না মিসক্যারেজ হবে, ডোরার শরীর খারাপ হয়ে যাবে, ইনফ্যান্টের ডেথ হবে, ঠিক আছে। তো ডেভিড বুঝেই যাবে যে ডোরার এই যে ডেথ আসতে চলেছে, তো ও বুঝেই যাবে যে ভাই আমার ম্যারেজের মধ্যে লিমিটেশন ছিল, কিছু করার নেই। এমিলি এবার দেখে ভাই লিটিমার বলে, ঠিক আছে, হ্যাঁ, মানে লিটিমার বলে একজনের সঙ্গে এমিলিকে, যে স্টিয়ারফোর্থের সঙ্গে এমিলি পালিয়েছিল, সেই এমিলিকে লিটিমারের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল স্টিয়ারফোর্থ, বোঝো, ঠিক আছে। আর এমিলি পালিয়েছে সেখান থেকে, ঠিক আছে। এবারে একটা প্ল্যান অস্ট্রেলিয়াতে, পেগাটিকে মনে আছে, মিস্টার পেগাটি, মিসেস পেগাটি, তো সেই পেগাটি এবারে এমিলিকে নিয়ে চলে যেতে চাইছে, ঠিক আছে। মার্থা এন্ডেল আছে, মিসেস গ্রামিজ আছে, গামিজ খুব বিখ্যাত ক্যারেক্টার, মিকো ওবার আছে, ঠিক আছে। সবাই মিলে ওরা চলে যেতে চাইছে এখান থেকে, অস্ট্রেলিয়াতে চলে যাব। সেই সময় ভিক্টোরিয়ান টাইমস একটু অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপার ছিল, নতুন জমি, নতুন জায়গা, নতুন রকম হবে, লাইক আলাদা দেশে যাওয়ার মতো। তখনকার দিনে অস্ট্রেলিয়া যেত ইংল্যান্ডের লোকেরা, ঠিক আছে। আর নতুন নতুন কলোনাইজও করেছে অস্ট্রেলিয়াকে, নতুন সবে সবে খুন খারাপি করেছে, নতুন অস্ট্রেলিয়ান দেশীয় মানুষদের রক্তে তখন অস্ট্রেলিয়ার মাটি তখন ভিজে। তো নাইস জায়গা বাড়ির ঘরদোর বানানোর, ঠিক আছে, তখন অস্ট্রেলিয়া ব্রিটেনের জন্য। আচ্ছা, মিকোবার এখানে কনফেস করলো, ঠিক আছে, ডোভারে একটা মিটিং হলো। মিস্টার মকোবার বলল যে এই যে ইউরায়া না বড্ড টাকা পয়সা মারছে, ঠিক আছে, ম্যানিপুলেশন করছে, ঠিক আছে, আবার মিস্টার উইকফিল্ডের সিগনেচার পর্যন্ত কি করে নিয়েছে, ফোর্জ করে নিয়েছে, ঠিক আছে। আর মিকোবারকে পর্যন্ত কন্ট্রোল করছে। ও যে শুধু উইকফিল্ডকে কন্ট্রোল করছে তা না, ও মিকোবারকেও টাকা ধার দিয়ে মিকোবারকে কন্ট্রোল করবার চেষ্টা করছে, এগুলো বললো। এইবারে ইউরিয়াকে ফোর্স করা হবে, ঠিক আছে, রিস্টোর হবে মিস্টার উইকফিল্ডের অনার, মিস্টার উইকফিল্ডের পার্টনারশিপ রিস্টোর হতে চলেছে। ডোরানা মারা গেল এবারে, ঠিক আছে, হ্যাঁ। আর ডেভিড না, এই যে আমাদের ম্যাকবেথ যেরকম করে বউ মারা যাওয়ার পরে গ্রিভ করতে পারেনি প্রপারলি, তো সেরকম করে না আমাদের ডেভিড কপারফিল্ডও না গ্রিভ করতে পারবে না, ঠিক আছে। ইউরায়ার সাথে ঝামেলাটা তখন চলছিল অ্যাকচুয়ালি, আমাদের ম্যাকবেথের যেরকম ম্যাকডাফের সাথে ঝামেলা চলছিল, ম্যালকামের সাথে চলছিল, এইখানে আবার ইউরায়ার সঙ্গে ঝামেলা চলছিল। হ্যামেরও ট্র্যাজিক এন্ড হবে, ঠিক আছে। হ্যামের সঙ্গে এমিলি একসময় সেই ইয়ে হয়েছিল, এঙ্গেজড হয়েছিল, ঠিক আছে। সেলারদেরকে বাঁচানোর চেষ্টা করবে একটা ঝড়ের সময়, তখন হ্যাম মারা যাবে। তো আরেকখানা ট্র্যাজিক এন্ড হলো। ট্র্যাজিক এন্ড গুলোকে শুধু গুনে যায় একবার, কত খারাপ লাগবে দেখবি, ঠিক আছে। স্টিয়ারফোর্থের বডি না ভেসে আসবে, ঠিক আছে। মারা যাওয়ার পরে স্টিয়ারফোর্থের বডি দেখতে পাচ্ছে কে, ডেভিড দেখতে পাচ্ছে, ঠিক আছে। ডেভিড এবারে শুরু করলো কি করতে বল, হিল করতে হবে, ঠিক আছে, ডিপলি রিফ্লেক্ট করতে হবে জীবনের ওপরে, লিখতে হবে। তো সেই জন্য ইউরোপে ট্রাভেল করতে লাগলো। এই যে যত ভালো ভালো লোকজন আছে আজকাল বলে দেখবি, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 1 বছরে ট্রাভেল করো, অল্প বয়সে ট্রাভেল করো, ভীষণ অল্প টাকা লাগবে ট্রাভেল করতে, ট্রেনে উঠে যাবে 300 টাকা 400 টাকা টিকিট করে স্লিপার ক্লাসে, আর তারপরে তুমি গুরুদুয়ারা গুলোতে খেয়ে নেবে, তুমি ডরমিটারি বেডে থেকে নেবে 100 টাকা 200 টাকাতে। তো এমনি করে খুব অল্প টাকায় 1 বছর ধরে এমন করে তুমি ভারত ট্রাভেল করো, সো দ্যাট ইউ লাভ ইউর কান্ট্রি, ইউ মিট উইথ পিপল, ঠিক আছে, ইউ নো হাউ টু হ্যান্ডেল সিচুয়েশনস। আর ওই জিনিস কোনোদিনও পঙ্কজ ত্রিপাঠী বলছে, অ্যান্ড আমির খানও বলেছে দেখবি এক জায়গাতে, আরো অনেকজন ইয়ে বলবে, অনুভব সিনহা বলবে দেখবি এক জায়গাতে, দে হ্যাভ আ থিং অ্যাবাউট দিস। তো ওরা যেটা বলছে সেটা পরিব্রাজক বিবেকানন্দের কথা বেসিক্যালি, ঠিক আছে, যে সারা ভারতটাকে না ঘুরলে ইউ মাইট নট বি এবল টু লাভ দ্য কান্ট্রি, ওইটাই আর কি বেসিক ব্যাপার। তো এটা সত্যিই তাই, তো এটা করতে হয়। পড়লে কলেজ ইউনিভার্সিটিতে আমরা যা জানতে পারবো না, যেগুলো অ্যাকচুয়াল লাইফ স্কিল, সেগুলো আমাদের চলে আসে। তো ডেভিড চললো ইউরোপে ঘুরতে চললো, দেখবি ট্রিস্ট্রাম স্যান্ডিতেও ঘুরতে যাওয়ার কথা আছে,
যত 17th 18th আর 19th সেঞ্চুরির যত বিল্ডাংস রোমা আছে প্রত্যেকে দেখবি ঘুরতে যাবে। হেনরি ফিল্ডিং এর নভেলগুলোতে দেখবি ঘুরতে যাওয়ার কথা আছে। তো ডেভিড কপারফিল্ড তো ইন এ ওয়ে হেনরি ফিল্ডিং থেকে ভীষণভাবে প্রভাবিত, আর আমাদের চার্লস ডিকেন্সও। তো সেই জন্য ঘুরতে যাওয়াটা একটু ইম্পর্টেন্ট জিনিস হয়। এইবারেও বুঝলো যে এই যে ঘুরতে গেল না, এইবারে বুঝলো যে কাকে ভালোবাসতো, অ্যাগনেসকে অলওয়েজ ভালোবাসতো, এটা বুঝলো। ফিরে এলো, সঙ্গে সঙ্গে অ্যাগনেসকে বিয়ে করে নিল। ঠিক আছে, ও বুঝলো যে আমার ট্রু ইমোশনাল পার্টনার কে, না অ্যাগনেস। 10 বছর পেরিয়ে গেল, মিস্টার পেগেটি এসেছে। ঠিক আছে, এমিলির এখন নতুন জীবনে এমিলি অ্যাডজাস্টেড হয়ে গেছে, অস্ট্রেলিয়াতে রয়েছে। ঠিক আছে, ওর ফ্রেন্ডদের কথা মনে পড়ছে ডেভিডের, মেন্টরদের কথা মনে পড়ছে ডেভিডের। ঠিক আছে, তো ডেভিড এবারে বলছে যে মানে এক তো হাই সোসাইটিতে সুপারফিশিয়াল লোকজন থাকে, যার মধ্যে কে, না জ্যাক ম্যালডন। আর আমার নিজের যে সমস্ত সিনসিয়ার রিলেশনশিপ গুলো আছে, ঠিক আছে, অনেক বিটারনেস এর কথা বলছে। রোজার সঙ্গে মিসেস টিয়ার ফোর্থের এই যে বিটারনেস দিয়েও মানে সম্পর্কগুলো রয়ে গেছে কিরকম, সেগুলোর কথা বলছে। মেমোয়া লিখতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, অ্যাগনেসকে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, ও চাইছে যে অ্যাগনেস যাতে আমার এস্টেলা হয়ে যায়, ইভেন ইন ডেথ যাতে আমাকে আপওয়ার্ড গাইড করতে পারে অ্যাগনেস। এই শেষ দিকের লাইন বিরাট বিখ্যাত লাইন এমনিতে, অ্যাবাভ অল দ্য David is thankful for Agnes, and he prays that he will see her even as he dies, guiding him upwards. সেই কল্পনা হতে দেখবি সেই ট্রেন স্টেশনের মধ্যে দাঁড়িয়ে একটা সৈফ আলী খানের ডায়েরি খুলে শাহরুখ খান পড়ছে যে প্রীতি জিন্টাকে কত ভালোবাসে সৈফ আলী খান। ওখানে বলবে যে আই লাভ ইউ টিল ডেথ অ্যান্ড ইভেন আফটার ডেথ। তো ওইগুলো না ইন এ ওয়ে কি এই সমস্ত জায়গা থেকে কি প্রভাবিত হয়। ঠিক আছে, এই ধরনের কথাবার্তাগুলো থেকে প্রভাবিত হয়। এইখানে হোয়াট আইভ ডান, 64 চ্যাপ্টার্স আছে, তো সবকটা চ্যাপ্টারকে আমি এক লাইনে বলবো, আর একটা করে স্যালিয়েন্ট নাইস কোট আছে চ্যাপ্টার গুলো থেকে। ঠিক আছে, এইগুলোর ওপরে কেউ যদি নিজেকে টেস্ট করতে চায়, এই ডেসক্রিপশন যখন থাকবে ভিডিওটার, ওই ডেসক্রিপশনের মধ্যে দেখবি আমি আবার এমসিকিউ করে রেখে দেবো। তো এমসিকিউ গুলোকে ইউ কুড প্র্যাকটিস, ইউ কুড সি কেমন লাগে, ইউ কুড প্রিন্ট ইট আউট ইচ্ছে হলে। আচ্ছা, তো চলো, এই চ্যাপ্টার না বিরাট বিখ্যাত চ্যাপ্টার ভাই, এই আই অ্যাম বর্ন। আর এই যে ফার্স্ট লাইন, যে ওয়েদার আমি নিজের জীবনের হিরো হতে চলেছি নাকি সেই স্টেশনটা অন্য কেউ নেবে, অন্য কেউ হিরো হবে, দিস পেজেস মাস্ট শো। এই যে কি বিখ্যাত লাইন। আমার মনে আছে ছোটবেলা আমি বড্ড সাইডার হাউস রুলস বলে একটা সিনেমা দেখতাম, জিতে আসতো। তো এমনিতেই কেবলে দিত ওটা, জি ইংলিশ বা কিছু একটা চ্যানেল ছিল। আর ওটাতে বারবার টবি ম্যাগুয়ারের, যে তখনকার দিনে স্পাইডারম্যান ছিল, ওর সাইডার হাউস রুলস বলে একটা সিনেমা হতো। খুব সুন্দর গল্প, আরভিং এর গল্পের ওপরে করা। আর ওইটাতে ও ডেভিড কপারফিল্ড না পড়বে আর বাচ্চাদেরকে পড়ে শোনাবে একটা অরফানেজে। ঠিক আছে, একটা সেই মানে ইয়ে ক্লিনিক, মাইকেল কেন আছে সিনেমাটাতে, একটা অ্যাবর্শন ক্লিনিকে আর কি বড় হবে ওরা। ঠিক আছে, তো ভীষণ সুন্দর সিনেমা ওটা এমনিতে, সাইডার হাউস রুলস, টবি ম্যাগুয়ারের। ওখানেও পড়তো এটা। হ্যাঁ, আই এম বর্ন বলে পড়তে শুরু করতো, ওয়েদার আই শাল টার্ন আউট টু বি দ্য হিরো অফ মাই ওন লাইফ। এটা এত সুন্দর লাইন, সেই লাইনটাকে নিয়ে তুই একটু 2 মিনিট ভাববি পরে, ইউ উড আন্ডারস্ট্যান্ড কি চার্লস ডিকেন্স কি দিয়ে তৈরি। ঠিক আছে, এই লাইনটা যখন তুই একটু ভাববি একটু। আচ্ছা, সেকেন্ড কি চ্যাপ্টার, না আই অবজার্ভ হ্যাপি আর্লি ইয়ার্স। বুঝেছো তো, ক্লারার সঙ্গে কাটছে, পেগাটির সঙ্গে কাটছে। ঠিক আছে, কিন্তু এই মালটা এলেই না সব নষ্ট হয়ে যাবে, মিস্টার মার্ডস্টোন এলেই সব শেষ হয়ে যাবে। আই রিমেম্বার টু হ্যাভ বিন অলওয়েজ অ্যাফ্রেড অফ হিম। এই যে ভয় পেত মিস্টার মার্ডস্টোনকে। ঠিক আছে, যখন এই বইটা কখনো থাকবে সাথে, ঠিক আছে, এই বইটাতে চ্যাপ্টার গুলোকে খুলে খুলে অ্যাটলিস্ট আন্ডারলাইন করবে, বিকজ দিস ইজ আ বুক যেটা ইংরাজির ছাত্রদেরকে পড়তে হয়, জানতে হয়, বুঝতে হয়, মনে রাখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে সেই 20টা বই, যে 20টা বই তোকে জানতে হবে। যেমন একটা তোর আর্ট অফ ডার্কনেস, সেই রকম বই এটা। যেমন একটা হচ্ছে ম্যাকবেথ, একটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, ওই রকম বই এটা। আচ্ছা, চ্যাপ্টার 3 আই হ্যাভ এ চেঞ্জ। না ডেভিড কোথায় গেল বল, পেগেটির ফ্যামিলিতে গেল, ইয়ারমুথে গেল। ঠিক আছে, হ্যামের সঙ্গে দেখা হলো, মিস্টার পেগেটির সঙ্গে দেখা হলো, এমিলিকে দেখে খুব ভালো লাগলো। আই ওয়াজ ইন লাভ উইথ লিটল এমিলি। আই এম শিওর I loved that baby quite as truly, quite as tenderly, with greater purity and more disinterestedness than can enter into the best love of a later time of life. অনেক বয়সে আসলে লিখছে তো, সেই জন্য লেটার লাইফের কথা বলতে পারছে। দেখ, বেস্ট টাইম অফ আ লেটার টাইম ইন লাইফের কথা বলছে, বেস্ট লাভ অফ আ লেটার টাইম অফ লাইফের কথা বলছে, কারণ অনেক বয়স হয়ে গেছে পরে যখন ও লিখছে এটাকে। ঠিক না, অ্যাগনেসের জন্য লিখছে যখন ও এটাকে। আই ফল ইন টু ডিসগ্রেস। ঠিক আছে, কি সুন্দর লেখা দেখ চ্যাপ্টারটার নামে,
যখনই মা বিয়ে করলো মার্জস্টোনকে, একটা ফিয়ারফুল একটা বাড়িতে চলে যাচ্ছে ও, ভালোবাসা কিছুই নেই, বাট আই নেভার থট অফ মাই মাদার ইন দ্য মিডস্ট অফ অল দিস উইদাউট অন ইমোশন অফ কি বল মায়ের জন্য প্রীতি, ঠিক আছে, দ্যাট আই এম লিটল অ্যাফ্রেড টু রেকর্ড। তারপরে আই এম সেন্ট অ্যাওয়ে ফ্রম হোম, ঠিক, মিস্টার মার্স্টোনকে কামড়ে দিয়েছিল, ঠিক আছে, মার্স্টোন পিটিয়েছিল, মার্স্টোনকে কামড়ে দিয়েছিল, তো সঙ্গে সঙ্গে ওকে সালেম হাউস বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। I was to be the pattern and my mother the picture. কি দারুণ লাইন দেখ, I was to be the pattern, যে কি করলে কি করা হবে তোর সাথে, আর my mother the picture. I was to be entirely changed into কি না আরেকটা মানুষে আমাকে পরিণত করতে হবে, আর আমার মাকে to be entirely changed into another মানুষ, আরেকটা বিং এ পরিণত করতে হবে আমার মাকে। ওকে, আই এনলার্জ মাই সার্কেল, কি না এবার দেখ মিস্টার ক্রিকেলের সঙ্গে দেখা হলো, ট্রাডলস এর সঙ্গে দেখা হলো, স্টিয়ারফোর্ড কে পছন্দ হলো, আই ফেল্ট দ্যাট আই ওয়াজ এ ইয়াং আউটল এন্ড আই ওয়াজ গ্ল্যাড অফ ইট। এই লাইনগুলো কি দারুণ দেখ একবার, প্রচুর দারুণ লাইন আছে, আই এম জাস্ট সেইং লাইক একটা করে লাইন, ঠিক আছে, প্রচুর দারুণ দারুণ লাইন আছে। চ্যাপ্টার 7, মাই ফার্স্ট হাফ অ্যাট সালেম হাউস। সেলেম উইচ ট্রায়ালের কথা তো জানি আমরা, তাই তো, আমেরিকা যখন শুরু হয়েছিল, ওই যে অ্যান, যে র্যাডক্লিফ, ঠিক না, তো আমরা জানি তো সেলেম জায়গাটা জানি তো আমরা, বস্টনের কাছে। লাইফ অ্যাট স্কুল ইজ হার্শ আন্ডার কি মিস্টার ক্রেকল, বাট ফ্রেন্ডশিপস উইথ ট্রাভেলস এন্ড স্টিয়ারফোর্ড প্রোভাইড সাপোর্ট। খুব ভালো, খুব ভালো। জীবনটা তো মানে কি মানে এমনিতেই কি বলবো, যে মিস্টার ক্রেকল তো নামটা শুনে বুঝছো যে কিরকম অসভ্য হতে চলেছে। তো বন্ধুত্ব আছে, স্টিয়ারফোর্থ আছে, ট্রাডলস আছে, বন্ধুত্ব আছে। এবার হলিডেজ হবে, তাই তো, ডেভিড বাড়ি আসছে, ক্লারাকে দেখে খুব খুশি, বেবি ব্রাদার হয়েছে আবার, ঠিক আছে, কিন্তু এটাও বুঝছে যে মা না খুশি নেই। I could not for a long time understand why she was so much more silent than she used to be. মা খুশি নেই বুঝতে পারছে। চ্যাপ্টার 9 এ এসো, হ্যাভ আ মেমোরেবল বার্থডে। স্কুলে ফিরে এলো, ডেভিড শুনছে যে ক্লারা আর ওর বেবি ব্রাদার দুজনে মারা গেছে এন্ড হি ইজ ডিভাস্টেটেড। তো ভাব জন্মদিনের কথা, ভাব একবার, জন্মদিনে কি ভাবছে দেখ, কি দেখছে দেখ, কি কি ফেস করতে হচ্ছে দেখ। এই সমস্ত পড়বি বৌমা, এই সমস্ত পড়বার পরে, দেখবার পরে, জানবার পরে মনে হবে যে তোর জীবনের প্রবলেম গুলো একটু ছোট। কত কত প্রবলেমের সঙ্গে কত কত মানুষ কত ভাবে জুঝেছে, এন্ড যখন আমরা অটোবায়োগ্রাফিক্যাল আইডিয়াটাতে যাব, কনটেক্সটটাতে যাব, তো তখন আমরা বুঝবো যে চার্লস ডিকেন্স কিসের সঙ্গে জোঝবার জন্য এগুলো লিখছিল। উই আর ট্রাইং টু মেক সেন্স না। আমরা যখন এই সেই অনেক লোকজন আছে না যারা রিলস বানায় আর নাচে, তারপরে অনেকে রয়েছে দেখবি যে ভিডিও বানায়, এডিটিং করে, কেউ এডিটিং করতে পারে না তবু ভিডিও বানায়, বাট দে আর ডুইং সামথিং যেটা যুগোপযোগী, অ্যান্ড দে আর ডুইং সামথিং অ্যাবাউট ইট, দে ট্রাইং টু ক্রিয়েট সামথিং। কেন না, কিছু একটার সঙ্গে না দে ওয়ান্ট টু কাম ইন টার্মস উইথ ইট, সেই জন্য করতে থাকি আমরা এগুলো, ঠিক আছে। আমি সিনেমা নিয়ে এত কথা বলি, আমিও পড়াই, ঠিক আছে, আমিও এত কিছু লেখালেখি করার চেষ্টা করি, তো আমিও কিছুর সঙ্গে আই এম ট্রাইং টু কাম ইন টার্মস উইথ ইট। আমরা এঙ্গেজ করি ওই জন্যই যে কিছু একটা ইস্যু আছে আর কি সবার, দ্যাটস আ রিজন কি লোকে লেখে, লোকে কিছু বানায়, লোকে কিছু করে। চ্যাপ্টার 10 এ এসো, আই বিকাম নেগলেক্টেড অ্যান্ড আই এম প্রোভাইডেড ফর। অরফান হয়ে গেল ডেভিড, ঠিক আছে, মার্জস্টোনের ওয়াইন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হলো ওকে লন্ডনে, সেখানে ছেলে ব্রোকেন, সেখানে ছেলে অ্যাবান্ডেন্ড। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট দেখলে তো মজা হবে এখানে, ঠিক আছে। চ্যাপ্টার 11, আই বিগিন মাই লাইফ অন মাই ওন অ্যাকাউন্ট অ্যান্ড আই ডোন্ট লাইক ইট। ডেভিড এন্ডিওর করছে কি না মিজারেবল একখানা ফ্যাক্টরির ওয়ার্ক, যে কন্ডিশন যেটা নিজের চার্লস ডিকেন্সের হয়েছিল, ঠিক আছে, একটা ডেট রিডেন কিন্তু কাইন্ড হার্টেড। এইবারে নিকোবর ফ্যামিলি আসছে, এইবারে মজা হবে, ঠিক আছে। দেখো, অ্যানুয়াল ইনকাম 20 পাউন্ডস, অ্যানুয়াল এক্সপেন্ডিচার 20 পাউন্ডস, অটেন 6, রেজাল্ট মেজারি, ঠিক আছে, মানে কি অবস্থা, আমদানি 18, খরচা রুপইয়া, এইটা বলছে আর কি ডেভিড। তারপরে লাইকিং মাই লাইফ অন মাই ওন অ্যাকাউন্ট, 12 নম্বর চ্যাপ্টারে। মিকোবররা মানে দে ফোর্স টু লিভ টু লন্ডন, কারণ ওদের অনেক ঋণ হয়ে গেছিল। ডেভিড একা থেকে গেল এখানে, ঠিক আছে, আর মানে সেই মিস বেটসি ট্রটউডের কাছে ডোভারে পালিয়ে যাবে ছেলে আর কি এখানে, ঠিক আছে, বাট দেয়ার ওয়াজ নো ওয়ান টু হেল্প মি এন্ড আই ওয়াজ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। এরকম এই যে বারবার এই যে ফিলিং অফ লোনলিনেস না, এই বাবা মারা যাওয়া, মা মারা যাওয়া, আরেকটা ভাই মারা যাওয়া, যে ভাইটা ওর লাইক মানে নিজের ভাই তো নয়, হাফ ব্রাদারের মতো, ঠিক আছে। আচ্ছা, দ্য সিকুয়েল অফ মাই রেজলিউশন, ডেভিড এবারে আন্ডারটেক করলো একটা ডিফিকাল্ট আর সলিটারি জার্নি। নিজে পায়ে হেঁটে কোথায় চললো, ও ডোভারে চললো,
ঠিক আছে, হাঙ্গার ফেস করলো, হার্ডশিপ ফেস করলো, কিন্তু বললো কি না আমাকে আমার আন্টির কাছে পৌঁছতে তো হবে। আই ওয়াজ এ লোনলি বয়, আ হোমলেস বয়, আ ফ্রেন্ডলেস বয়। এই লাইনগুলো বড্ড বিখ্যাত লাইন ইংরেজিতে এমনিতে। এইরকম করে তো অনেক আছে, ঠিক আছে, এরকম করে তো পুরো 64টা চ্যাপ্টার আছে। অ্যান্ড I don't want to go through 64টা চ্যাপ্টার এইখানে, বিকজ ইটস গোইং টু টেক আপ আ লট অফ টাইম। আমাদেরকে ইন্টারেস্ট ধরে রাখতে হবে। তো সেই জন্য আমি এইটা দিয়ে শেষ করছি দেখ। তারপরে আমি দুটো চ্যাপ্টার একটু ডিটেলে বলবো তোদেরকে। এটা দিয়ে আমি শেষ করছি। ডেভিড কনক্লুডস হিজ অটোবায়োগ্রাফি। 64 চ্যাপ্টার জানতে হবে তোমাকে। নিজের জীবনকে নিয়ে রিফ্লেক্ট করছে, অ্যাগনেসের জন্য প্রচন্ড ভালোবাসা নিয়ে রিফ্লেক্ট করছে, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দোজ যারা ওকে আস্তে আস্তে শেপ করেছে। তাই তো মানে আমরা এরকম বলি বটে যে আমি সবকিছু নিজে করেছি। সে কেউ কোনোদিনও কিচ্ছু নিজে করে না। ইউর পার্ট অফ এ কানেকশন, ইউর পার্ট অফ এ নেট, ইউর পার্ট অফ কি একটা লিঙ্ক। কেউ, তুমি একটা জালের একখানা পার্ট। এরকম হবে জিয়া যে একদিন মনে হবে যে এগুলো তো আমি করেছিলাম, কেউ তোমাকে হেল্প করেনি, কিন্তু না, এইরকম লোকজন থাকবে যে সমস্ত লোকজনেরা না দরজা খুলে ধরবে। ডিরেক্টলি তোকে কিচ্ছু হেল্প করবে না, বাট তোকে ইনফ্লুয়েন্স করবে, তোকে ইন্টারেস্ট দেবে কিছু একটাতে। আমার জীবনেও হয়েছে, তোদের জীবনেও হবে। উইদাউট দিস কেউ কোনোদিনও কোথাও পৌঁছতে পারবে না। দে হ্যাভ টু বি ভেরি প্রোগ্রেসিভ মাইন্ডেড পিপল। তো তারা ওইরকম করে আমাদেরকে এগিয়ে দেয়। আর আমাদের পরে এরকম মনে হয় হয়তো কখনো, when our ego speaks, যে যা করেছি আমি একা করেছি, কারোর হেল্প পাইনি। ঈশ্বর অমনি করে হেল্প করে, বাট কেউ সামনে এসে পতাকা উড়িয়ে হেল্প করবে না, যে এই দেখ আমি এসেছি তোর জন্য, এই দেখ টাকা আমার দিকে পতাকা উড়াচ্ছি দেখ আমি। এরকম করে কেউ হেল্প করে না কখনো, ঠিক আছে। মা বাবার আশীর্বাদ ছাড়া কিছু হয় বল? টিচারের আশীর্বাদ ছাড়া, মা বাবার আশীর্বাদ ছাড়া কিছু হয় না, কোনোদিনও কিছু হয় না। কিন্তু এদের যদি আশীর্বাদ থাকে তাহলে আবার কোনো কিছু আটকায় না, সেটাও দেখেছি আমি। তো এবারে এতদিনে দেখ 64 যখন চ্যাপ্টারে এলি, একটা স্টেবল লাইফ। আমি ছোট করে তো গল্প বললাম, জীবনে তো কত কিছু ঘটলো, মাথায় রাখতে পারবি না কত কিছু ঘটলো, ভিডিও দেখে লিখতে হতে পারে আবার পরে, ঠিক আছে। তো একদিকে সুপারফিশিয়ালিটির জীবন ছিল, আবার আরেকদিকে কত লোকের সাথে কত বাজে ব্যবহার, অ্যানিমোসিটির জীবন ছিল, ঠিক আছে। মানুষের মধ্যে সুপারফিশিয়ালিটি দেখেছে, মানুষের নিকোবরদের মতো মানুষদের মধ্যে ভালো জিনিস দেখেছে, পেগোটির মধ্যে ভালো জিনিস দেখেছে, মায়ের মধ্যে ভালো জিনিস দেখেছে। আবার অ্যানিমোসিটি কতজনের মধ্যে দেখেছে বল? ক্রিকল থেকে শুরু করে কতজনের মধ্যে, ইউরা হিপের মধ্যে। এই এই লাইনটা দারুণ, এই এই যে কোটটা খুব ভালো। ও অ্যাগনেস, দ্য বেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট অফ মাই অল ফ্রেন্ডস। এই যে আজকালকার দিনে ছেলেমেয়েরা বলে না বিয়ে করব বন্ধুকে, ঠিক আছে, এই যে অ্যাগনেসকে ডেভিড কপারফিল্ড কি বলেছে দেখ। কবে কবেকার কথা বলছি আমি? ভারত স্বাধীন হওয়ার 100 বছর আগেকার কথা বলছি আমি, ঠিক আছে, যখন এমিলি ব্রন্টি লিখছে তখনকার কথা বলছি আমি। And oh, Agnes, the best and dearest of all my friends, if I were to die tonight, and you were to see me standing at the foot of a golden ladder, and you were to be upon it, I should pray for you to guide me upward. মানে মারা যাওয়ার পরে পর্যন্ত আমাকে তুমি আপওয়ার্ড গাইড করবে। দেখছো ভালোবাসা জিয়াউল হক, একে বলো ভালোবাসা, ঠিক আছে। অ্যাগনেসের মধ্যে বন্ধু পেয়ে গেছে না, কম্পেনিয়নশিপ পেয়ে গেছে। আমাদের এই যে আরেকটা আছে প্রাইড এন্ড প্রেজুডিস, ঠিক আছে, ওই যে মানে ভয়ঙ্কর একটা হিরোইন আছে প্রাইড এন্ড প্রেজুডিসে, ব্যাপক কথা, যদি সালা বিয়ে করি তো আমি ভালোবাসার জন্য বিয়ে করব, আদারওয়াইজ নট। তো খুব সুন্দর ওটা। এইবারে এই বইটা থেকে বার করে করে আমি এইগুলোকে বানিয়েছি, এই চ্যাপ্টার 1। নাইস নাইস জায়গা দেখাবো আমি, যাতে একটু তুমি আইডিয়াটা ধরে নাও, আর তারপরে উইল গো ইনটু দ্য কনটেক্সট, ঠিক আছে, সমস্ত রকম কনটেক্সটের মধ্যে আমরা যাব। এই যে সুন্দর সুন্দর ছবিগুলো আছে জানিস, এই যে নাইস নাইস ছবিগুলো দেখ, কি সুন্দর ছবি দেখ, এই ইলাস্ট্রেশন গুলো খুব সুন্দর। 67-এর পরে আর একটা কততে এরকম সুন্দর সুন্দর ছবি থাকে বইগুলোতে। এই এই বইটা আমার ওই জন্য খুব ভালো লাগে, এই ছবিগুলোর জন্য খুব ভালো লাগে বইটা আমার। এখানে আরেকটা প্রচুর ছবি আছে, একটা চ্যাপ্টার অন্তর অন্তর সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন থাকে। তো ইলাস্ট্রেশন গুলো তোমার বোধ বাড়ায়, নাইস লাগে দেখতে, ছোট হোক বড় হোক সবারই বেশ ভালো লাগে দেখতে। আচ্ছা, তো আসি এবারে আমি, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার আই এম বর্ন। চ্যাপ্টারের নামেই কিরকম বলে দেখ, ঠিক আছে, মানে দ্য ওয়ে ইউ আর ইন্ট্রোডিউসিং ইউর লাইফ স্টোরি অ্যান্ড দ্যাট ফেমাস লাইন, যে লাইনটা আমি তোদেরকে পড়ে দিলাম তখন, সেই লাইনটার কথা দেখ একবার। বার্থের সঙ্গে আমাদের সুপারস্টিশন এসেছে, ঠিক আছে। হ্যাঁ, না আনলাকি হবে ছেলে, ফ্রাইডে মিড নাইটে জন্মেছে, ঠিক আছে, আনলাকি হবে ছেলে। আর ছেলে নাকি ভূত দেখবে।
তখনকার দিনে যেহেতু সুপারস্টিশন একদম প্রিডমিনেটিং ছিল, সেই জন্য আমাদের চার্লস ডিকেন্স ইচ্ছে করে বদমাশি করেছে। আর ডেভিড কপারফিল্ড ইকুয়ালস টু চার্লস ডিকেন্স, সোজা কথা। সেই নিয়ে তো আলো আলোচনা হবে, আমাদের স্কলারলি ডিসকাশন হবে আরো। একটা কল আছে, ঠিক আছে, হি ওয়াজ বর্ন উইথ এ কল উইচ ওয়াজ অ্যাডভাইসড ফর সেল ইন দ্য নিউজ পেপার এট দ্য লো প্রাইস অফ কত 15 গিনি। ঠিক আছে, একটা ওল্ড লেডিকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, তারপরে ওর কাছে রাখবে, মানে এইরকম বলবে যে কল নিয়ে বাচ্চাটা জন্মেছে, তাহলে ওটাকে আমি রেখে দেবো আমার কাছে, আমি ডুববো না তাহলে। ঠিক আছে, আর 6 মাস বাদে, যে বাবার মৃত্যু 6 মাস বাদে এই যে মানে জন্মাচ্ছে আর কি, ঠিক আছে, মানে জন্মেই ছেলেটার সঙ্গে অ্যাসোসিয়েশন হয়ে যাচ্ছে গ্রেভে। ঠিক আছে, এই যে there is something strange to me even now, my first childish associations with this white gravestone in the churchyard lying out alone there in the dark night. এই যে জন্মেছে বাবার মৃত্যুর পরে, তো your whole life is to be colored by this elegiac consciousness, যেটা সেই জোসেফ কনরাডের হয়েছিল ছোটবেলা। হ্যাঁ, মা মারা যাওয়া ছোটবেলা, বাবা মারা যাওয়া তারপরে, ওই রকম মানে পুরো জীবনটাই ইজ কালার্ড বাই দা এলেজায়াক একটা, মানে কি বলবো, একটা এলেজায়াক একটা গেমার, একটা এলেজায়াক একটা প্যালেট দিয়ে পুরো জীবনটা আর কি রঙে রঙিন হয়ে যাচ্ছে আর কি এলেজির। মিস বেটসি ট্রটফুড আসবে এবারে, তাই না? গ্রেট আন্ট, তাই তো? ক্লারাকে এসেছে, যেদিন জন্মাচ্ছে ছেলে এসেছে যাতে একটা মেয়ে হয়। ক্লারা তো আমাদের টিমিড, খুবই চাইল্ডিশ এমনিতে। ঠিক আছে, বলছে দেখ বেটসি, ওয়াই ব্লেস মাই হার্ট, ইউর এ ভেরি বেবি। প্রথমবার দেখতে এসেছে আসলে, ঠিক আছে, এই পিসি প্রথমবার দেখতে এসেছে পিসিমা। পিসিমা এসে বলছে কি যে বাবা তুমি নিজেই তো বাচ্চা, তোমার আবার বাচ্চা। যাই হোক, ঠিক আছে, ক্লারা খুব নাইস ছিল। বেটসি বললো যে বাড়িটার এরকম বিচ্ছিরি নাম কেন, রুকারি আবার কি নাম হয়েছে, রুক আবার কি হয়েছে, রুকারি আবার কি নাম হয়েছে। ঠিক আছে, ডেভিড কপারফিল্ড all over cried Mr. Betsy, calls a house a rookery then there's not a rook near it. একটা তো মানে পাখি কাক থাকবে তবে তুই বাড়ির নাম রাখবি কি, মানে পায়রা নাই পায়রাখানা লেন। হ্যাঁ, তো কি হবে তোর এরকম করে, তো বাড়ির নাম রুকারি রেখেছে, যে রুক কোথায় আছে। ঠিক আছে, তো এরকম খুব ঝামেলা আর কি, এই বেটসি মহিলার খুব ঝামেলা। মিস বেটসির আবার প্ল্যান আছে। হ্যাঁ, মেয়ের আর কি ইয়ে হচ্ছে যে মেয়ে হবে। ঠিক আছে, এই আমাদের ওই সেই পিসিমার বলছে যে মেয়ে হবে, মেয়ের নাম আমি কি রাখবো, বেটসি ট্রটফুড কপারফিল্ড, এই হচ্ছে মেয়ের নাম হবে। ঠিক আছে, আর এইরকম যেন না হয় যে বেটসি ট্রটফুড উনি নিজে যে সমস্ত মিস্টেক গুলো জীবনে করেছেন, এই নতুন বাচ্চাটা যেন সেই মিস্টেক গুলো না করে। তো ধরেই নিয়েছে যে ক্লারার কি হবে, মেয়ে হবে, টিমিড মেয়ে, তো তো মেয়েই হবে বলে নিয়েছে। আচ্ছা চলো ঠিক আছে, ডক্টর আসবে, নার্স আসবে, ঠিক আছে, পেগটি ধরে আনবে কি মিস্টার চিলেপ, ডক্টরের নাম দেখ মিস্টার চিল, মিস্টার চিলেপ। ঠিক আছে, সেই ভদ্রলোক আবার কি চিল করেন, টিমিড ডক্টর, ঠিক আছে, চিলেপ। হ্যাঁ, আর মিস বেটসি এসে এমন খোঁচাচ্ছে ডাক্তারকে, মানে কি বলবো আর কি। ঠিক আছে, একটা মানে মানে জুয়েলারের একটা কটন পরবে কানের মধ্যে, ঠিক আছে, আর পাত্তা দেবে না ডাক্তারটাকেই আর কি, বুঝলি তো? আচ্ছা, বেবিটা নাকি বয় হয়েছে, ঠিক আছে, গার্ল নাকি হয়নি। মিস বেটসির খুব খারাপ লেগেছে। উনি যেই শুনেছেন যে ছেলে হয়েছে, বনেটটা পরেছেন, গ্রেট এক্সারশন করেছেন, দুমদাম বেরিয়ে চলে গেছেন ওখান থেকে গটগট করে, ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, ওর দরকার নাই। ছেলে ফেলে হলে ও তো থাকবেই না আর কি এসবের মধ্যে। মেয়ে হলে ও মেয়েটাকে কিন্তু একদমই মেন্টার করে বড় করতো। তো এমনি করে ডেভিডের জীবন শুরু হচ্ছে বাবার মৃত্যু দিয়ে, মা টিমিড, আর এইখানে কি বলো না, মিস বেটসি ট্রটউড দুমদাম চলে গেল বেরিয়ে, মানে বাবার দিক থেকে কানেকশন জিরো হয়ে যাবে, এই আর কি অবস্থা। তো পুরো নোভেলে আমরা দেখবো এই যে ফেট আর ফ্রি উইলের মধ্যে এই যে ঝামেলাটা হয় না, যে একদিকে তোর নিজের ডিটারমিনেশন রয়েছে, আরেকদিকে বাইরে থেকে কোনো কিছু একটা তোকে কন্ট্রোল করছে, তুই কিছু করতে পারছিস না, গ্রিক নাটকের হিরোর মতো তোর কিছু করার নেই আর কি। ঠিক আছে, এইরকম জিনিসপত্র থাকে। ইনোসেন্স হয়, দেখ ক্লারার মতো মেয়েদের ইনোসেন্স ভাব একবার, ভালনারেবিলিটি ভাব একবার, উইডো, অথচ একটা চাইল্ডিশ উইডো, দেখ ভেরি বেবি বলেছে ওকে, তাই না, মানে কি আরো হেল্পলেসনেস বোঝায়, বোঝায় যে ক্লারার কিছু করার নেই, ল্যাক অফ এজেন্সি বোঝায় ক্লারা। আর এই যে মিড নাইটে বার্থ হচ্ছ, ঠিক আছে, তো আর আর মানে সেই বাবার গ্রেভের কথা মনে পড়া, এগুলো থেকেই বোঝায় যে ডেভিডের ডেস্টিনিটা না, এক তো ইমোশনালি আইসোলেটেড হতে চলেছে, আর একটা কি আনইউজুয়াল একটা ডেস্টিনি হতে চলেছে। জেন্ডার এক্সপেকটেশন দেখো কিরকম, ঠিক আছে, কিরকম দেখো জেন্ডার এক্সপেকটেশন গুলো। চেয়েছিল কি মিস বেটসি না একখানা মেয়ে হোক, ঠিক আছে, আর এটা থেকে
পুরো নভেলে আইসোলেশন আর লোনলিনেস। আমি আইসোলেশন লোনলিনেসের ব্যাপারে একটা কথা বলি। এই যে ডেভিড কপারফিল্ড নিজে তো বই লিখছে, লাইক চার্লস ডিকেন্স, যতজন বই লেখে দে অল সাফার ফ্রম আইসোলেশন, দে অল সাফার ফ্রম লোনলিনেস, এটা নিয়ে কিছু বলার নেই। সিন্স দে সাফার ফ্রম লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, সেই জন্য তারা টু মেক সেন্স অফ দ্য ওয়ার্ল্ড নভেল লেখে। ঠিক আছে, এটা একটা বেসিক ব্যাপার, এটা তুমি বোঝো আগে। ইউ নিড টু বি লোনলি, ইউ নিড টু ফিল আইসোলেশন ফার্স্ট, তবে তো গিয়ে তুমি রাইটার ফাইটার এই সমস্ত হওয়ার ব্যাপার আসে। কেউ কখনো সারাদিন যে হ্যাঁ 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 করছে, সে কোনোদিনও রাইটার হবে না, স্বাভাবিক এটা। ইউ নিড টু বি ইন্ট্রোস্পেক্টিভ, তবে তো তুমি হও। আচ্ছা, রুকারির এই যে সিম্বলিজম, বুঝলি তো, দ্য নেটস ওয়ার ইনডিড দেয়ার বাট দে ওয়ার অল এমটি। ঠিক আছে, এই যে মানে দ্যাট ফলস সিকিউরিটি, জানিস তো, নস্টালজিক ইলিউশন রয়েছে একটা, অ্যাপিয়ারেন্স কে কখনো ট্রাস্ট করো না। আর এই যে রুকারি নাম দিয়েছো অথচ পাখি নেই, কাক নেই। ঠিক আছে, নেস্ট গুলো ছিল কিন্তু নেস্ট গুলো এমটি ছিল, সেটা কোনো ইয়ে নেই, সিকিউরিটি নেই, সেইটা বোঝায় আর কি, ওরকম নেস্ট গুলো না থাকা। ঠিক আছে, একদিকে আমাদের বেটসি ট্রটউডের স্টাবার্ন ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, আর আরেকদিকে কি বল, এই যে ডাক্তারকে চুপ করিয়ে দেওয়া। ঠিক আছে, ডাক্তারকে চুপ করিয়ে দেওয়া। ক্লারা কি করবে এরপরে, সেটাকে লেখবার চেষ্টা করছে কে না, মিস বেটসি ট্রটউড। ঠিক আছে, তো তো এমনি নিজেকে প্রশ্ন করবে একটু যে সিনেমাগুলো তো দেখবি আশা করি, বই তো ডেফিনেটলি পড়বি না, তো সিনেমাগুলো তো নিশ্চয়ই দেখবি, নিশ্চয়ই দুটো সিনেমা। তো ইউ আস্ক ইউরসেলফ এটা, কি আমার যেটা মনে হয় যে ডিকেন্স ডেভিডের এই যে বাবার মারা যাওয়ার পরে এই যে মানে শুরু করলো না 6 মাস বাদে উইথ সুপারস্টিশন, তো এটা ডিকেন্স করে কেন এই জিনিসটা, এটা 1 নম্বর। তারপরে মিস বেটসির যে এই যে ছেলে হলে পছন্দ নয়, এইটাতে মিস বেটসির আগের জীবন নিয়ে কি বলছে, মিস হ্যাভিশামের কথা মনে আছে তো, মিস বেটসির আগের জীবন নিয়ে কি বলতে চাইছে এটা ডিকেন্স, এটা 1 নম্বর। তার মানে মিস বেটসি আর কখনো ফেরত আসবে না, আর এট দ্য সেম টাইম মিস বেটসি এতদিন কেন ডেভিডের বাবার সঙ্গে ছিল না, সেটাও দেখতে হবে, তাই না, হঠাৎ করে এলো কোথা থেকে, দেখতে হবে। আচ্ছা, আর তারপরে কি না, এই যে নভেলটা যেরকম করে ক্লারা আর বেটসিকে দেখাচ্ছে না, যেভাবে শুরুতে দেখাচ্ছে, প্রথমেই দেখিয়ে দিচ্ছে একটা কন্ট্রাস্ট, প্রথমেই দেখিয়ে দিচ্ছে যে ফেমিনিটিকে কন্ট্রাস্ট করলে কি হয়, স্ট্রেংথ কে, এজেন্সি কে বৈপরীত্য দেখালে কি হয়, একজন সাদা একজন কালো, ফেমিনিটির দিক থেকে আর স্ট্রেংথের দিক থেকে। তাই ক্লারা আর বেটসি ট্রটউড দারুণ এমনিতে আমার মনে হয়। ঠিক আছে, নভেলের শুরুতে দারুণ আমার মনে হয়। আচ্ছা, চ্যাপ্টার 2 ধরি এবার আমি, দুটো চ্যাপ্টারের অন্তত টেস্ট দেবো আমি। ডেভিড এবারে নিজের আর্লি লাইফের কথা বলতে শুরু করলো, অনেক ইমেজেস মনে পড়ে। ঠিক আছে, দ্য ফার্স্ট অবজেক্টস দ্যাট অ্যাজিউম এ ডিস্টিংক্ট প্রেজেন্স, যদি বই থাকে আন্ডারলাইন করবি। আর মাই মাদার উইথ হার প্রিটি হেয়ার, ইউথফুল শেপ, পেগাটির কথা মনে পড়তো, আইস সো ডার্ক দ্যাট দে সিম টু ডার্কেন দেয়ার হোল নেবারহুড, এমন কালো কালো চোখ, যে কালো কালো চোখ পুরো পাড়াকে নাকি কি করে দেয়, কালো করে দেয়। তাহলে ক্লারা যে ডেলিকেট, যে চাইল্ড লাইক, আর পেগাটি যে ভীষণ শক্ত সমর্থ আর খুব মাতৃসুলভ, খুব ম্যাটারনাল। এই নিয়ে ডেভিডের প্রথম জীবন শুরু হতে লাগলো সেকেন্ড চ্যাপ্টারে। ঠিক আছে, আর বাড়ি নিয়ে খুব ইনোসেন্ট ইমপ্রেশন দিয়ে শুরু হবে, ছোট তো এখন। ঠিক আছে না, বাড়িটা ইজ ফিল্ড উইথ মিস্ট্রি, আর বাড়িটার চারিদিকে ছোট ছেলেটার কিনা ভয় লাগে, স্টোর রুম আছে, একটা পার্লার আছে যেখানেও ভয় লাগে ওর। ঠিক আছে, তো এই এই মেনেসিং ফাউলস আছে, এগুলো নিয়ে একটু ওর ভয় লাগে। ঠিক আছে, অ্যাজ এ ম্যান এনভেরন্ড বাই ওয়াইল্ড বিস্ট মাই ড্রিম অফ লায়ন্স, ওরকম লাগে। ইভেন চার্চে যখন যায়, সেই চার্চটাও ওই ছোট্ট ডেভিডের খুব সলেমনিটির জায়গা লাগে, খুব আনুষ্ঠানিক শান্তির জায়গা লাগে আর কি। ঠিক আছে, তো মানে বাচ্চার প্লেফুল ইমাজিনেশন হয়, আর বাচ্চাদের জন্য ভূতের গল্প একবারে পসরা সাজিয়ে বসে থাকে, সেটাও জানিস, বিকজ ভূতের গল্প বাচ্চাদের জন্য ইজ ভেরি নাইস। ফেলুদা তো আর বাচ্চারা পছন্দ করবে না, বাট ভূতের গল্প বাচ্চারা পছন্দ করবে, ইটস ভেরি নাইস। তার কারণ এটা তোমার মধ্যে স্পার্ক করবে ইমাজিনেশন, লেট ইট বি, হতে দাও, করুক স্পার্ক ইমাজিনেশন, সেই জন্য ভূতের গল্প এত চলে বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, এখনকার দিনের বাবা মারা আবার বাবারে বাচ্চাকে ভূতের গল্প শোনাচ্ছে না, যাতে বাচ্চা ভূতে ভয় না পায়, বুঝলে তো। একটা বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা বাচ্চা এই যে আগুনে যদি হাত দিয়ে দেয়, তাহলে একটা অন্যরকম জিনিস হবে। দেখবি বাচ্চারা এমনিতেই চারিদিকে মুড়ি খায়, টিকটিকির পায়খানা, চারিদিকে দেখবি মুড়ি খেয়ে বেড়ায় বাচ্চারা। ঠিক আছে, যেখানে মুড়ি পায় মুড়ি খায়, টিকটিকির পায়খানার রূপে। ঠিক আছে, তো এমনি না একটা ব্যাপার আছে, বুঝলি তো, কোনো একটা জায়গা যদি কাটা কাটা হয়ে থাকে, বাচ্চাটা কোনোদিনও ওই জায়গাটাতে হাত দেবে না, আর আগুনে হাত দেবে না কখনো। অন্ধকার দেখে বাচ্চা পাগলের মতো যাবে না। হ্যাঁ, মাউন্টেন ডিউ খেয়ে নিয়েছে বাচ্চাটা,
তাহলে বাচ্চারা যেতে পারে, বাট আদারওয়াইজ যাবে না। কিন্তু ভাগ্যিস আমাদের মধ্যে সেই ট্যাবুলা রাসার যে কনসেপ্ট হয় আমাদের, ঠিক আছে, তো ওই ট্যাবুলা রাসাতে বলে তো যে জন লকের কেন রে, কার্ল ইউং। তো ওই কার্ল ইউং যখন বলে যে তোমার মধ্যে কিছু আর্কিটাইপস থাকে, ঠিক আছে, যার জন্য ছোটবেলা থেকে অন্ধকারকে ভয় পেতে শুরু করো, যার জন্য তুমি আগুনে হাত দাও না, সার্ভাইভাল ইনস্টিংক্টটা থাকে বাচ্চাদের মধ্যে। তো বাচ্চারা কোনোদিনও ওইদিকে দৌড়ে গিয়ে আগুন জ্বলছে আগুন জ্বলছে আমি সীতা ছিলাম গিয়ে ঝাঁপ মেরে দিল, এইরকম হয় না বাচ্চারা কখনো। কারণ মাইন্ড ইজ নট টেবুলা রাসা, ক্লিন স্লেট হয় না আমাদের মাইন্ড। তাই বাচ্চাদেরকে ভূতের গল্প শোনালে বাচ্চারা ভূতে ভয় পাবে এরকম নয়, বরং ইমাজিনেশন স্পার্ক করবে, আদারাইজড ইমাজিনেশন, আদারকে নিয়ে ইমাজিনেশন। যাই হোক, ফিরে আসি, ওইসব বলার কোনো দরকার নাই। তারপরে দেখো, বাচ্চা কোশ্চেন করছে, ঠিক আছে, বড্ড কোশ্চেন করছে বাচ্চা, যে ডেভিড ইনোসেন্টলি পেগিকে জিজ্ঞেস করছে যে পেগি তুমি বিয়ে করেছো। আমার মনে আছে সেই ছোটবেলা বোনকে আমি সাইকেলের সামনে একটা সিটে করে বসিয়ে ঘোরাতাম, বুঝলি তো। বোন আমার থেকে 11 বছরের ছোট, তো বেশ মোটামুটি দূরত্ব ভালোই আছে আর কি। তো বোন তখন হয়তো 2 বছর বয়স, আর আমি হচ্ছি তখন কত 13 বছর বয়স হয়তো আমার। বোন আমাকে জিজ্ঞেস করছে একদিন, সেই আলমগঞ্জের দিকে নিয়ে যাচ্ছি বাবার মামার বাড়িতে, বোন জিজ্ঞেস করছে দাদা তুই বড় হয়ে আমাকে বিয়ে করবি। আমি বললাম না, অমনি করে বিয়ে করে না, ওই রকম বিয়ে হয় না, ঠিক আছে, ও বড্ড ছোট, ওকে আমি বলে দিলাম, ও কি বুঝলো কে জানে, আর কখনো বিয়ে করার কথা বলেনি আমাকে, ঠিক আছে। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। তারপর দেখো, ডরোথি তো ওয়ার্ডসওয়ার্থের জন্মানোর পরের বছর জন্মেছিল, ঠিক আছে, সেই নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। কমরিজের সঙ্গে ওয়ার্ডসওয়ার্থের ঝামেলা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে, একটা যে কোনো একদিন হবে ক্লাসটা। আচ্ছা, 1770-তে ওয়ার্ডসওয়ার্থ জন্মেছে, 1771-এ ওয়ার্ডসওয়ার্থ জন্মেছিল এপ্রিলের 7 তারিখে। এটা কি মাস যাচ্ছে রে? জুন যাচ্ছে না, এপ্রিলের 7 তারিখে ওয়ার্ডসওয়ার্থ জন্মেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সেই 7 তারিখে জন্মেছিল না, মে মাসের, ওই রকম আর কি। ওয়ার্ডসওয়ার্থ এপ্রিলের 7 তারিখে, তাহলে এপ্রিলে একজন আর মে মাসে আরেকজন, ঠিক আছে, ওয়ার্ডসওয়ার্থ আর রবীন্দ্রনাথ হয়ে গেল। 1770 সাল হয়ে গেল। হ্যাঁ, তো 1770 সালের ঠিক 1 বছর বাদে ক্রিসমাসে ডরোথি জন্মেছিল। শুনছো জিয়াউল? ক্রিসমাসে ডরোথি জন্মালো, মা মারা গেল, ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। আর মা মারা যাওয়ার পরে যে ক্রিসমাসে ছেলেগুলো বাড়ি আসতো, ওয়ার্ডসওয়ার্থের ওর দাদা বাড়ি আসতো বাবার কাছে, মেয়েটাকে ডাকতো না ক্রিসমাসে, অথচ মেয়েটা জন্মেছে ক্রিসমাসে। কি কষ্ট বল দেখি। আচ্ছা, তাই তাই যখন সেই তিনটা নামই পড়তে যাস, যখন আর কি ডরোথিকে আলটিমেটলি পেয়েছে আর কি ওয়ার্ডসওয়ার্থ, আর কখনো ওকে চোখের সামনে থেকে আলাদা করেনি কোনোদিনও ডরোথিকে, সব সময় সাথে রেখেছে। আর ডরোথি নাকি মেরি হাচিনসনের সঙ্গে এক বিছানায় ওয়ার্ডসওয়ার্থকে শুতে দিত না। যাই হোক, তারপর পরে এইসব নিয়ে কথা হবে, উডব্রিজকে নিয়ে অনেক ইন্টারেস্টিং কথা আছে। ফিরে এসো, ডেভিড পেগুটিকে জিজ্ঞেস করলো তাহলে, ঠিক আছে, পেগুটি তুমি বিয়ে করেছো? আর বললো যে আই নেভার ওয়াজ ম্যারিড মাই সেলফ মাস্টার টাইবি অ্যান্ড ডোন্ট এক্সপেক্ট টু বি। আমার বিয়ে তো হয়নি, আর আমি মনেও হয় না আমার বিয়ে হবে কোনোদিনও, ঠিক আছে। তো এই যে ধর পেগুটির মধ্যে যে একটা কি সুন্দর দেখ একটা পিছিয়ে আসার ব্যাপার, ঠিক আছে, আর এমন একটা জগতের কথা বলা যেটা ডেভিডের মাথায় ঢুকবে না, বিয়ের জগৎ কাকে বলে, ঠিক আছে। কিন্তু ছোটবেলা আমরা এরকম প্রশ্ন করি, তাই তো। এইবার আমাদের ইয়ে আসছে, আমাদের এই বাচাল হিরো আসছে, এবার আমার মার্স্টোন ভীষণ শয়তান মাইনি, ঠিক আছে, সিনেমা দেখলেও তোর ঘেন্না লাগবে লোকটাকে, চিন্তা নেই তোর। ডেভিডের মিস্টার মার্স্টোন নাম কি, স্টোন আর মাড, তাই তো, দেখেই বাজে লাগবে একে, দেখেই বাজে লাগবে। লোকজনদেরকে দেখে আমাদের বাজে লাগে না, ওই রকম লাগবে মার্স্টোনকে, ঠিক আছে। এখানে kind of uneasy jealousy of him, a sense that he was not fond of me। আর এইখান থেকে তুমি এডিপাল রিলেশনশিপের ব্যাপার জানতে পারবে, এডিপাস কমপ্লেক্স হবে এখানে তোমার। এখানে তোমার ওই যে কাস্ট্রেশন অ্যাংজাইটি হয়, সেই কাস্ট্রেশন অ্যাংজাইটি হবে, কারণ বাবা তো নেই, তো ফাদার ফিগারের মতো এমন একজন আসছে যে কাস্ট্রেশন এর মতো আর কি করতে পারে কিছু, সেই জন্য একটু একে ভয় লাগবে একে। তো ক্লারা ব্লাশ করবে, ঠিক আছে, যখন ওকে বলা হবে বেবিচিং মিসেস কপারফিল্ড, ঠিক আছে। আর ডেভিড না হ্যান্ডশেক করতে চাইবে না মার্স্টোনের সঙ্গে, ঠিক আছে। তো ক্লারাকে পটানোর জন্য যা যা করার করেছিল, আর আমার মনে হয় একটু সম্পত্তির ব্যাপার ছিল, সেই জন্য আর কি এই সমস্ত করেছিল। ভাই, ভিক্টোরিয়ান টাইমস সব করা ছেঁচড়া লোকজন, আজও ছেঁচড়া লোকজন, আর সম্পত্তি আসল ব্যাপার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর এই মিস্টার মার্সনকে এই যে প্রথমেই এই যে রিজেক্ট করে দিয়েছিল না, যে একজন থ্রেটেনিং আউটসাইডার হতে চলেছেন মিস্টার মার্স্টোন, এই হ্যান্ডশেকটাকে রিজেক্ট করার মধ্যে দিয়ে হবে ওটা। টেনশন বাড়তে থাকবে,
ঠিক আছে, পেগটি আর ক্লারা দুজনে মিলে মার্স্টোনকে নিয়ে ঝগড়া করবে। ক্লারা বলেও ফেলবে যে আই এম এ চাইল্ড, আই এম এ বিটার এন্ড আই এম সো পুয়ার, এরকম বলে ফেলবে ও, ঠিক আছে, ঝগড়া করতে করতে আর কি। তো ক্লারার মধ্যেই দেখ কি অবস্থা, ক্লারার মধ্যে লাইক সেলফ ডিটারমিনেশনের তো কোনো ব্যাপার নেই, খুবই অসহায় মেয়ে। আর বেটসি ট্রটফুড যেরকম করে আগের চ্যাপ্টারে বেরিয়ে চলে গেছে, তো ভাই অসহায়তা আরো বেড়ে গেছে, ঠিক আছে, তো প্রবলেম আছে ওটা। ডেভিডকে ইউজ করছে নিজেকে ইমোশনালি শিল্ড করতে, বর্ম হিসাবে কাকে, ডেভিডকে ইউজ করছে, আর ডেভিডকেই গিল্ট ফিল করাচ্ছে, ঠিক আছে। তো আর এইবারে এই যে মিস্টার মার্স্টোন ডেভিডকে বলবে লোস্টফটে আসতে, ঠিক আছে, লোস্টফট। আর জার্নিতে ডেভিড দেখবে যে হি হ্যাড দিস কাইন্ড অফ শ্যালো ব্ল্যাক আই উইচ সিম ডিসফিগার্ড বাই এ কাস্ট, ঠিক আছে, মানে ও বুঝেছিল যে মার্স্টোনের মধ্যে না কিছু একটা না ভয় ভয় ব্যাপার আছে। দেখতে হ্যান্ডসাম বাট চোখগুলো যেন কেমন যেন লাইক দেখে কেমন একটা লাগে, ঠিক আছে। একটা সরাইখানাতে আসবে, ওখানে ব্রুকস অফ শেফিল্ড নিয়ে লোকজন হাসাহাসি করবে, যেটা নিয়ে ডেভিডের মনে হবে ছোটবেলা যে ওরা বোধহয় কিছু ভয়ের ব্যাপারে কথা বলছে, ঠিক আছে। আর ও দেখবে যে ওদের বিজনেস ডিলিং কেমন হয়, ঠিক আছে, আর কিরকম ফালতু ক্যামেরাডারি, বুঝলি তো, বন্ধুত্ব নয়, বিজনেসের রিলেশনশিপ তো, তো বন্ধুত্ব নয় আর কি, ওই সমস্ত একটু ছোটবেলাতেই চোখে পড়বে। আচ্ছা, যখন ফিরে আসবে ক্লারা জিজ্ঞেস করবে ডেভিডকে যে তুই যেন পেগটিকে বলিস না, ঠিক আছে, বাকি লোকেরা কি বলেছে টলেছে সব পেগটিকে যেন আবার বলতে যাস না, ঠিক আছে। এই যে সিক্রেসি, আর আমি মিস্টার মার্স্ট্রংকে বিয়ে করতে চাই তার জন্য আমি কমপ্লিসিট করে নিলাম কাকে, ডেভিডকে, এই কমপ্লিসিটিটা কমপ্লিসিট করে নিলাম আমি ডেভিডকে, এইটা অন্যরকম হয়ে গেল একটু। তারপরে পেগটি এবারে বলবে যে যাবি ইয়ারমুথ যাবি, ঠিক আছে, ক্লারা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবে যে হ্যাঁ যা, ঠিক আছে। আর ও নাকি তখন কার সঙ্গে থাকবে, মিসেস গ্রেপারের সঙ্গে থাকবে। তো ডেভিড তো থ্রিল্ড, মা চাইছে ডেভিড যাক এখন, কারণ মায়ের এখন মার্স্টোনকে মানে সময় দিতে হবে ডেফিনেটলি, আর মিস্টার মার্স্টোনও চাইছে সময় পেতে এমনিতে। ডেভিড তো খুব থ্রিলড, আর হি ইজ আনঅ্যাওয়ার থ্রিলড, ও জানে না যে ও কেন থ্রিলড, ঠিক আছে। হাউ লিটল আই সাসপেক্টেড দ্যাট আই ডিড লিভ ফর এভার। আর এইখানে এটা দারুণ জায়গা, এই যে মায়ের কাছ থেকে আমি সরেছিলাম, তারপরে আর আমি কোনোদিনও মায়ের কাছে ফিরতে পারলাম না। আমার চাইল্ডহুডের যে শান্তি চ্যাপ্টার 2 তে শেষ হবে, আমি ইয়ারমুথে যখন যাব, তো রেস্ট্রোস্পেক্টিভ দুঃখের একটা জায়গা যে ইয়ারমুথে চলে গেছিল ডেভিড, ঠিক আছে। তাই চাইল্ডহুডের ইনোসেন্স আর অ্যাডাল্টদের ম্যানিপুলেশন নিয়ে তো শুনলি, ঠিক আছে। অবজারভেশনটা দেখ, ডেভিড এই যে ছোট থেকে এই যে মানে অবজার্ভ করে লাইক এ রাইটার, যেটা আমরা সেই পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট ওখানেও দেখবো, অবজার্ভ করা। ওখানে তো আবার শুনবে কেমন করে দেখতে হবে, টেস্ট করবে কেমন করে দেখতে হবে। হাতের মধ্যে সেই যখন আহ, সেই একবার ক্লিনিকে ভর্তি থাকবে স্কুলে, ক্লংলোওয়েস উড কলেজের স্কুলে, আর আমাদের এই যে জেমস জয়েস ছোটবেলা, স্টিভেন ডি ডালাস, স্টিভেনের সেই হাতের মধ্যে রোদ এসে পড়বে, রোদটা ঠান্ডা লাগবে, মানে ওর আর কি জ্বর এসেছে, ঠিক আছে। এই সমস্ত এই যে ফিলিং গুলো সবগুলো আসে ছোটবেলা, আর বোঝা যায় যে এরা বড় হয়ে কি হতে চলেছে, রাইটার হতে চলেছে, এই ডেভিড কপারফিল্ডের মতো। বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে রাখি, ডেভিড কপারফিল্ড কিন্তু বিরাট বিখ্যাত একজন ম্যাজিশিয়ান, ঠিক আছে, বিরাট বিখ্যাত। যেমন ডেভিড ব্লেন একজন বিখ্যাত ম্যাজিশিয়ান, ডেভিড কপারফিল্ড, আমি ছোটবেলায় এই লোকটার ম্যাজিক দেখতাম, এক্সএনে হতো এই লোকটার ম্যাজিক, কিসব কিসব করে, মাটি থেকে উড়ে যায়, একটু একটু উঠে যায় মাটি থেকে, সেই বরফের জলের মধ্যে বহুদিন থাকে, বিরাট উঁচু একখানা জায়গাতে দাঁড়িয়ে থাকে, তো দাঁড়িয়ে থাকে আর স্ট্রিট ম্যাজিক দেখিয়ে বেড়ায়, ঠিক আছে। এন্ডিউরেন্স পারফর্মার বলে এদেরকে, মেন্টালিস্ট বলে, তুই কি ভাবছিস বলে দিতে পারে। আর আরেক দিকে হচ্ছে এই যে ডেভিড কপারফিল্ড, বিরাট বিখ্যাত লোক কিন্তু, ঠিক আছে। ডেভিড কপারফিল্ড মানে পপুলার যে কালচার, তাতে এই ডেভিড ডেভিড কপারফিল্ডকে লোকে চেনে কিন্তু। আর এই ডেভিড ব্লেনের কথা আমি এমনি বললাম কারণ এই ডেভিড কপারফিল্ড কিন্তু বিরাট বিখ্যাত ম্যাজিশিয়ান, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট কমার্শিয়ালি সাকসেসফুল ম্যাজিশিয়ান পুরো ইতিহাসের কথা বলছি আমি। আর ডেভিড ব্লেনের কথা এমনি এলো আমার মাথায়, এলো তাই বললাম আমি। আচ্ছা, তো আবার ফিরে আসি আমি। ইমোশনাল আর ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু একটু আগে, ঠিক আছে। আর এখন থেকে বোঝালো যে নভেলটাতে এই ছেলেটার ইমোশনাল আর ফিজিক্যাল ডিস্টেন্স আসতে চলেছে, ঠিক আছে। যেটা তুমি দেখছো, মার্স্টোনের যে চার্ম দেখছো তুমি, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি আছে, সাবধান। ক্লারা কিন্তু খুবই প্যাসিভ একটা ম্যাটারনাল ফিগার, যেখানে পেগটি কিন্তু খুবই প্রোটেক্টিভ একটা ফিগার, ঠিক আছে। তো এইরকম করে আবার দেখতে হবে আর কি। তো এইবারে আমি বলি, এই যে মানে এমসিকিউ গুলো তৈরি হয়েছে, মোটামুটি 50টা করে এমসিকিউ আছে প্রত্যেকটা চ্যাপ্টার, লাইক দুটো চ্যাপ্টারে 100টা এমসিকিউ আছে,
ঠিক আছে, সেট 1 সেট 2 এটা ফার্স্ট চ্যাপ্টারেরই। আমি এগুলো নিচে দিয়ে দেবো, তোরা ডাউনলোড করতে পারবি। অ্যান্সার দেওয়া থাকবে না, অ্যান্সার নিয়ে তো অন্য ক্লাস হবে, অন্য জায়গাতে হবে। আর সেকেন্ড চ্যাপ্টারের থেকেও 50টা এমসিকিউ আমি এখানে দেখিয়ে রাখছি যে আছে, আমি এগুলো নিচে দিয়ে দেবো পরে। আর কনটেক্সটের ওপরেও এমসিকিউ আমি দিয়ে রেখে দেবো, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস। ঠিক আছে, কনটেক্সট এবারে আমি শুরু করছি, উইচ ইজ গোয়িং টু বি এ ডিফারেন্ট পার্ট অফ দ্য ক্লাস। এইটা এবারে আমরা একটু ইন ডেপথে কনটেক্সট দেখবো আমরা, আর দেখবো যে এর ভেতরে কি কি জিনিসপত্র ছিল যেগুলো আমাদের অ্যাডভান্স নলেজের জন্য লাগে, স্কলারলি নলেজের জন্য লাগে। তো দেখো, আচ্ছা, সবাই মিলে আমরা ডিবেট করেছি অনেক দিন ধরে। 3-4টে যে আমি ইন্ট্রোডাকশন পড়েছিলাম তাতে দেখছি যে মানে কোন ফেজটা বেটার চার্লস ডিকেন্সের, প্রথম দিকের নভেল নাকি শেষের দিকের নভেল। সবাই মিলে ডিবেট করছে দেখেছি এই জিনিসটাকে নিয়ে। ঠিক আছে, না এরকম হয় যে আর্লি ডিকেন্স কেমন ছিল, লেট ডিকেন্স কেমন ছিল, তার মধ্যে থেকে এবারে এফেক্টিভনেস আর ডিফারেন্স। ঠিক আছে, ডিফারেন্স গুলো ডেফিনেটলি সাটল হবে, ক্লিয়ারলি ডিফাইন করতে পারবে না তুমি ডিফারেন্স, যে আর্লি ফেজে কি লিখেছো আর পরের দিকে কি লিখেছো না। স্কেচেস বাই বজ দিয়ে আমাদের ডিকেন্স শুরু করেছিল, নিশ্চয়ই জানা আছে তোদের। ঠিক, নিউজ পেপারে লিখতে শুরু করেছিল সেই সময়, পরবর্তীকালে স্কেচেস বাই বজ হয়, সিউটোনিম ইউজ করেছিল বজ বলে। 1836 এর কথা বলছি আমরা। পিকউইক পেপারস দিয়ে শুরু করে আর ডোম্বি অ্যান্ড সান পর্যন্ত কন্টিনিউ করছে। আর আমি একটা কথা বলি, চার্লস ডিকেন্সের প্রত্যেক 2 কি 3টে লাইন অন্তর অন্তর, সেন্টেন্স অন্তর অন্তর ড্রাই ব্রিটিশ হিউমার থাকবে, হাসির জিনিস থাকবে। ডেভিড কপারফিল্ড পড়ে যদি হাসি না পেয়েছে তো বুঝতে পারছো না তুমি। ঠিক আছে, ডেভিড কপারফিল্ড সিনেমা দেখেও হাসতে হবে, হাসির হতে চলেছে। চার্লস ডিকেন্স পড়ে ব্রিটিশ লোকজনেরা হাসে হ্যাঁ হ্যাঁ করে, এটা যেন মাথায় থাকে, না হলে পুরো মজাটাই মাটি হয়ে গেল। যে ও লিখতো কেমন চার্লস ডিকেন্স, পুরো মজাই মাটি হয়ে গেল। আর এই হিউমার বোঝবার জন্য তো অনেক কিছু জানতে হবে, বোঝবার জন্য তো অনেক কিছু দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে ব্রিটিশ হিউমার কাকে বলে, না হলে কিন্তু মাটি হয়ে যাবে একদম চার্লস ডিকেন্স। এটা আমি বলে রাখলাম। তো ডেভিড কপারফিল্ড পড়ছিস যেটা, এই যে ফার্স্ট 2টো চ্যাপ্টারও আমি যেটা বলে দিলাম, আমি তো আমার মতো বলে দিলাম লাইক অ্যান এক্সামিনার, কিন্তু এটা যখন তুই পড়বি, যেমন প্রাইড এন্ড প্রেজুডিস, প্রত্যেক 10 লাইনে হাসি পাবে। ডেভিড কপারফিল্ডের মতো বইয়ে প্রত্যেক 2 থেকে 3 লাইনের মধ্যে কিন্তু হাসি পাবে। চার্লস ডিকেন্স ভয়ঙ্কর লেখে কিন্তু, ঠিক আছে, শেক্সপিয়ারের থেকে কিছু কম নয় চার্লস ডিকেন্স। তো হাসিটা যেন পায়, কারণ ব্রিটিশরা কিন্তু হিউমারের জন্য বিখ্যাত, নভেল এপিসোডিক স্টোরি টেলিং এর জন্য বিখ্যাত, রাইট। প্রচুর অ্যাডভেঞ্চার, লুজলি কানেক্টেড অ্যাডভেঞ্চার থাকবে। ঠিক আছে, কিন্তু প্লট মারাত্মক, ভীষণ টাইট প্লট। আর এই যে আমাদের যে কনসেপ্ট অফ কি বল, পিকারেস হিরো, পিকারো বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, তাই তো। আর প্রত্যেকটা জায়গাতে গিয়ে আলাদা আলাদা এপিসোড হয়, তবে তো গিয়ে প্লটটা ইন্টারেস্টিং হবে, কোহেসিভ হবে, আর আমি এপিসোডিক বানাতে পারবো ওটাকে। ঠিক আছে, ডিকেন্সের দারুণ ক্যারেক্টার ক্রিয়েশনের ক্ষমতা, বলার কিছু নেই। আর মজার লেখা, এটা যেন মাথায় থাকে। প্রথম দিকের নভেলে তো একটু বেশি মজা, নভেলগুলোর মধ্যে, প্রত্যেকটা লাইনের মধ্যে, ডায়লগ গুলোর মধ্যে, ক্যারেক্টার গুলোর মধ্যে। এই যে ইউরায়া হিপ যেরকম ন্যাকামি করে বেড়ায়, হাসি পাওয়ার জায়গা ওগুলো, ডেসক্রিপশন পড়ে হাসি পাওয়ার জায়গা। ডিকেন্সের আবার নিজের যত ইলাস্ট্রেটর ছিল, সেই সমস্ত ইলাস্ট্রেটরদের সাথে না প্রথম দিকের নভেলে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরের দিকে ইলাস্ট্রেটরদের সাথে ডিকেন্সের বেশি সম্পর্ক ছিল না বলে প্রথম দিকের নভেলগুলোতে দারুণ ইলাস্ট্রেশন, পরের দিকের নভেলগুলোতে অত ভালো ইলাস্ট্রেশন নয়। এইটা রিসার্চ যোগ্য, এটা নিয়ে রিসার্চ করা উচিত। আচ্ছা, পরের দিকে যে নভেল, ধর এডউইন রুট পর্যন্ত বলছি, ব্লিক হাউসের কথা বলছি আমরা, খুব কনসেন্ট্রেটেড। ঠিক আছে, কারণ ডিকেন্স এখন ডিকেন্স হয়ে গেছে। হ্যাঁ, খুব খুব স্ট্রং কানেকশন এপিসোড গুলোর মধ্যে, লুজ কানেকশন আর নেই। ডেভিড কপারফিল্ডে যেমন 64টা যে এপিসোড রয়েছে, 64টা এপিসোডের মধ্যে একটু লুজলি কানেক্টেড হয় ওগুলো, কানেকশন বাড়তে থাকবে যত পরের দিকে যাবে ডিকেন্স। ঠিক আছে, পরের দিকে নভেল গুলো এত মজারও হয় না, বড্ড সিরিয়াস, বড্ড রাগী, বড্ড মন খারাপের নভেল পরের দিকের নভেল গুলো। ঠিক আছে, যদিও পরের দিকের নভেল গুলোই কিন্তু হায়ার ইন রেপুটেশন। ঠিক আছে, প্রথম দিকের নভেল গুলো অত রেপুটেশন পায়নি। ডেভিড কপারফিল্ড তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের জন্য এত বিখ্যাত হয়ে রয়েছে আজও, উইচ ইজ নাইস। ঠিক আছে, খারাপ না ব্যাপারটা। কিন্তু পরের দিকের নভেল গুলো, মানে ধরো হার্ড টাইমস থেকে শুরু করে দাও তুমি, এডউইন রুট পর্যন্ত যাও, অত মজার নভেল নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর এরকমও হয় যে মানে রিডাররা না ইনফ্লুয়েন্স করতো ভিক্টোরিয়ান রাইটারদেরকে।
ঠিক আছে, যেমন থ্যাকারে ইনফ্লুয়েন্স ছিল রিডারদেরকে দিয়ে, ব্রন্টি সিস্টার্স, মিসেস গ্যাস্কেল, ঠিক আছে, এরা নিজেরা ডিকেন্সের কাছে যেহেতু ইনফ্লুয়েন্সড হয়েছিল, সেই জন্য এরাও চেষ্টা করেছিল ডিকেন্সের মতো লিখতে। আমি ব্রন্টি সিস্টারদের কথাও কিন্তু বলছি এখানে, ঠিক আছে। প্রথম দিকের নভেল আর শেষ দিকের নভেলগুলো মানে এরকম ডিভিশন খুব সিম্পলিস্টিক হয়ে যায়, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে ও কিন্তু ছোট গল্প লিখছিল, ও কিন্তু জার্নালিজমও করছিল সেই সময়, সেগুলোও মাথায় রাখতে হবে এমনিতে, ঠিক আছে। তো আর এটাও দেখতে হবে যে যে সময় ডিকেন্স লিখছিল সেই সময় কি চলছিল, ঠিক আছে, কেন ডিকেন্স সিরিয়াস হয়ে গেল আস্তে আস্তে নভেলগুলোর দিকে, যত দিন যাচ্ছে ডিকেন্স কেন সিরিয়াস হয়ে যাচ্ছে আর কি। ডেভিড কপারফিল্ড যখন ও চুজ করছে, ঠিক আছে, তখন ও দুটো ফেজের মাঝখানে রয়েছে, আর্লি নভেল, লেটার নভেল, ও মাঝখানে রয়েছে, ঠিক আছে। আর ও বলেছিল যে ডেভিড কপারফিল্ড হতে চলেছে কি না আমার মোস্ট ফেভারিট চাইল্ড হতে চলেছে, আমার সমস্ত নভেলের মধ্যে ফেভারিট চাইল্ড ডেভিড কপারফিল্ড, ঠিক আছে। মাসে মাসে একটা করে বেরোচ্ছিল, তাই তো, তাহলে অনেকদিন ধরে বেরোচ্ছে, তাই না, 64টা এপিসোড কিন্তু, ঠিক তো। আর ডম্বি অ্যান্ড সানের পরে ডেভিড কপারফিল্ড বেরিয়েছে, ব্লিক হাউসের আগে বেরিয়েছে, তো তুমি এরকম করে আর কি সেতু বন্ধন হিসাবে রাখবে ডম্বি অ্যান্ড সান, আর্লি লাইফ শেষ হচ্ছে ডিকেন্সের, আর ব্লিক হাউস দিয়ে পরবর্তী যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে ডিকেন্সের, তার মাঝখানে আমাদের ডেভিড কপারফিল্ড আসে কিন্তু। ফুল টাইটেলটা একবার দেখে নেন, দ্য পার্সোনাল হিস্ট্রি, অ্যাডভেঞ্চার্স, এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন, পার্সোনাল হিস্ট্রি, অ্যাডভেঞ্চার্স, এক্সপিরিয়েন্স, অবজারভেশন অফ ডেভিড কপারফিল্ড, the younger of Blunderstone Rookery, which he never meant to be published on any accounts. ও নাকি এটা পাবলিশ করতে চায়নি। কমপ্লেক্সিটি দেখ, কত রকম মাল্টি ফ্যাসেটস রয়েছে সেইটা দেখ, আর্লি ন্যারেটিভ স্টাইল দেখ কিরকম একটু ওর মধ্যে, ডিকেন্সের মধ্যে সেই সময়, ঠিক আছে। তো ডিকেন্স কোনোদিনও না থিওরিটিক্যাল ছিল না, তাত্ত্বিক ছিল না নিজের লেখাগুলো নিয়ে, লেটারেও লেখেনি কখনো, ইন্টারভিউতেও বলেনি কখনো, প্রিফেসেও কখনো বলেনি, ও কখনো তাত্ত্বিক ছিল না যে আই হ্যাভ এ থিওরি, যে থিওরিটাকে নাকি আমি মেনে এই নভেলটা এইভাবে লিখেছি, এরকম কোনো তাত্ত্বিক ব্যাপার তো ছিল না ওর মধ্যে, ঠিক আছে। বরং ডেভিড কপারফিল্ডের মধ্যে কি রয়েছে না, প্রথম ডিকেন্স কেমন আর লেট ডিকেন্স কেমন, সেই দুটোর মধ্যে এই যে সেতু বন্ধন করব, সেই রকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমরা পিজেন হোল করবো না ভদ্রলোককে, একই কথাতে একই জায়গাতে আমরা কখনোই দেখবো না ভদ্রলোককে, ঠিক আছে। তো আর এমনিতেও লিটারেরি ক্রিটিসিজমের থেকে না একটু মানে দূরে থাকার চেষ্টা করতো, ঠিক আছে, এই ভদ্রলোক, ঠিক আছে। ডিকেন্স ডেভিড কপারফিল্ড আরেকবার পড়েছিল 10 বছর বাদে গ্রেট এক্সপেকটেশন লিখবার আগে, দ্যাটস ইন্টারেস্টিং। 10 বছর বাদেও কি লিখতে চলেছে, গ্রেট এক্সপেকটেশন, আমাদের মাস্টার ডিগ্রিতে সম্পর্ক আছে তো গ্রেট এক্সপেকটেশনের সঙ্গে, সেটার আগে ও আবার পড়ছে এটা। দেখ পরবর্তীকালে সেই আমাদের যে এই সমস্ত যে রাজু বাঙ্গা জেন্টলম্যানের মতো সিনেমা হয়েছে না, তো দে আর ডিরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই এই ডেভিড কপারফিল্ড এর গ্রেট এক্সপেকটেশনস, যাতে গ্রেট এক্সপেকটেশনস এ ফিলিপ ফিলিপের গল্প ডেভিডের মতো না হয়ে যায়, তাই আরেকবার পড়লেন ভদ্রলোক, ঠিক আছে। নিজের বায়োগ্রাফার জন ফস্টারকে উনি নিজে বলেছিলেন যে উনি ভীষণ নাকি ইনফ্লুয়েন্সড হয়েছেন ডেভিড কপারফিল্ড আরেকবার পড়বার পরে, ঠিক আছে। আর এটাই বোঝায় যে ওনার ক্রিয়েটিভ প্রসেসে ডেভিড কপারফিল্ডের কতটা ইনফ্লুয়েন্স আছে। আর ওই ইনফ্লুয়েন্স থেকেই বোঝা যাবে যে এই যে ডিকেন্সিয়ান স্টাইলকে যখন উনি ডেভেলপ করে ফেলেছেন, আর গ্রেট এক্সপেকটেশনে যে ম্যাচিওর ডিকেন্সিয়ান স্টাইল এসেছে, সেই ডিকেন্সিয়ান স্টাইলে ডেভিড কপারফিল্ডের কতটা ইনফ্লুয়েন্সের কথা উনি নিজে জন ফস্টারকে বলছেন, ঠিক আছে। তাই স্ট্রিক্ট সেপারেশন আমরা করতে পারি না আর্লি ডিকেন্স লেট ডিকেন্সের মধ্যে, কমপ্লিকেটেড হয়ে যাবে কন্টিনিউইটির জন্য। কিন্তু ডেভিড কপারফিল্ড যে একটা ব্রিজ দুটো ফেজের মধ্যে, সেটা নিয়ে আমাদের কোন রকম আর কি ইয়ে থাকবে না, আমাদের কোন রকম ডাউট থাকবে না। এপিসোডিক কমেডি প্রথম দিকে, আর পরের দিকে ওই সেই ডম্বিয়ান সান পেরিয়ে চলে এসেছি, এবারে ব্লিক হাউস থেকে শুরু করেছি, খুব কনসেন্ট্রেটেড ন্যারেটিভ থাকবে, ঠিক আছে। ডিকেন্সের ওয়ার্ককে পরপর পরপর না ফেললে থিমস গুলো কিরকম করে ইভলভ করছে, স্টাইল কিরকম করে আরো লাইক আটো আটো হচ্ছে, সেটা বোঝা যায় না, রিজিড ডিভিশন করে তো ডেফিনেটলি হবে না এটা। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে নভেল খুব কমপ্লেক্স ছিল, 64টা চ্যাপ্টার আর কি নয়, মাল্টিপল ইন্টারপ্রিটেশন হয়েছে এটা। কেউ এটাকে বলে যে এটা একটা সিম্পল একটা মজার একটা ছোটদের জন্য লেখা বই, সেই জন্য ওই যে বললাম না যে আমি যে সিনেমাটাতে দেখতাম এই বইটাকে পড়তে একটা অরফানেজের বাচ্চাদেরকে পড়ে শোনাতো, ঠিক আছে। তো এটা ছোটদের জন্য বই বটে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে আবার বলে যে না, ভদ্রলোক বোধহয় ভিক্টোরিয়ান যে সমস্ত ক্লাসের আইডিয়া, সেক্সুয়ালিটির আইডিয়া, ভিক্টোরিয়ান কাজকর্মের আইডিয়া, সেগুলোর প্রতি নাকি আমাদের চার্লস ডিকেন্স ভীষণ সন্দেহবাদী, ভীষণ ক্রিটিক্যাল, নিন্দুক উনি, সেই জন্য লিখেছেন এটা।
আবার অনেকে কি বলছে যে না, এই বইটা হচ্ছে কি বল, একটা নস্টালজিক অটোবায়োগ্রাফি, ভদ্রলোক নাকি নিজের পাস্টের দিকে তাকিয়ে এই বইটা লিখেছেন। ঠিক আছে, যাই হোক, আজকে তো এটা একটা মডার্ন টেক্সট। বাই দ্য ওয়ে, আইডিয়া নিয়ে আসো ফ্রয়েডের থেকে, আইডিয়া নিয়ে আসো কার্ল মার্কসের থেকে, তো তুমি বুঝবে যে কিরকম করে ইট হ্যাজ ইভলভ টু আ কি না মডার্ন টেক্সট। আজকে একটা ডমিনেন্ট টোন কি ছিল বল, মেলোড্রামা, সেন্টিমেন্টালিটি আর সাইকোলজিক্যাল ইনসাইট। সেই জন্য আমি বলবো যে ফ্রয়েড আর মার্কসকে না ডেকে পাঠালে এই নভেলটাকে আজকে অন্তত আমরা ঘেঁটে দেখতে পারবো না। এই যে সমস্ত মানে মেলোড্রামাটিক সিনগুলো নভেলটার মধ্যে রয়েছে, নাটকে ওগুলো হতো, ওই ধরনের মেলোড্রামার নাটক হতো। এমিলি আর মিস্টার পেগাটি, এদের মধ্যে যে সমস্ত মেলোড্রামাটিক সিন, ওগুলো না নাটকের একটা থিয়েট্রিক্যাল ট্রেডিশন ধরে রাখে। তো ডিকেন্সের মানে ধর ভিক্টোরিয়ান টাইমস এর নাটক তো কতটা বড় বা ইম্পর্টেন্ট জানিস। অস্কার ওয়াইল্ডের ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট এর মতো নাটক খুব বিখ্যাত এমনিতে। ঠিক আছে, আদারওয়াইজ ভিক্টোরিয়ান টাইমস এর নাটক তো আমরা দেখি না হতো, কিন্তু এই যে থিয়েট্রিক্যালিটিটাকে এই যে তুলে নিয়ে চলে আসা নোভেলের মধ্যে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সেন্টিমেন্টাল নাটক বেরিয়েছিল, সেন্টিমেন্টাল নোভেল বেরিয়েছিল। ঠিক আছে, তো সেন্টিমেন্টালিটি ডিফেন্স ডিকেন্সের মধ্যেও থাকবে। ঠিক আছে, কোন ক্যারেক্টারের মধ্যে কতটা আছে সেটা তোকে দেখতে হবে। এমনিতে অনেক ক্রিটিক বলছে যে ডেভিড কপারফিল্ড বিরাট ফ্রয়েডিয়ান একখানা মানে নভেল। ঠিক আছে, ফ্রয়েড এবারে আসবে, তাই তো, ড্রিমস আসবে, মেমোরি আসবে, আনকনসিয়াস আমাদের মনের অবস্থার কথা আসবে। তো কাইন্ড অফ প্রোটো ফ্রয়েডিয়ান, কাইন্ড অফ প্রি ফ্রয়েডিয়ান ডেভিড কপারফিল্ড। মানে ও ডেভিড কপারফিল্ড যেন এইগুলোর কথা বলতে চাইছে। ঠিক আছে, ফ্রয়েড আসবে যদি একটু বাদে, এগুলো নিয়ে তো অনেক থিওরি করতে চলেছে। আচ্ছা, তো ডেভিড কপারফিল্ডের দেখবি 20খানা ড্রিমের কথা আছে পুরো নভেলটা পড়ে, 64টা চ্যাপ্টারের মধ্যে 20খানা ড্রিমের কথা থাকবে। তাহলে এই নভেলটা সামহাউ স্ট্রিম অফ কনসিয়াসনেস নভেলের মতো বা ফ্রয়েডের মতো একটা ক্যারেক্টারের মেন্টাল লাইফের দিকে তাকিয়ে আছে। তো ওটাও তো মাথায় রাখো, 20টা না হলে ড্রিমের কথা কেন বলবে? ডিকেন্স নিজের এক ছেলের নাম রেখেছিল হেনরি ফিল্ডিং, বোঝো? ঠিক আছে, কি না 18th সেঞ্চুরি নভেলিস্টরা মারাত্মক নভেল লিখেছে, দারুণ নভেল তৈরি করেছে ট্রিস্টাম শ্যান্ডির সময়। ঠিক আছে, তো নিজের ছেলেরই নাম রেখে দিয়েছে কি টম জোনসের রাইটার হেনরি ফিল্ডিং এর নামে। ঠিক আছে, তো যার জন্য ওই যে পিকারেস, ওই যে অ্যাডভেঞ্চার সিকিং হিরো, বাইরনিক হিরো, ওই হিরো না দেখ ইনফর্ম করেছে হেনরি ফিল্ডিং এর মতো, যে টম জোনসের মতো হিরোরা, ঠিক আছে, বা জোসেফ অ্যান্ড্রিউজ এর মতো হিরোরা, ওরা দেখ ইনফর্ম করছে ডেভিড কপারফিল্ডকে, ক্যারেক্টারটার কথা বলছি আমি। ঠিক আছে, তাই ম্যাসকুলিনও বটে, পিকারেস্কো বটে নভেলের মধ্যে। ফিল্ডিং এর কথা ভাব একবার, স্মোলেটের কথা ভাব একবার, সেই সময়কার 18th সেঞ্চুরি নভেলিস্টদের কথা। তো ডেভিড কপারফিল্ড এই জন্য এত ভালো নভেল কি, এই নভেলটা লেখার মধ্যে দিয়ে ও কি সুন্দর এই ইনফ্লুয়েন্স গুলোর দিকে দেখিস, মানে মানে কি বলবো, ও ইন এ ওয়ে হোমাজ দিচ্ছে আর কি। ঠিক আছে, ফিল্ডিং বা স্মলেটের মতো লোক যারা নভেল তৈরি করে দিয়ে গেছে, তাদেরকে হোমাজ দেওয়া, তাদেরকে সম্মান করা আর কি। আচ্ছা, ডিস্টিংটিভ কিছু ক্যারেক্টার দেখতে পাচ্ছ, এরা না কিছু ফ্রেজকে রিপিট করতে থাকে। নিকোবর বল, ইউরায়া হিপ বল, কিছু কিছু ফ্রেজকে না রিপিট করতে থাকে, আর ওইটাই হয়ে যায় ওদের কি বল, সিঙ্গল ডিফাইনিং অ্যাটিটিউড, ক্যাচ ফ্রেজ থাকে এদের। ঠিক আছে, মেমোরেবল ইমপ্রেশন দরকার। আর আমি চার্লস ডিকেন্স জানে কি 64টা আমি এপিসোড করতে চলেছি, 1 বছর 1.5 বছর ধরে বইটা চলতে চলেছে। তাহলে এই যে বইটা চলতে শুরু করে দিয়েছে এতদিন ধরে, আমাকে বার্কিসের মতো ক্যারেক্টারের মধ্যে একটাই ক্যাচ ফ্রেজ দিতে হবে। লোকে যতবার বার্কিসকে আসতে দেখবে, লোকে এক্সপেক্ট করবে কি বার্কিস ওটাই বলবে। মিকরবারকে লোকে যতবার আসতে দেখবে, পরবর্তী এপিসোড গুলোকে এক্সপেক্ট করবে কি অমনি বলবে। ইউরায়া হিপ যতবার আসবে, বিয়ন্ড এরকম বলবার চেষ্টা করবে। গামিক যতবার আসবে, আই এম লোন লোন ক্রিয়েচার, এমনি বলার চেষ্টা করবে। তো ক্যাচ ফ্রেজ দাও, তাহলে তো লোকের মজা লাগবে, আর তাহলে লোকের মনে থাকবে। তো ক্যাচ ফ্রেজ দাও ক্যারেক্টারের মধ্যে। হাউ আই মিট ইউর মাদারের মতো বা 1.5 ম্যানের মতো, 2.5 ম্যানের মতো টিভি শো দেখ, ইউ উড আন্ডারস্ট্যান্ড কি ক্যারেক্টারের মধ্যে ক্যাচ ফ্রেজ কাকে বলে। এই ক্যারেক্টারটাকে দেখলে তোর মনে হবে যে বিগ ব্যাং থিওরিতে ও না অমনি করেই কথা বলে, শেলডন না এমনি বলবে দিস ইজ মাই স্পট, স্পেলডন বলতে শুরু। তো তুমি না ক্যাচ ফ্রেজ ইউজ করো। ডিকেন্স তৈরি করেছিল দেখ, বার্কিস ইজ ওয়েল এন্ড, ঠিক আছে, এইরকম ক্যাচ ফ্রেজ তৈরি করে দিয়েছিল ক্যারেক্টার গুলোর জন্য। তাহলে এই যে স্টাইল, এই স্টাইলটা বিরাট থিয়েট্রিক্যাল, নভেলের যুগ হতে পারে, ইট ইজ ভেরি থিয়েট্রিক্যাল। ঠিক আছে, আর মানে এমনিতেই ও লিখছে কিন্তু 1820 দশককে নিয়ে। ডেভিড কপারফিল্ডের গল্প কিন্তু 1850-এর না, 1820 দশকের। তার কারণ ডেভিড বড় হবে, 30টা বছর টাইম দে, ডেভিড বড় হবে।
1850 এসে তো পাবলিশ হবে, তাই না? তাই জন্য 1820 থেকে শুরু করেছে কিন্তু লেখাটা। মানে ডেভিড কপারফিল্ডের গল্প আর স্বপ্নগুলো কিন্তু শুরু হয়েছে 1820 সাল থেকে, সেটা মাথায় রাখো তুমি। ঠিক আছে? আচ্ছা, ডোম্বিয়ান সানের সঙ্গে যখন কম্প্যারিজন করা হয় তখন রেলওয়ে পাওয়া যায়। ঠিক আছে? ডেভিড কপারফিল্ড কিন্তু খুব ওল্ড ফ্যাশন, তাই এটা মাথায় রাখতে হবে। যখনই ডোম্বিয়ান সানের সঙ্গে মানে কম্পেয়ার করো, তুমি রেলওয়ে পাও তুমি ডোম্বিয়ান সানে, এখানে পাও না তুমি এরকম করে। ঠিক আছে? ডিকেন্স 1852 তে বলছে যে ডেভিড কপারফিল্ড হচ্ছে আমার প্রিয় ওয়ার্ক। ও নিজেই তো লিখছে, আর আমরা কি বলবো বল? ঠিক আছে? আর মানে ও বলেছিল যে ব্লিক হাউসে আমি খুব ভালো ভালো জিনিসপত্র নিয়ে লিখেছি ডেফিনেটলি, বাট আমার ফেভারিট চাইল্ড কে ডেভিড কপারফিল্ড আর কি। ঠিক আছে? ব্লিক হাউস বরং একটা শিফট আনলো ডিকেন্সের মধ্যে, যে আরো রেগে গেল। ডেভিড কপারফিল্ড এত রাগী নয়, ডেভিড কপারফিল্ড একা। ডেভিড কপারফিল্ড এতটাও সামাজিকভাবে এঙ্গেজড হয়নি, কিন্তু ব্লিক হাউস থেকে কিন্তু আমাদের চার্লস ডিকেন্স রেগে গেল একটু। ঠিক আছে? তাই নভেল পিকারেস্ট তো বটেই। ঠিক আছে? রোগ হিরো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, রোগ বলবো না আমি, মল ফ্ল্যান্ডার্স তো নয়। ঠিক আছে? তো ডেভিডের এই যে ট্রাভেল ইংল্যান্ড আর ইউরোপের চারিদিকে যে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ক্যারেক্টারের সঙ্গে দেখা করছে, দিস ইজ ভেরি নাইস। ঠিক আছে? আর এই ন্যারেটিভের মধ্যে রিপিটিশনও আছে, ডাবলিংও আছে। কিরকম করে দেখ, ডেভিডের দুখানা লন্ডনের ইন্ট্রোডাকশন থাকবে, দুটো স্কুলে যাবে, দুটো চাকরি করবে, দুটো ম্যারেজের মতো ব্যাপার আছে, দুজন উইমেন থাকবে, ক্লারা আর পেগেটি, সব জায়গাতে পেয়ার্ড থাকবে দেখবি। তো ওটাই তোমার অ্যানালিসিস, ওটাই আমারও আর কি মানে অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন কি বা এনকাউন্টার গুলো সিমিলার সিচুয়েশনে মিকপারের সঙ্গে রিপিটেড হবে। তো রিপিটিশন থাকবে, ডাবলিং থাকবে, দুটো দুটো করে হবে। ইউরায়া হিপ নভেলের শেষে দুম করে আবার ফিরে আসবে। তো সবসময় লাইক ডাবলিং হচ্ছে, সবসময় রিপিটিশন হচ্ছে, এটা মাথায় রাখো যখন তুমি নভেলটা পড়ছো, যখন সিনেমাগুলো দেখছো। আমি এখন যেগুলো বলতে চলেছি এগুলোকে মাথায় রাখলে কি হবে, তোর এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে? সিনেমার সাথে বা নভেলের সঙ্গে। আচ্ছা, এবারে থিম্যাটিক যে সমস্ত কনসার্ন গুলো আছে না, বেসিক্যালি কি নিয়ে বল না, ম্যারেজ নিয়ে, ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে। সবসময় ম্যারেজও পেয়ার দিয়ে দেখাবে, সব সময় না জোড়ায় জোড়ায় দেখাবে। বেট্রিট ট্রটউড, বেটসি ট্রটউড আর ওর হাজবেন্ড, ক্লারা আর মিস্টার মার্ডস্টোন, পেগাটি অ্যান্ড বার্কেস, ডেভিড অ্যান্ড জোরা, মিস্টার উইকফিল্ড আর ওর যে ওয়াইফ মারা গেছে। তো এমনি করে সবসময় পেয়ার ইউজ করে করে দেখাবে, জোড়া ব্যবহার করে করে। তুমি কিন্তু ম্যারেজকে এক্সামিন করবে দেখবি, জোড়া ব্যবহার করে করে করবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, ফিমেল ক্যারেক্টারদের মধ্যে আবার ম্যারেজের অ্যাটিটিউডের প্রতি দেখবি কন্ট্রাস্ট থাকবে। রোজা ডার্টল একদিকে, যে বিয়ে করতে চায়, এমিলি দেখ পালায়, বিয়ে করতে চায় না। আবার দেখবি প্যারেন্টিং একখানা কি থিম হয়ে যাবে, যেখানে মাদার পাবি তুই যারা আনস্যাটিসফ্যাক্টরি মাদার, ফাদার পাবি তুই যারা আনস্যাটিসফ্যাক্টরি ফাদার। ডেভিড কপারফিল্ডের নিজের অটোবায়োগ্রাফিক্যাল কথা এগুলো ডেফিনেটলি। মার আনস্যাটিসফ্যাক্টরি, বাবারাও আনস্যাটিসফ্যাক্টরি। ঠিক আছে? আচ্ছা, প্রায় 20 মাস ধরে 64টা এপিসোড বেরোচ্ছে, 64টা চ্যাপ্টার বেরোচ্ছে। রিপিটেটিভ তো হবে বাবা, এপিসোডিক তো হবে বাবা। ঠিক আছে? কিছু করার নেই। একদম মানে সেই এখনকার দিনে যে সমস্ত সেই জননীর মতো যে 1 কোটি এপিসোড দেওয়া যে সমস্ত সিরিয়াল বাংলায়, ওই রকম সব ব্যাপার আর কি। ঠিক আছে? ইষ্টি কুটুম। তো স্বাভাবিক যে সোপ অপেরার মতো হবে, এটা মেক্সিকান সোপ অপেরা হবে, একদম স্প্যানিশ। তো কিছু করার নেই, রিপিটেশন থাকবে, ডাবলিং থাকবে, মজা থাকবে। ক্যাচ ফ্রেজ গুলো মজার, সেই জন্য ক্যারেক্টার গুলোর ক্যাচ ফ্রেজ গুলো খুব মজার হবে। রিপিটেশনের মধ্যে আজকের দিনের ন্যারেটিভ টেকনিক দেখতে পাবি, সেটাই তো মজা। টাইম আর মেমোরি কে নিয়ে এত কথা। টাইম আর মেমোরি কখনো লিনিয়ার হয় না, সিক্লিক্যাল হয়। ইমাজিনেশন না জট পাকিয়ে থাকে, এই আইডিয়াটা থাকবে। ঠিক তো? আর আমাদের তো মনে হয় এখন কি নভেলের মধ্যে রিপিটিশনটা না ডেলিভারেট ছিল। টাইমকে নিয়ে কাজ করছো, মেমোরিকে নিয়ে কাজ করছো, সাইকোলজিক্যাল ডেপথকে নিয়ে কথা বলবার চেষ্টা করছো, তো রিপিটিশন তো বাবা হবে। ঠিক আছে? নভেলের মধ্যে। ঠিক আছে? অনেক মডার্নিস্ট রাইটার আর থিঙ্কার যারা ডেভিড কপারফিল্ড পড়েছেন, ইনফ্লুয়েন্সড হয়েছেন। একবার তুই ভাব, হেনরি জেমস ইনফ্লুয়েন্সড হয়েছে, দ্য প্রিন্সেস ক্যাসামাসিমা। টলস্টয় ইনফ্লুয়েন্সড হয়েছে, চাইল্ডহুড লিখেছে, ওয়ার এন্ড পিস লিখেছে। দস্টয়েভস্কির মতো ভয়ঙ্কর ভগবান ইনফ্লুয়েন্সড হয়েছে। ঠিক আছে? ক্রাইম এন্ড পানিশমেন্টের কথা দেখ, মার্মেলাডোভের মতো ক্যারেক্টার গুলোর কথা ভাব। ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক থিওরি এসেছে ডেভিড কপারফিল্ডের ছায়াতে। জেমস জয়েসের পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্ট অফ এ ইয়াং ম্যান তো বলে ফেললাম আমি। ঠিক আছে? ডিকেন্সিয়ান রিরাইটিং কে নিয়ে কাফকা পর্যন্ত লিখে গেছে দেখ। তাই এই যে ইনফ্লুয়েন্সের কথাটা বলছি আমি, তো ইউ উড আন্ডারস্ট্যান্ড নাও, স্কলারলি ইউ উড আন্ডারস্ট্যান্ড নাও কি কেন ডেভিড কপারফিল্ড ইজ ডেভিড কপারফিল্ড, কেন আই হ্যাভ চোজেন ডেভিড কপারফিল্ড, কেন
People would choose ডেভিড কপারফিল্ড। আর কেন? ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ডেভিড কপারফিল্ড। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের জিনিস এটা কিন্তু। নভেল তো বিল্ডাংস রোমা, তাই তো? মানে কি বলো? কামিং অফ এজ স্টোরি, তাই তো? পার্সোনাল গ্রোথের কথা, সেলফ ডেভেলপমেন্টের কথা। আজকে পার্সোনাল গ্রোথের জন্য কত কোর্স বেরিয়েছে না, মেন্টর বেরিয়েছে না ইউটিউবে, যারা তোকে কোর্স করায় 99 টাকা দিয়ে ঢোকায় আর 9,000 টাকা নিয়ে বার করে। ঠিক আছে? তো ওই সমস্ত ব্যাপার স্যাপার এই ডেভিড কপারফিল্ডে পাবি তুই। প্রয়োজন নেই পার্সোনাল গ্রোথ নিয়ে বই পড়ার। ইট প্রে লাভ পড়ার কোনো দরকার নেই ডেভিড কপারফিল্ড যদি জানা থাকে। এইটা আমার বক্তব্য। বিল্ডাংস রোমা যে জনরাটা, এটা এমনিতেই তো গাথা তৈরি করে দিয়ে গেছে, ঠিক তো? ওয়েলহেম মাইস্টার্স অ্যাপ্রেন্টিসশিপ গাথা তৈরি করে দিয়ে গেছে। রোমান্টিসিজমের কথা ভাবো একবার, সেই সবাই গলায় দড়ি দিচ্ছিল না, ইয়াং বার্দার, হ্যাঁ, ওই সেই ওয়ার্দার এফেক্ট রোমান্টিক টাইমসে। আর কার্লাইল এই সময় ট্রান্সলেট করেছে ওটাকে, দেখ 1824 সালের কথা দেখ একবার। 1850-এ তো বেরোচ্ছে বইটা, ট্রান্সলেট করেছে কার্লাইল কখন গাথাকে, সেইটা দেখ। গেটে বলে, অনেক বাংলাতে গেটে বলতে দেখেছি, গাথা বা গেটে। তাই ইংরাজি লিটারেচার বলো, আমি বলি না, আমি বলি ওয়ার্ল্ড লিটারেচার, মানে জেমস জয়েসও বটে, কাফকাও বটে, আবার ফ্রয়েডও বটে। প্রত্যেকের ওপরে প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স। আরো কটা নাম বলি, জর্জ এলিয়টের কথা ভাব, তখনকার রাইটার। অ্যান্থনি ট্রোলোপের কথা ভাব, দ্য বেবি লিভ নাও। স্যামুয়েল বাটলারের বে অফ অল ফ্লেশের কথা ভাবো। এডমান্ড গসের ফাদার অ্যান্ড সানের কথা ভাবো। লরেন্স এন্ড সানস অ্যান্ড লাভার্স এর কথা ভাবো। এক থিম, এক রকম করে মেমোরির কাজকর্ম, এক রকম করে থিম, টাইমের মধ্যে দিয়ে, সিক্লিক্যাল টাইমের মধ্যে দিয়ে জিনিসপত্র, সার্কুলার চিন্তা ভাবনা নিয়ে করা আর কি। এবারে একটা হিস্টোরিক্যাল কনটেক্সট। মিডল ক্লাস হিরো, ঠিক আছে? ভিক্টোরিয়ান ইংল্যান্ডে মিডল ক্লাস হিরো 1847-এর পরে। ভাই মনে রাখা সহজ, 1847 মানে হচ্ছে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স, তার 100 বছর আগে ওয়াদারিং হাইটস তখন পাবলিশ হয়েছে। ঠিক আছে, এমনি করে মনে রাখবো আমরা। আর তখন না মিডল ক্লাস হিরো ভিক্টোরিয়ান ইংল্যান্ডে উত্থান হচ্ছে। এরা ফ্যাক্টরিতে চাকরি করে, এমনিতে ভালো চাকরি করে এমনিতে। আচ্ছা, জর্জ এলিয়টের মতো রাইটাররা যদি লেখে নভেল, আর সেই নভেল যদি ভালো হয়, মেরি অ্যান ইভান্স তার নাম হয়, তো রাইজ অফ দ্য মিডল ক্লাস হিরো মানে হচ্ছে রাইজ অফ দ্য মিডল ক্লাস ম্যাসকুলিন হিরো, মানে মেল হিরো। ঠিক আছে, তো নট ফিমেল হিরো। তো স্বাভাবিক না যে পাবলিশাররা পাবলিশ করবে না। সেই জন্য মানে তুই এটা ভাব কি, ওকে পাবলিশাররা বলে দিচ্ছে যে ভাই মেয়েদের, মহিলাদের বই পাবলিশ করবো না, জর্জ ইলিয়টকে বলে দিচ্ছে। তারপরেও ভাব একবার যে জর্জ ইলিয়ট বই লিখবে আর বই পাবলিশ করবে। ব্রন্টি সিস্টার্সদেরকে পড়াশোনা করানো হয়নি, নভেল লেখার মতো ব্যবস্থা নেই ওদের, তবু ওরা লিখবে। লেখার পাতা পর্যন্ত নেই, পৃষ্ঠা পর্যন্ত নেই, তবু ওরা লিখবে। তো মানে মানে কি বলবো, বাড়িতে তো মানে একটা দেওয়াল থাকা উচিত মেয়েদের, শুধু এদের শুধু ছবি দিয়ে, যে এরা কি ঠেলে ঠেলে কি ভাবে মানে পুশ করে গেছে ক্রমাগত, যে আজকে মেয়েরা পড়াশোনা করছে। ইমরানার কোন দেওয়ালটাতে থাকবে এই ছবিগুলো? কোন দেওয়ালটাতে? তাকিয়ে থাক চুপচাপ। তুই বলতো একবার, যখন জর্জ জর্জ এলিয়টকে যখন বলছে ওর পাবলিশার যে সম্ভব নয় পাবলিশ করা, মেয়ে আবার কি বই লিখবে? ভাবতে যখন কিউরাল বেল, অ্যাক্টন বেল, এই সমস্ত নাম নিয়ে নিয়ে বোকা বোকা করে বই পাবলিশ করতে হচ্ছে না, লোকে নাম পিটিয়ে মারে। আমার বাবা হচ্ছে পাদ্রি আর আমি লিখছি বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক। ঠিক আছে, তো এমিলির কেমন লেগেছে সেই সময়, তো এই মেরিয়ান ইভেন্স এর কেমন লেগেছে সেই সময়। সেই সমস্ত করে মেয়েরা এখন কি করছে, ডুগডুগি বাজাচ্ছে। ঠিক আছে, আর এদের ভাব একবার, পাবলিশার বলছে যে সম্ভব নয়, গুলি মারুন। আর এই সময়ে বিয়াট্রিক্স পটার এসেছিল, মনে আছে? ওই সেই বিয়াট্রিক্স পটার, কি সুন্দর সুন্দর ছবি। তো সেই বিয়াট্রিক্স পটারকেও তো, ওকেও তো পাবলিশ করছিল না। ওকেও তো বলছিল যে হ্যাঁ বাচ্চাদের এবার বই হয় নাকি, বাচ্চাদের আবার বই, বাহ কি সুন্দর ছবি, দেখি আপনার ছবিগুলো দেখি, হ্যাঁ বলে সেই ছবিগুলো নিয়ে তারপরে দেখলো পিটার রাবিট হয়ে গেল। তারপরে শুধু পিটার রাবিট হলো না সুতীর্থ, লেক ডিস্ট্রিক্ট, যে লেক ডিস্ট্রিক্টকে আমরা চিনি, সেই লেক ডিস্ট্রিক্টকে কিনে দিয়েছিল বিয়াট্রিক্স পটার, কিনে দিয়েছিল পুরো একদম, সরকারকে দিয়ে দিয়েছে পরে, যাতে কোনো মানে একেই তো রেল লাইন হয়ে গেছিল ওখানে, উইন্ডারমিয়ার রেলওয়ে তৈরি হয়ে গেছিল, ওয়ার্ডসওয়ার্থ দুঃখ পেয়ে গেছিল। ওই ওয়ার্ডসওয়ার্থ বুড়ো ন্যাকা দুঃখ পেয়ে কি হবে ক্যাপা, কর কিছু করে যা কিছু, ওয়ার্ডসওয়ার্থ তো পয়সা নাই, তো হতো পয়সা ছিল বিয়াট্রিক্স পটারের। যাই হোক, আমরা ফিরে আসি, এই টাইমটা না ব্যাপক টাইম, এই যে 1847, আর আমাদের কার্ল মার্কস এসছে, ঠিক আছে, দাদু এসছে, দাদু চলে এসছে 1847-এ, এতে কমিউনিস্ট ম্যানিফেস্টো চলে এসছে না, এবারে ডাস ক্যাপিটাল হবে না,
ব্যাপক টাইম, এই টাইমটা মানে এমনিতেই মানে চারিদিকে ঝামেলা চলছে। আর এই যে চার্টিস্ট মুভমেন্ট, বুঝলি তো, 1848 চার্টিস্ট মুভমেন্টে চার্টিস্ট গভর্নমেন্ট কোলাপস করে গেল, ব্যাপক টাইম এটা একটা। সবাই নতুন নতুন লোক, কার্লাইল থেকে শুরু করে সব নতুন নতুন লোক, বিরাট সময় এটা একটা। রেমন্ড উইলিয়ামস যখন লিখছে পরে, ঠিক আছে, বলছে যে মানে নোভেলের মধ্যে এই সময় রেভলিউশন আসবে না কেন, ঠিক আছে, ডম্বিয়ান সান বলো, wuthering হাইটস বলো, ভ্যানিটি ফেয়ার বলো, জেন এয়ার বলো, নোভেলের মধ্যে রেভলিউশন আসবে না কেন? চার্টিস্ট মুভমেন্টের টাইম, কমিউনিস্ট ম্যানিফেস্টোর টাইম এটা। প্রি র্যাফেলাইটরা পর্যন্ত এই সময়কার লোক, ওরা কি বললো যে আরে সোশ্যাল স্টেবিলিটি তো বাইরে বাইরে দেখছো, অ্যাকচুয়ালি তো ভাই কালচারাল টেনশন আছে, ঠিক আছে। আর মিডিল ক্লাসে আবার এস্থেটিক্স হয় নাকি? আবার এটাও ভাব তুই যে এটা হচ্ছে সেই হোমোসেক্সুয়ালিটির টাইম, ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট, কি নাম, পিকচার অফ ডোরিয়ান গ্রে, হ্যাঁ কি নাম, সেই অস্কার ওয়াইল্ডের টাইম এটা, আর্টস ফর আর্টস এর টাইম এটা। মানে কি দারুণ একটা টাইমের ইন্টারসেকশনে দাঁড়িয়ে রয়েছে এটা একটা ভাব একবার, ঠিক আছে। আর এমনিতেই লোকজনের মধ্যে কি চলে এসেছে, একটা অ্যাওয়ারনেস চলে এসেছে, ভাই তুই উচ্চ শ্রেণী, আমি মধ্য শ্রেণী, আর এরা হচ্ছে নিচু শ্রেণী। ডিকেন্স ওরকম করে বড় হয়েছে, ঠিক আছে। তো যার ফলে ধর এই যে ওয়ার্কিং ক্লাস আছে না, পেগটিদের মতো ওয়ার্কিং ক্লাস, ঠিক আছে, ওরা খুশি আছে, কিন্তু ভেতরে ভেতরে তো চাপা কষ্ট আছে। আর ইউরায়া হিপের মতো যে সমস্ত ক্যারেক্টার দেখবি, প্রচন্ড রাগ ভেতরে, যে আমিও রেসপেক্টেবল হতে পারছি না কেন, ভিক্টোরিয়ান টাইম তো দারুণ টাইম, আমিও রেসপেক্টেবল, আমার ভালো বউ হবে না কেন, আমার টাকা হবে না কেন, আমি সবসময় কারণ আন্ডারে, উইকফিল্ডের আন্ডারে কাজ করবো কেন আমি, ঠিক আছে, আমিও কিছু করতে চাই। এরকম একটা ব্যাপার রয়েছে আর কি সময়। 1850 যে সোশ্যাল আর লিটারেরি ক্লাইমেট, সেটার দিকে এসো এবারে। 1851 সালে গ্রেট এক্সিবিশন হয়েছিল না, লোকেরা কত ম্যানুফ্যাকচার করতে পেরেছে সেটার জন্য বিরাট একটা এক্সিবিশন, তাই তো, মানুষ বিশাল জায়গায় পৌঁছে গেছে, ঠিক না? সেই প্যাসেজ টু ইন্ডিয়ার কথা মনে কর একবার, ওই যে 3টে বড় বড় কাজ হয়েছে না এই সময়, আটলান্টিকের তলা দিয়ে সেই টেলিগ্রাফের তার বিছিয়ে দেওয়া, তারপরে টেলিফোনের আবিষ্কার করা, সুয়েজ কানালকে নিয়ে সমস্ত কিছু শুরু করা। তো জিও পলিটিক্যালি ব্যাপক টাইম এটা, ঠিক আছে। মানে একটা রিয়াকশন এসেছিল অ্যাট দ্য সেম টাইম যে ইন্ডাস্ট্রিয়ালাইজমটা বড্ড বেড়ে যাচ্ছে তোমাদের, সেই জন্য ডেভিড কপারফিল্ডে আবার দেখবি পাস্টোরাল পাস্টোরাল ব্যাপার স্যাপার রয়েছে, বাড়িটার নাম কি বল, রুকারি, পাস্টোরাল ব্যাপার রয়েছে দেখ, ঠিক আছে। সবাই মানে ওয়াসফোর্ড থেকে শুরু করে সবাই এই যে এগেনস্ট ইন্ডাস্ট্রিয়ালিজম কাজকর্ম করার চেষ্টা করছিল, লেখালেখি করার চেষ্টা করছিল, দেখবি পাস্টোরাল এলিমেন্ট রয়েছে কি সুন্দর, ঠিক আছে। আর কার্ল ডসন পরবর্তীকালে বলছে এরকম যে এই মিড সেঞ্চুরি রাইটাররা যারা ছিলেন না, ওরা সবাই না নিজেদের আইডেন্টিটি নিয়ে লিখছিলেন, নিজেদের বিশ্বাস নিয়ে লিখছিলেন, পলিটিক্যাল আর সোশ্যাল ইস্যু নিয়ে লিখছিলেন না, ওটা তো শেলি লিখে গেছে, ওটা তো বায়রন করে গেছে। এনারা না নিজেদের কথা বলছিলেন, যেটা চার্লস ডিকেন্স করেছেন। তো এই যে ইন্ট্রোস্পেকশন শুরু হয়েছে না এই যুগে, 1850 সালে এই যে ইন্ট্রোস্পেকশনের আইডিয়াটা এসেছে, ভীষণ রিলিজিয়াস ব্যাপারটা, ঠিক আছে। নতুন সাইন্টিফিক আইডিয়া এসেছে, সমস্ত নতুন সাইন্টিফিক আইডিয়ার মধ্যে কি আছে বল, মেমোরি ইম্পর্টেন্ট, আইডেন্টিটি ইম্পর্টেন্ট, আর চিন্তা ভাবনা করো, রিফ্লেকশন ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়ালিজমের কথা তো নেই নভেলের মধ্যে, ঠিক আছে। জ্যাক ম্যালডন একমাত্র ক্যারেক্টার যে ভদ্রলোক ইন্ডাস্ট্রিয়াল ক্লাসের মধ্যে পড়েন, ঠিক আছে, আর ফেলড একটা ফিগার, আর জ্যাক ম্যালডন ছাড়া কেউ নেই যে ইন্ডাস্ট্রিয়াল মানুষ। তো ইচ্ছে করে দেখ কি সুন্দর করে কি করছে না, এমন একটা জায়গা তৈরি করেছে যেটা লাইক ইউটোপিক ইউটোপিক হবে, একটু সেই মানে ইডিলিক ইডিলিক হবে, একটু গ্রামেগঞ্জে থাকবে, একটু এরকম ইচ্ছে করে লেখা এটা। নভেল তো হচ্ছে যে সেই ডেভিড বানগায় জেন্টলম্যান, যেটা গ্রেট এক্সপেকটেশনেও রেখেছো, সাকসেস স্টোরি বেসিক্যালি, তাই তো। ভিক্টোরিয়ান বুর্জোয়াদেরকে মানে প্রেজ করার চেষ্টাও আছে, ওদের একটা ভ্যালু আছে তো, যে কেমন করে জেন্টলম্যান হতে হয়, তো ওটা তো বুর্জোয়া ভ্যালুর মধ্যে পড়ে, ঠিক আছে। আবার ওদের মধ্যে খুব ডোমেস্টিসিটি হয়, ওদের মধ্যে বাড়িতে থাকার একটা ব্যাপার হয়, ওদের মধ্যে আবার সেই রেসপেক্টেবিলিটি থাকে, জেন্টেলিটি থাকে একটা, ঠিক আছে। সেই শাহরুখ খানরা, সাইফ আলী খানরা মাঝে মাঝেই বলে না যে বাড়িতে আমরা ফ্যামিলি টাইম কাটাবো, বাড়িতে আমরা বাচ্চাদের সাথে দারুণ টাইম কাটাবো, এরকম এই যে বলেন যে হোম লাইফ আর ডোমেস্টিসিটির কথা। প্রচুর টাকা থাকলে এগুলো করে সুদীপ্ত, বুঝলি তো, প্রচুর টাকা থাকলে এগুলো করে লোকে। যাদের টাকা ইনকাম করতে হয় তাদেরকে বাইরে বাইরে একবারে মানে চুটি মানে সেই ছিঁড়ে যায় ঘুরে ঘুরে। আর যাদের প্রচুর টাকা হয়ে যায়, বেশিরভাগ ইনহেরিটেড টাকা আর নেপোটিজম থেকে আসে, হ্যাঁ, আর ম্যানিপুলেশন থেকে আসে, তারা এই সমস্ত কথা বলে, ডোমেস্টিসিটি, হোম লাইফ, জেন্টিলিটি, জেন্টলম্যান হবে, ভালো কিছু। আচ্ছা,
বেশিরভাগ ক্যারেক্টার, সেই সমস্ত ক্যারেক্টারদেরকে আমরা দেখবো যে ওরা কপারফিল্ডের ভ্যালুর দিকেই যাবে। ঠিক আছে, সবাই কপারফিল্ডকে লাইক সাকসেস দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, নিজেদের যে ইন্ডিভিজুয়াল ঝামেলাগুলো আছে না ডেভিড কপারফিল্ডের সঙ্গে, ওগুলোকে না চেপে দিচ্ছে। এইখানে আমি বলবো লিও টলস্টয় কেন ডেভিড কপারফিল্ড দেখে ইনফ্লুয়েন্সড হয়েছে বোঝ। দেখ মোনোলজিক নভেল, সবাই মিলে কার পালে হাওয়া দিচ্ছে? ডেভিড কপারফিল্ডের। আর কারোর কোনো কাজ নাই, সবাই কি করছে? ডেভিড কপারফিল্ডের পালে হাওয়া দিচ্ছে। তাহলে ডায়ালজিক কোথা থেকে হলো নভেলটা? এ তো মোনোলজিক নভেল হলো। এ তো কি হলো? এই যে এই নভেলটার প্রতি যে আমাদের একটা ইয়ে আছে না, গোড়া, মোনোলজিক নভেল, সবাই মিলে কার পালে হাওয়া দিচ্ছে, কার কার মানে সেই পিছনে আগুন দিচ্ছে রকেটের জন্য, গোড়ার পিছনে। তো হলো তো কি, লিও টলস্টয় তোর ভালো লাগবেই তো এই নভেলটা, স্বাভাবিক তো। এটা বলতে পারছি না আমি, মানে ওই আর কি, পোতে আগুন দিচ্ছে, তারপরে পোতে হাওয়া। সরি, আচ্ছা, ক্যারেক্টার এদের পিগটি বল, বেটসি ট্রটউড বল, মিস্টার ডিক বল, অ্যাগনেস বল, ড্রোরা বল, ট্র্যাডলস বল, মিকবার বল, সবাই মিলে স্যাক্রিফাইস করে দিল। আমাদের কার প্রতি লয়্যালটি? ডেভিডের প্রতি লয়্যালটি। মানে কি হচ্ছে এটা? ডেভিড কি ক্যাপিটাল? ওকে, ও কি পুঁজি? ও কি টাকা? ও কি বটে ও? তো ঠিক আছে, চলো, সব থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার তুই দেখবি কাকে? ডোরাকে। তো চলো মেরে দাও ডোরাকে। ঠিক আছে, মেরে দেওয়ার পরে জটিলতা আসবে আবার ডোরাকে, ন্যারেটিভ ইন্টারেস্ট চলে এলো যে ডোরা মারা গেছে। ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার একটাই পাওয়া গেছিল, ওই ডোরা মারা গেছে। ইউরায়া হিপ এই জন্য দারুণ ক্যারেক্টার। ঠিক আছে, সেই ইউরায়া হিপও দেখবি বেসিক্যালি ওই মানে ডেভিডের পালে হাওয়া দিচ্ছে। ঠিক আছে, যেভাবে আর কি, মানে ডেভিড যেরকম করে বাঁচিয়ে নেবে বিগ ফিল্ডকে ইউরায়া হিপের হাত থেকে, তো কার জয় জয়কার? ডেভিড কপারফিল্ডেরই তো জয় জয়কার। যতজন ডেভিড কপারফিল্ডের ভ্যালুকে অপোজ করে, প্রত্যেকে হয় ডিসঅ্যাপয়েন্টেড হবে, নয় পানিশমেন্ট পাবে, নয় মোরাল অর্ডারের দিকে যায়নি তারা। অনৈতিক লোক যেমন ইউরায়া হিপ, যেমন এই আমাদের মার্ডস্টোন, যারাই ডেভিডকে অপোজ করবে দেখবি একবার, মানে একবারে মানে সেই গ্রহরাজের আশীর্বাদে চলছে, বুঝলি তো ডেভিড কপারফিল্ড। আসবি কি, মানে লাত মেরে সরিয়ে দেবো গ্রহটাকে আমি। তারপর দেখ এবারে কি, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট তো থাকবে বাবা। সমস্ত কাজের মধ্যে আমাদের চার্লস ডিকেন্সের অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট থাকবে, তার কারণ প্রচন্ড কষ্টের জীবন ছিল। সবাই গল্প শুনে থাকবি যে কিরকম করে সেই ব্ল্যাকিং ফ্যাক্টরিতে কাজ করতো ছোটবেলা। ঠিক আছে, ডিকেন্সের গল্প তো অলিভার টুইস্ট পড়ানোর সময় বলা হয়েছে। তো ডিকেন্সের কাছে কনফেশন খুব ইম্পর্টেন্ট, ক্যাথারসিস বড্ড ইম্পর্টেন্ট। তুই সিনেমা কেন বানাস? ক্যাথারসিস। তুই বই কেন লিখিস? ক্যাথারসিস। তুই টার্ম পেপার কেন লিখিস? ক্যাথারসিস, কনফেশন। সুতীর্থ নাটক কেন লিখছে করছে? ইটস কনফেশন, ইটস ক্যাথারসিস। এই জন্য আমরা সবাই করি। আমি পড়াচ্ছি কেন? ক্যাথারসিস এন্ড কনফেশন। ঠিক আছে, সবাই এই রকম করেই আমরা এগোই অ্যাকচুয়ালি, থেরাপিউটিক হয় এগুলো। ঠিক আছে, আবার অটোবায়োগ্রাফি আমাকে নতুন রকম লেখাতে পারে, সেটাও তো নাইস, তাই না? যে অটোবায়োগ্রাফি যখন আমি আনবো, যখন আমি নিজের কথা বলবো, যে অটোবায়োগ্রাফির কথা কারা বলে গেছে? বল, রোমান্টিক্সরা। প্রথমবার অটোবায়োগ্রাফির কথা কারা বলেছে? রোমান্টিক্সরা বলেছে তো, নিজেদের ব্যাপারে লেখা। বায়োগ্রাফি তো অনেক আগেকার, বসওয়েল, লাইফ অফ জনসন, বায়োগ্রাফি তো অনেক আগেকার। ঠিক আছে, অটোবায়োগ্রাফিকার টাইম হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের টাইম। এরা ডিকেন্সের মতো লোকেরা ভিক্টোরিয়ান টাইমসে অটোবায়োগ্রাফিকে ইউজ করে দেখছে যে চলো দেখি লিটারেচারে একটা শিফট আনতে পারি কিনা, অটোবায়োগ্রাফিকে ব্যবহার করে ন্যারেটিভ পাল্টাই কিনা দেখি। ঠিক আছে, এডমান্ড উইলসনের দারুণ এসেছিল ডিকেন্স দ্য টু স্ক্রুজেস। ঠিক আছে, এটা বলে যে ডিকেন্সের একদিকে তো ভাই টমাট্রিক চাইল্ডহুড, আরেকদিকে কি বাবার প্রতি একটা কি না কনফ্লিক্টিং ফিলিং, সেই দিয়ে মার্স্টোন তৈরি হয়েছে, সেই দিয়ে আর কি ক্লারার এই মার্স্টোনের ক্যারেক্টার তৈরি হয়েছে। আর অটোবায়োগ্রাফিক্যাল নভেলে যখনই ওই কনফ্লিক্টেড ফিলিং টুয়ার্ডস বাবাটা আসছে, তো দেখো কি হয়, মিস্টার মার্স্টোন তৈরি হয়। ঠিক আছে, তাই মেমোরি গুলোকে যেরকম করে ডিকেন্স ক্রিয়েট করেছে, রিক্রিয়েট করেছে, ওয়ার্ক করেছে, রিওয়ার্ক করেছে, ট্রুথকে আর ফিকশনকে ব্লেন্ড করেছে, ন্যারেটিভ পারপাসের জন্য করেছে। দিস ইজ নাইস একটা নভেল লেখার রাইটিং স্টাইলের জন্য, যেভাবে ন্যারেটিভকে ইউজ করেছে মেমোরির মধ্যে দিয়ে। ঠিক আছে, ডিকেন্স 1812-তে জন্মেছে, পোর্টসমুথে জন্মেছে। ইয়ারমুথের কথা এক্ষুনি শুনলি তোরা, তো ডিকেন্স পোর্টসমুথে জন্মেছে। ঠিক আছে, আর বাবার জন্য আর কি বিভিন্ন জায়গায় যেতে হতো। জন ডিকেন্স যেহেতু নেভিতে ক্লার্ক ছিলেন, বিভিন্ন জায়গায় যেতে হতো। মিডল ক্লাস ফ্যামিলি, বুঝতে পারছিস, নেভিতে ক্লার্ক, আর বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তো যখনই তোমার মধ্যে একটা কি বলবো মোবিলিটি থাকে,
লাইক মন বসে না, ইউ ফিল আইসোলেটেড। একটা জায়গায় না থাকলে আমরা নাকি স্কুলে না বন্ধু হবে না। তো স্কুলে যখনই বন্ধু হবে না, কেমন কেমন একটা হবে, বন্ধু পাল্টে যাচ্ছে বারবার, স্কুল পাল্টে যাচ্ছে বারবার। তো মোবিলিটি একটু ছোটদের জন্য একটু কষ্টকর আর কি, একা করে দেয় বাচ্চাদেরকে, আইসোলেটেড করে দেয়। আর ভাগ্যিস বাচ্চাটা একার আইসোলেটেড হয়েছিল, তাই বাচ্চাটা এত বিখ্যাত একখানা নভেলিস্ট হতে পেরেছে। ভাগ্যিস একার আইসোলেটেড হয়েছিল, ভাগ্যিস লাড়া লাপ্পা করে বেড়ায়নি, বন্ধুদের সাথে দীঘা যায়নি, মাল খায়নি, তো ও চার্লস ডিকেন্স হতে পেরেছিল। তারপরে দেখ, তো 1824 কি হলো এবারে, না 12 বছর বয়স, জন ডিকেন্সের জেল হবে জানিস, টাকা পয়সা মেটাতে পারছে না, জন ডিকেন্সের জেল হয়ে গেল। চার্লস ডিকেন্সকে এবারে তাহলে কোথায় কাজ করতে হবে, জুতো কালো করতে হয় ওয়ারেনের জুতো কালো করার ফ্যাক্টরিতে। ঠিক আছে, বিচ্ছিরি এক্সপিরিয়েন্স একটা। ডেভিড কপারফিল্ডের 11 আর 12 নম্বর চ্যাপ্টার পরও ওই এক্সপিরিয়েন্স দেখতে পাবে, জুতো কালো করার ফ্যাক্টরি ওয়ারেন্স। মিকোবার যে নভেলের মধ্যে পেয়েছি যারা নাইস লোক, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি ডিকেন্সের নিজের ফ্যামিলি। ঠিক আছে, মানে নিজে ক্যামডেন টাউনে যেখানে থাকতো ডিকেন্স, ও নিজের ওই বাড়ির কথা বলেছে মিকোবারদেরকে নিয়ে। ঠিক আছে, আর ডেভিডের নিজের যে ফ্যাক্টরির এক্সপিরিয়েন্সের কথা রয়েছে, যেটা কে করেছে বল, মিস্টার মার্স্টোন জোর করে ওকে কুড়িয়েছিল না। তো দুটো ফাদার ফিগার পেলাম আমরা, মিকোবার একটা ফাদার ফিগার পেলাম, মার্স্টোন একটা ফাদার ফিগার পেলাম। মিস্টার মকাবার তো তাও একটু এক্সেন্ট্রিক একটা ভদ্রলোক। মিস্টার মিকোবারের প্রচুর ডেট হয়েছিল জানিস, ঋণ হয়েছিল জানিস, যেটা ডেভিডের মানে সরি চার্লস ডিকেন্সের বাবার হয়েছিল যেটা। আচ্ছা, তারপরে ফ্যাক্টরির যে মানে কাজ, ঠিক আছে, সেটা চার্লস ডিকেন্স নিজে, হ্যাঁ, ফ্যাক্টরি কাজের পরে ওয়েলিংটন হাউস একাডেমিতে পড়াশোনা করতে গেছিল। আর ওইখানে ওই যে দেখছিস না মিস্টার ক্রিকল বলে একখানা ক্যারেক্টার, সেলেম যে হাউস স্কুল, সেই সেলেম হাউস স্কুলের মিস্টার ক্রিকল বা সালেম হাউস স্কুল, ওই ভদ্রলোক ওই ওয়েলিংটন হাউস একাডেমির কথা মনে পড়াচ্ছে চার্লস ডিকেন্সকে। চার্লস ডিকেন্স বলেছিল যে হেডমাস্টার যে ছিল না ওই ওয়েলিংটন হাউস একাডেমিতে, এবারে ক্রুয়েল লোক, ফালতু লোক, কিচ্ছু জানে না। ঠিক আছে, সবাইকে মানে একটা বাজে স্কুলের এক্সপিরিয়েন্স দিয়েছিলেন ভদ্রলোক। তো সেই ওইটার কথা মিস্টার ক্রিকলের মধ্যে আসবে। ঠিক আছে, ডিকেন্স নিজে একটা লয়ারের ক্লার্ক ছিল, সলিসিটারের ক্লার্ক ছিল। ঠিক আছে, পরবর্তীকালে পার্লামেন্টের রিপোর্ট আজ করতো। ঠিক আছে, শর্ট হ্যান্ড লিখতে পারতো। তো যেটা ডেভিড কপারফিল্ডের যে প্রক্টর হতে চলেছে, সেটা দেখ একই জিনিসকে প্যারালেল করছে। দেখ ডিকেন্স কি করছে দেখ, আর ডেভিড কপারফিল্ড কি করছিল দেখি। এটাও দেখায় যে ডিকেন্সের যত রোমান্টিক ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, এই নামটাকে মনে রাখবে, বিডনেল, মারিয়া বিডনেল, এনার সঙ্গে যে সম্পর্ক সেটাই হচ্ছে ডোরার সঙ্গে ডেভিডের সম্পর্ক। ঠিক আছে, মারিয়া বিডনেলের সঙ্গে ডিকেন্সের যে সম্পর্ক, এই নামটা মনে রাখতে হবে। ডিকেন্স কোনোদিনও পাবলিকলি বলেনি যে আমার ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স কেমন ছিল, কারণ ওর মনে হতো যে এটা আমাকে ডিপ পার্সোনাল শেম দেয়। তো কোনোদিনও বলেনি কিন্তু ফ্যাক্টরি এক্সপিরিয়েন্সের কথা, বাট লিখেছে দেখ। নিকোলাস নিকেলবির মতনও নভেল আসবে, আম, আমাদের অলিভার ট্রিস্টের মতো নভেলও গেছে। তো ফ্যাক্টরিতে কাজ করাটা ওর কাছে খুব সিম্পল ছিল ছোটবেলা থেকে এমনিতে, তো সেটার কথা তাই বলছে না কখনো। ঠিক আছে, তাই 1840s এর দিকে ডিকেন্স অলরেডি না একটু নিজের, হ্যাঁ, হার্ড টাইমসে ডেফিনেটলি রিফ্লেক্টেড হয়েছে, একটু না নিজের ফ্র্যাগমেন্টেড অটোবায়োগ্রাফি লিখে ফেলেছিল। আর তার মধ্যে চাইল্ডহুড ড্রামা ছিল। আর পরবর্তীকালে ওটা জন ফস্টার পাবলিশ পর্যন্ত করে দিয়েছিল ডিকেন্স মারা যাবার পরে। তো ওইটা পড়লে বোঝা যায় যে অটোবায়োগ্রাফিক্যাল মেটেরিয়াল থেকে কত ড্র করেছে ডিকেন্স, কোথায় ট্রুথ কোথায় ফিকশন। জন ফস্টার যেহেতু পাবলিশ করে দিয়েছিল ওটা, ওই একটা ফ্র্যাগমেন্টেড একটা অটোবায়োগ্রাফি লিখেছিল। এই ডেভিড কপারফিল্ড প্রথম ডিকেন্সের নভেল যেটা ফার্স্ট পার্সন ন্যারেটিভের লেখা পুরো নভেল। ঠিক আছে, সেটাও আবার কে বলেছিল নাকি ওকে, ফস্টার বলেছিল যে চলো তুমি ফার্স্ট পার্সনে লেখো তো, আই অ্যাম বর্ন লেখো তো, এরকম করে লেখো তো ফার্স্ট পার্সন ন্যারেটিভে। তো পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে দেখ, একমাত্র নভেল, ফার্স্ট নভেল যেটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা আর কি। ঠিক আছে, আর এই যে ফিকশনাল যে অটোবায়োগ্রাফি আর এই যে রিয়েল যে অটোবায়োগ্রাফি, তবে তো মজা। এটাকে কি বলা হয় বল, চার্লস ডিকেন্সের সেলফ রিপ্রেজেন্টেশন। ওটাতেই তো থাকবে পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন, কোনটাকে নিয়েছে নিজের জীবন থেকে আর কোনটাকে বাদ দিয়েছে নিজের জীবন থেকে। প্রথম দিকের যে সমস্ত চ্যাপ্টার গুলো দেখবি ডেভিড কপারফিল্ডের, ওগুলো দেখবি যে ওই সময়কার যে সমস্ত বিখ্যাত বিখ্যাত লেখা ছিল, যেমন ম্যাথিউ আর্নল্ডের কবিতা, যেমন শার্লট ব্রন্টির শার্লি, যেমন থ্যাকারে যে পেনজেনে সিরিয়ালাইজ করছিল সেই সময়, বা রাস্কিনের যে দ্য সেভেন ল্যাম্পস অফ আর্কিটেকচার, ঠিক ওই রকম করে লেখা। ঠিক আছে, প্রথম দিকের চ্যাপ্টার গুলো। রাস্কিনের এমনিতেই না, জন রাস্কিন, সেই আমরা যে মহাত্মা গান্ধীর জন্য যাকে চিনি, সেই জন রাস্কিনের মেমোরির উপরে ফোকাস ছিল। ঠিক আছে,
ল্যাম্প অফ আর্কিটেকচারের যে 6 নম্বর যে ল্যাম্প, সেটা হচ্ছে মেমোরি। তো সেই জন্য ডিকেন্সও এটা করলো এটা। ঠিক আছে, ছোটবেলা একটা ক্রিসমাস বুক ছিল দ্য হন্টেড ম্যান ডিকেন্সের, ঠিক আছে, সেখানেও দেখেছিল যে মেমোরি ছিল। ঠিক আছে, মেমোরি ইউজ করা হয়েছে। এই যে হন্টেড ম্যান, না, এই হন্টেড ম্যান একটা হিরো ফেস করছে একটা চয়েস যে কি করবে, আনহ্যাপি মেমোরি গুলোকে তুমি ফরগেট করবে যাতে এখন বাঁচো। ঠিক আছে, মানে করবেটা কি তুমি, এরকম একটা চয়েস আসবে আর কি ওর কাছে, এরকম আনহ্যাপি মেমোরি গুলোকে ফরগেট করবার, নাকি তুমি ওগুলোকে রেখে দেবে, মনে রাখবে আর কি। ঠিক আছে, তো আলটিমেটলি ও প্রে করবে নাকি যে না, আমার মেমোরিটাকে চিরসবুজ রাখো। ঠিক আছে, যে মানে যতই কষ্ট থাক না কেন, মেমোরিটা থাক আমার। তাই এই যে হন্টেড ম্যান 1848 এর যে বই, ঠিক আছে, ক্রিসমাস বুক লিখেছিল যে, সেখানে দেখ একই জিনিস, মেমোরি যেন আমার থাকে, সেই মেমোরির মধ্যে কষ্ট থাকুক, কিন্তু কিপ মাই মেমোরি গ্রিন। ঠিক আছে, আবার এই যে কিপ মাই মেমোরি গ্রিন, এটা আবার কোথা থেকে, হ্যামলেট থেকে। তো মানে এই যে উইশ টু বি রিমেম্বার্ড আফটার ডেথ, মৃত্যুর পরেও পার্সোনাল মেমোরি গুলোকে প্রিজার্ভ করে রেখে দাও, অ্যালাইভ করে রেখে দাও, এটা আবার হ্যামলেট থেকে নেওয়া। ঠিক আছে, তো 1850-তে যখন আর কি ওয়ার্ডসওয়ার্থের দ্য প্রিলিউড বেরোচ্ছে, ঠিক আছে, পস্থুমাস পাবলিকেশন বেরোচ্ছে, ঠিক, তো সেই ওয়ার্কটা এমনিতেই কি নিয়ে বল, পোয়েটের পার্সোনাল গ্রোথ, ঠিক তো, মেমোরি নিয়ে প্রিলিউডটা। তখনই ডিকেন্স আর কি সেটা পড়ছে, আর সেটাকেই ডেভিড কপারফিল্ডে কোট করতে চলেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য প্রিলিউডকে, ঠিক, যেহেতু 1850। অন্যান্য আমি আরো বলবো, এই সময় অ্যালটন লক কিংসলি লিখেছিল। ঠিক আছে, জেনিসনের এই সময় ইন মেমোরিয়াম বেরিয়েছে, জানিস তো না। ঠিক আছে, কার্লাইলের এই সময় লেটার ডে প্যাম্পলেট বেরিয়েছে। তো এইগুলোরও ভয়ঙ্কর ইনফ্লুয়েন্স 1850-এ ডেভিড কপারফিল্ডের উপরে। কারণ কার্লাইল যখন লেটার ডে প্যাম্পলেট লিখছে, তখন উনি কিন্তু ব্রিটিশ সোসাইটিকে ক্রিটিসাইজ করছেন। ডেভিড কপারফিল্ডের মধ্যে খুব বেশি না থাকলেও একটু তো সোশ্যাল কনসার্ন আছে। তো সেগুলো কিন্তু এমনিতেই কার্লাইলের লেটার ডে প্যাম্পলেটস এর মধ্যে রয়েছে। ডিকেন্সের যে রাইটিং প্রসেস ডেভিড কপারফিল্ডের জন্য, সেটা দিয়ে কি করবি না, নাম্বার প্ল্যান দেখতে পাবি। ঠিক আছে, আর ঘুরতে যাওয়া দেখতে পাবি। 1849-এ নরফোকে ঘুরতে গেছিলেন উনি, সাফোকে ঘুরতে গেছিলেন উনি। ঠিক আছে, আবার ওইখানে একটা এই যে ব্লান্ডারস্টোনের মতো গ্রাম তৈরি করেছেন নরফোকে গিয়ে, সাফোকে ঘুরতে গিয়ে। তো এইরকম করে চার্লস ডিকেন্স না তৈরি করছিলেন ইয়ারমুথের মতো জায়গা, ব্লান্ডারস্টোনের মতো জায়গা, এগুলো তৈরি করেছিলেন নরফোক থেকে, সাফোক থেকে ঘুরে ঘুরে আর কি বিভিন্ন জায়গা। ইয়ারমুথে যখন নিজে ডিকেন্স গেছেন, সেখানে উনি বলছেন যে আমার দেখা স্ট্রেঞ্জেস্ট প্লেস ইন দ্য ওয়াইড ওয়ার্ল্ড হচ্ছে ইয়ারমুথ। ঠিক আছে, একদিকে হিললেস মেশ মার্শ রয়েছে, হ্যাঁ, আবার আরেকদিকে একটা লোকাল কমিউনিটি রয়েছে। তো ওইখানে এমিলিকে দাঁড় করাবো আমরা, ওইখানে এমিলিকে নিয়ে গিয়ে বসাবো আমরা। ইলাস্ট্রেশনও দেখালাম আমি তোদেরকে, এমিলি কিরকম বসে আছি ইয়ার মধ্যে। ডিকেন্স যত ইস্ট অ্যাংলিকান ক্যারেক্টার গুলো রয়েছে, সেগুলোকে ওই যে চ্যাথামে জন্মেছিল না, হোম টাউন ছিল চ্যাথাম, ওই ইস্ট অ্যাংলিকান ক্যারেক্টার নিয়েছে ওখান থেকে, চ্যাথাম থেকে। ঠিক আছে, তাই প্লেস আর ক্যারেক্টারের মধ্যে পার্সোনাল কানেকশন থাকতে হবে, সেটা ইন্ডিকেট করে দাও। ডিকেন্স অ্যাক্টিভলি যখন প্ল্যান করছে, ঠিক আছে, ফেব্রুয়ারি 1849-এ অ্যাক্টিভলি যখন প্ল্যান করছে, ডেভিড কপারফিল্ড লিখবার কথা যখন ভাবছে, তখন এমনিতেই একটা কি হয়, একটা কষ্ট চলে, যে আমি একটা নতুন কাজ শুরু করব, কিভাবে শুরু করব, কেমন লিখবো, একটা কষ্ট অ্যাসোসিয়েটেড থাকে। তো নতুন লেখা শুরু করছে এখন। ঠিক আছে, নোবেলের টাইটেলটা সেটেল করেছিল দেখ এরকম করে। আর হিরো ডেভিড কপারফিল্ডের যে ইনিশিয়াল যে সই, DC, ঠিক আছে, এটাও রেডি করেছিল তখন আর কি। ভালো করে বল, চার্লস ডিকেন্স, CD, তাই তো? তাহলে ডেভিড কপারফিল্ড মানে DC। তো ইচ্ছে করেই বুঝে শুনেই সিগনেচার থেকে উনি তৈরি করছেন মার্চ 1849-এ যে আমি হিরোর কি নাম দেব, আর হিরোর ইনিশিয়াল থেকে নাম বেরিয়েছে ডেভিড কপারফিল্ড। ঠিক, আচ্ছা, বললাম আমি মে থেকে অক্টোবর 1850, তার মধ্যে 64টা চ্যাপ্টার বেরিয়েছে। ঠিক আছে, লন্ডনে লিখছে ও তখন বসে, বিভিন্ন জায়গাতে লিখে বসে লিখছে। সেই সময় আইল অফ হোয়াইটে ঘুরতে চলে গেছে, ব্রাইটনে ঘুরতে চলে গেছে, প্যারিসে ঘুরতে চলে গেছে, ব্রডস্টিয়ার্সে চলে গেছে, বিভিন্ন জায়গা থেকে বসে বসে লিখছে, যার জন্য তুই বুঝবি এপিসোডিক ক্যারেক্টার। আর আমাদের চার্লস ডিকেন্স CD, সেই চার্লস ডিকেন্স কত কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর কত কত অ্যাডভেঞ্চার হয়ে বেড়াচ্ছে, করে বেড়াচ্ছে। পরবর্তীকালে বসেছি এডিট করতে, তাই না, না একটু মানে সোশ্যালি কনসিয়াস হতে হবে আমাকে। হাউস হোল্ড ওয়ার্ডস বলে একখানা সাপ্তাহিক পেপারের মধ্যে যেহেতু মার্চ 1850-তে এই লেখাটা বেরোবে, হাউস হোল্ড ওয়ার্ডস এর মধ্যে সোশ্যাল ইস্যু থাকতে হবে, তাই একটু এডিটও করেছে, যাতে একটু সোশ্যাল ইস্যুস গুলো থাকে, যাতে আমি যে সমস্ত থিম গুলোর কথা বলছিলাম না,
জেন্ডার নিয়ে, ক্লাস নিয়ে, ওই থিমগুলো যাতে থাকে, কারণ কার্লাইল ইজ রাইটিং অ্যাবাউট অল দোজ থিংস এখন। তো আমাকে ওই থিমগুলো নিতে হবে একটু একটু করে। এই যে অস্ট্রেলিয়াতে চলে যাওয়া, যেটা ডেভিড কপারফিল্ডের মনে হচ্ছে, ডিকেন্সেরও মনে হয়েছিল যে ইংল্যান্ডের না কিছু হওয়ার নেই, ঠিক আছে, তার সেই জন্য আর কি ও অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার একটা ইন্টারেস্ট ওর মধ্যেও চলে এসেছিল, ঠিক আছে, মানে আরো অস্ট্রেলিয়াতে লোকজন যাক, অস্ট্রেলিয়াতে নতুন নতুন করে তৈরি করুক, ওরা একটা এমন একটা ইংল্যান্ড তৈরি করুক যেটা হচ্ছে ইউটোপিক একটা ইংল্যান্ড, যেটা ডেভিড কপারফিল্ডে দেখতে পাবি, ঠিক আছে। তারপরে একজন রিফর্মারের সঙ্গে, ক্যারোলাইন ক্রেসন বলে একজন রিফর্মারের সঙ্গে আমাদের এই চার্লস ডিকেন্সের, ভেরি সরি, চার্লস ডিকেন্সের দেখা হবে, ক্যারোলাইন ক্রেসন, এটার নাম মনে রাখবে, রিফর্মার, অস্ট্রেলিয়াতে এমিগ্রেট করবে, সোশ্যাল রিফর্ম হবে, এটার সঙ্গে জড়িত ছিল ক্যারোলাইন। আচ্ছা, ডিকেন্স সোশ্যাল ওয়ার্কে ইনভলভ ছিল, ঠিক আছে, কার সাথে আবার, এটা তো অ্যাঞ্জেলা, ঠিক আছে, ইউরেনিয়া হাউস বলে একটা জায়গা, যেখানে প্রস্টিটিউটসরা থাকতো, ফলেন উইমেনরা থাকতো, রিহ্যাবিলিটেশন সেন্টার ছিল, ঠিক আছে, এদেরকে রিহ্যাবিলিটেট করা হচ্ছিল যে যদি অস্ট্রেলিয়াতে বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে ভিক্টোরিয়ান সময়ে মেয়েদের কি হাল, সেটাকে নিয়ে কত এক্সারসাইজ দেখ আমাদের চার্লস ডিকেন্সের। এই যে অ্যাঞ্জেলার থেকে তাহলে অ্যাগনেসের নাম আসবে, আমি বলছি না যে এসেছে, বাট আমার দেখে মনে হচ্ছে আর কিছু না, এই যে অ্যাঞ্জেলা বার্টেজ কোটাস, ঠিক আছে, কোটস, ইউরেনিয়া হাউস মনে রাখবে তাহলে। আচ্ছা, যত চিঠিপত্র পাওয়া যাচ্ছে ডিকেন্সের, যখন ডেভিড কপারফিল্ড উনি লিখছেন সেই সময়ে, উনি এমনিতেই বলছেন যে উনি পার্সোনালি কত এঙ্গেজড হয়ে গেছেন নভেলটার সঙ্গে, ঠিক আছে। যখন ব্ল্যাক ফ্যাক্টরি চ্যাপ্টার গুলো এসেছে, তখন ডিকেন্স ভীষণ অ্যাবসর্বড লেখাতে, কারণ ওর ছোটবেলার কথা লিখছে না, ও বলছে যে মানে আমার মেন্টাল স্টেট এখন প্রচন্ড রিজিড হয়ে রয়েছে কপারফিল্ডের সঙ্গে, কারণ ছোটবেলার কথা মনে পড়ছে না এই সময়টা। আচ্ছা, তারপরে এই যে ইমোশনাল যে ইনভেস্টমেন্ট এই যে চ্যাপ্টার গুলোর মধ্যে বেড়ে গেল কোথায় বল, যখন টেম্পেস্ট বলে চ্যাপ্টারটাতে আমরা দেখবো হ্যাম আর স্টিয়ারফোর্ড দুজনে ডুবে যাচ্ছে, ডিকেন্সের কষ্ট হবে, তাই না? সেই আমাদের হ্যারি পটার দেখতে দেখতে, হ্যারি পটার দেখলে অতটা হবে না হয়তো, বাট পড়লে ডেফিনেটলি হবে, সিরিয়াস ব্ল্যাক যখন মারা যাবে না, কান্না পায়, ঠিক আছে, ওই একটা জায়গা, দেখতে দেখতে যদি কান্না পায় তো ভালো কথা, ঠিক আছে। আচ্ছা, ডিকেন্স কিছুটা পার্টে বিলিভ করতো যে আমি আজ পর্যন্ত যা লিখেছি ডোম্বিয়ান সানস থেকে, পিকপিক পেপার্স থেকে, ডেভিড কপারফিল্ড ভাই সবকিছুকে সারপাস করে গেছে, ঠিক আছে। উনি নিজেকে বেশ ভালো আর্টিস্ট মনে করছেন ডেভিড কপারফিল্ডের থেকে, উনি নিজেই মনে করছেন যে আমি মানে আমি গ্রো করছি, আমি বেটার লিখছি আর কি। শেষের দিকে এসে, ঠিক আছে, মানে বলছি যখন নভেলটা শেষ হয়ে যাচ্ছে, আমার মধ্যে কষ্ট রয়েছে, আবার আমার মধ্যে আনন্দ রয়েছে, আমি মানে আম, আমি কিছুটা নিজেরকে যেন আমি শ্যাডোই ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছি, এইরকম করে উনি আর কি লিখেছিলেন এই নভেলটা নিয়ে। একজন আমেরিকান রিডার কেট ডাগলাস বেগেন ডিকেন্সকে পরে জিজ্ঞেস করে যে আপনি কি স্টিয়ারফোর্ড যখন মারা গেছিল তখন কি আপনি কেঁদেছিলেন? তো তখন ডিকেন্স বলে যে হ্যাঁ, আমি তখন কেঁদেছিলাম, প্রচন্ড ইমোশনালি কানেক্টেড হয়ে গেছিলাম ক্যারেক্টার সঙ্গে, ঠিক আছে। তাই স্টিয়ারফোর্থের ট্র্যাজিক ফেট আমাদের কাছে ইম্পর্টেন্ট না হোক, ডিকেন্সের কাছে খুব ইম্পর্টেন্ট, তো আমরা এটা নিয়ে একটু কনসিয়াস থাকবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিকেন্সের নিজের আইডেন্টিটিকে অ্যাজ অ্যান অথর, অ্যাজ এ ন্যারেটর, অ্যাজ এ ক্যারেক্টার শেপ করেছে, রিফ্লেক্ট করেছে দ্যাট ডেভিড কপারফিল্ড। এটা হচ্ছে আমার বক্তব্য অ্যাকচুয়ালি, ঠিক আছে। প্রোটাগনিস্টটা যখন বাবা মারা যাওয়ার পরে জন্মাচ্ছে, তাহলে তো ছেলেটার মধ্যে কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই, ট্র্যাডিশনাল ফ্যামিলি হিস্ট্রি নেই তো ছেলেটার মধ্যে তাহলে, ঠিক আছে। অ্যাডাল্ট ডেভিড যখন ন্যারেট করছে, ওটাতে নিজস্ব মেমরি, ঠিক না? আর এই যে ফিজের যে সমস্ত ইলাস্ট্রেশন আছে না, ওগুলো তুই যখন দেখবি, তুই দেখবি যে ও বাবা, এগুলো ডেভিডের মানে চিন্তা ভাবনা নয়, তো ইটস লাইক সামওয়ান এলস ইজ লুকিং অ্যাট ইট, অন্য কেউ যেন ডেভিড কপারফিল্ডের জীবন দেখছে ছোটবেলা থেকে। তাই ফিজের ইলাস্ট্রেশন গুলো খুব অন্যরকম এমনিতে, তো সেটা এবার তোদের দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যে সমস্ত ইনফ্লুয়েন্সার গুলোর কথা বললাম, জেনের 1 নম্বর, 2 নম্বর হচ্ছে দ্য প্রেলিউড, রবার্ট বার্নস এর প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে, স্টিয়ারফোর্থ এর মধ্যে বায়রনের ইনফ্লুয়েন্স আছে, আর ড্রাউনিং এর মধ্যে শেলির কথা আছে। শেলির জীবন তো শুধু মেয়েদের প্রেমে পড়া আর শুধু জলে ডোবা, ঠিক আছে, কখনো হ্যারিয়েট জলে ডুবছে, কখনো ও নিজে জলে ডুবছে, কি আর বলবো। কার্লাইলের যে সার্চ অর রিসার্চেস, ঠিক আছে, এটা অ্যান্টি রোমান্টিক থিম এনেছিল সেই সময়, তো সেটাও খুব ইম্পর্টেন্ট। রোম্যান্সের এলিমেন্ট গুলো পেয়েছি আমরা ওয়াল্টার স্কটের কাছ থেকে। আর হগার্থ সেই সময় কি করছে বল, উডকাট ন্যারেটিভ করে, সেই কমিক্স এর ফাদার তো উইলিয়াম হগার্থ, তো
তো উইলিয়াম হগার্থের সেই সময় যে সমস্ত সেই পিকারেস, রেক্স প্রগ্রেস, এই সমস্ত নভেল, সেই সমস্ত টভেলগুলো রয়েছে তখন। শেক্সপিয়ারের প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে, একটা বাস্ট ছিল শেক্সপিয়ারের ডেভিড কপারফিল্ডে, সেটাও দেখতে হবে। চসারের ইনফ্লুয়েন্স আছে মিকোবারের মধ্যে দিয়ে, ঠিক আছে। তাই যত রকম কালচার এনরিচিং টেক্সট আছে, যত রকম লিটারারি হেরিটেজ আর কি ঠুসে ঠুসে ঢোকানো যায় ডেভিড কপারফিল্ডে, সব কিছুর ইনফ্লুয়েন্স আছে। অ্যান্ড দেন ইউ উড আন্ডারস্ট্যান্ড কি চার্লস ডিকেন্স কত লার্নেড ম্যান, ও কত পড়াশোনা করে এগুলোকে লিখেছে। যে সমস্ত জায়গাগুলো দেখবি, চ্যাথাম বা লন্ডন, এগুলো সব পার্সোনালি এসেছে, তাই না? লন্ডনের মধ্যে দেখবি কন্ট্রাস্ট আছে, লন্ডনকে লোকজন কিরকম করে দেখছে, আর চাইল্ডহুডের হোম কিরকম ছিল, আর লন্ডনের ওয়ার্কিং ক্লাস এরিয়াগুলো কত বাজে ছিল, ঠিক আছে। বিভিন্ন লন্ডনের লোকেল গুলোকে ডিসঅ্যাপিয়ার করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, লস বোঝানোর জন্য, অ্যাবসেন্ট প্লেসেস এর সঙ্গে অ্যাটাচমেন্ট বোঝানোর জন্য। সাইকোলজিক্যাল ল্যান্ডস্কেপটার মধ্যে দিয়ে আমাকে লস দেখাতে হবে, ডিজায়ার দেখাতে হবে, আর দেখাতে হবে যে মেমোরি কত ইনস্টেবল। সেই জন্য স্পেসিফিক কিছু লোকেশন, সাউথ আর্কের মতো, হাঙ্গার ফোর স্টেয়ার্স এর মতো, ব্ল্যাক ফ্রায়ার্স এর মতো, এগুলো দেখবি কিরকম ক্যারেক্টারদের মধ্যে ফিরে ফিরে আসবে, ঠিক আছে। হাইগেট আছে দেখবে, হাইগেট যেখানে সোশ্যাল টেনশনের কথা বলা হবে, ডিজাস্টার আসছে সেটার কথা বলা হবে, একদিকে বুর্জোয়া আর একদিকে অ্যারিস্টোক্রেটিক লোকজনদের কথা বলা হবে, হাইগেটের কথা আছে। তাই ডেভিড কপারফিল্ড আর চার্লস ডিকেন্স এরা দুজনে মিলে বলবে যে অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং এর চ্যালেঞ্জ কি আছে। এইটা আবার নভেলটা হয়ে গেল সেলফ রিফ্লেক্সিভ, যেরকম করে ট্রিস্টাম শ্যান্ডি নভেল লিখেছে না, ওই ট্রিস্টাম শ্যান্ডি নভেলটার মতো হয়ে গেল। কিন্তু নভেলটা কমেন্টারি করছে, অটোবায়োগ্রাফিক্যাল যখন রাইটিং হয় না, তো তখন কি কি প্রবলেমস হয় বা তখন কত ভালো হয় সেটা নিয়ে লেখা, ঠিক আছে। এই যে মেমোরি হচ্ছে রিলায়েবল, কিন্তু মেমোরি কিন্তু লেয়ার বটে বাবা। মিস্টার ডিকের মতো ক্যারেক্টারকে দেখো, যে আবার ট্রমাটিক রিকালেকশন গুলো না ব্লকড, সেইগুলো নিয়ে খুব ভোগে মিস্টার ডেক, সেগুলো দেখতে হবে। তাই পাস্ট ট্রমা আর মেমোরির জন্য এই বইটা, ডেভিড কপারফিল্ডের মতো বইটা মেমোরি স্টাডিজে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লেস আর মেমোরি কিরকম করে তুই মানে মানে তুই মানে কিরকম করে আইডেন্টিটি তোর ফেড করে গেল, কিরকম করে আইডেন্টিটি তুই রিক্রিয়েট করে নিলি, প্লেস আর মেমোরি কিরকম ইম্পর্টেন্ট, লাইক অস্ট্রেলিয়া কিরকম ইম্পর্টেন্ট, সেইগুলোর দিক থেকে। আইডেন্টিটি যে ফ্লুইড, আইডেন্টিটি যে ফিক্সড নয়, তাই তো। সেই সেই যে আইডিয়া, এই যে আইডেন্টিটি ফিক্সড নয়, তুই দেখ ডেভিড কখনো মিস্টার ডিকের সঙ্গে ব্লেন্ড করে যায়, কখনো মিস বেটসির সঙ্গে ব্লেন্ড করে যায়। এই জন্য না আইডেন্টিটি যে ফিক্সড নয়, এটা দেখাচ্ছে সাইকোলজিক্যাল ডিমেনশনটা দিয়ে। কখনো কার সঙ্গে ব্লেন্ড করে গেল মিস্টার ডিক, কখনো ব্লেন্ড করে গেল মিস বেটসির সঙ্গে, এরকম করে। হিরোইজমটা পর্যন্ত অ্যাম্বিগুয়াস, লাইক ডেভিড নিজেই কোশ্চেন করছে যে আমি নিজের জীবনের হিরো হব, নাকি অন্য কেউ চলে আসবে আমার জীবনের রেল স্টেশনে হিরো হয়ে। ও নিজেই দেখ অ্যাম্বিগুয়াস হিরোইজমের কথা বলছে, ঠিক আছে। স্টিয়ারফোর্থকে আমরা আইডলাইজ করেছিলাম, তাই না? অথচ দেখ লস আর ট্রমা হচ্ছে স্টিয়ারফোর্থ। ব্ল্যাকিং ফ্যাক্টরির ট্রমাকে কখনো তুমি ভুলতে পারবে না, ঠিক না? কখনো ভুলতে পারবে না। তবে তো তোমার মধ্যে ম্যাসকুলিনিটিকে লুজ করবার ফিয়ার আসবে, কাস্ট্রেশন অ্যাংজাইটি আসবে, ম্যাসকুলিনিটিকে লুজ করা, কারণ ব্ল্যাকিং ফ্যাক্টরিতে কাজ করেছো অ্যান্ড আ শেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইট। ম্যাসকুলিনিটি ভাই কমপ্লেক্স, ম্যাসকুলিনিটি ইজ ভেরি আনস্টেবল, ঠিক আছে। বায়োরনিক মেলানকোলি আছে একদিকে, একদিকে শেক্সপিরিয়ান ইমেজারি রয়েছে, আরেকদিকে কাস্ট্রেশন অ্যাংজাইটি রয়েছে, যেটা ফ্রয়েডের থেকে এসেছে। ইনেবে এত কিছু নিয়ে যদি ডেভিড কপারফিল্ড হয়, তাহলে কত কিছুকে বোঝাচ্ছে ও, ও ফ্রয়েডকে আনছে ডেভিড কপারফিল্ড, তাই না? তাই এবারে বলবো আমি যেটা, খুব অল্প কথা এবারে আমি শেষ করব। নামকরণ যখন হয়েছে, ঠিক আছে, ডেভিড কপারফিল্ডে দেখবি প্রত্যেকটা ক্যারেক্টার নিজের অথরিটিকে না নামের মধ্যে দিয়ে অ্যাসার্ট করবার অ্যাটেম্প্ট করে, আর তার ফলে আবার বেশিরভাগ ক্ষেত্রে ভুলভাল নামকরণ হয়ে যায়। ব্রুকস অফ শেফিল্ড, স্কাইলার্ক, রাদারফোর্ড, মিস্টার ডিকসন, অ্যাম, মার্ডারার, জেলেবস, এগুলো থেকে বুঝতে হবে ওটা কি বললাম, বোঝা গেল যে এত নিজেদের অথরিটিটাকে অ্যাসার্ট করার চেষ্টা করে নামের মধ্যে দিয়ে ক্যারেক্টাররা কনসিস্টেন্টলি, যে রেজাল্ট হয়েছে মিসনেমিং, ঠিক আছে, ভুলভাল নাম হয়ে যায়, মজাও লাগে সেই রকম অবস্থা। তাই নামকরণটা খুব ইম্পর্টেন্ট হয় এইরকম নভেলের ক্ষেত্রে, ডেভিড কপারফিল্ডের নভেলের ক্ষেত্রে। ফাইনাল যে প্যারাগ্রাফ ছিল ডেভিড কপারফিল্ডে, সেখানে এই যে ডেথ বেডের কথা থাকবে ওখানে, ঠিক আছে, মানে ওখানে যেন নিজের ডেথ বেড দেখতে পাচ্ছিল। এই যে কথাটা আছে না, যে আমি নিজের ডেথ বেডের কথা বলছে, তাহলে এই যে মানে ভাব তুই যে একটা অটোবায়োগ্রাফিকে মানে ডেথের সঙ্গে তুলনা করা,
ঠিক তো? ডেরিডা বা পোল্ডেম্যানের মতো লোকজন কি বলবার চেষ্টা করবে যে অটোবায়োগ্রাফি হচ্ছে একটা কি না মৃত্যুর মতো, ফর্ম অফ মৃত্যু। ঠিক আছে, কারণ রাইটিং অ্যান অটোবায়োগ্রাফি এটা মানে হচ্ছে যে তুমি ধরে নিচ্ছ যে তোমার পাস্টটা ফিক্সড হয়ে গেছে, তবে তো তুমি লিখছো অটোবায়োগ্রাফি, তাই না? তোমার পাস্টটা থেমে গেছে, মানে তোমার জীবন এবারে মারা গেল, ঠিক? ফিউচারে মডিফিকেশন করতে পারবে না তো তুমি পাস্টের যে মেমোরি গুলো। সেই জন্য ডেরিডা বা পল ডে ম্যানের মতো ডিকনস্ট্রাকশনিস্টরা কি বলবে যে অটোবায়োগ্রাফি লেখা কিন্তু মৃত্যুর মতো হবে। তাই দেখ কনফেশনের কথা থাকবে, তাই দেখ মর্টিফিকেশনের কথা থাকবে, এত ইন্টেন্ট ফর কনফেশন থাকবে এই বইয়ের মধ্যে, একটা কমিটমেন্ট টু সিঙ্গেল ট্রুথ থাকবে সবসময় বইয়ের মধ্যে, সিঙ্গেল ট্রুথ অ্যাবাউট হিমসেলফ এরকম একটা ব্যাপার থাকবে, সিঙ্গুলার আইডেন্টিটির কথা বলবে। ঠিক আছে, কিন্তু ক্যারেক্টার গুলো কিন্তু খুব আনপ্রেডিক্টেবল হবে বাবা। ঠিক আছে, মানে এই যে ইউরায়া হিপ, রোজা চার্চেল, মিস্টার মেকওবা, এদেরকে কিন্তু ক্যাটেগরাইজ করতে পারো না। ঠিক আছে, একদমই যেমন ডিকেন্সের কাজকে আমরা কখনো আর্লি নভেল আর লেট নভেল বলে এরকম করে আমরা ক্যাটেগরাইজ করতে পারি না কখনো। ঠিক আছে, ইউরায়া হিপকে নিয়ে ডেভিডের ফ্যাসিনেশন আছে, আগে তো সিনেমা দেখতো না। ঠিক আছে, একটা ইররেজিস্টেবল অ্যাকশন আছে, অ্যাট্রাকশন আছে এর প্রতি। ঠিক আছে, মানে সে দেখবে মিসেস টিয়ার ফোর্থ এর গার্ডেন ওয়ালের ওপর দিয়ে দেখবে এইরকম জিনিসপত্রগুলো, আবার রিপালশনও কাজ আছে ওর মধ্যে অনেক রকম। ঠিক আছে, ইউরায়া হিপের প্রতি অ্যাট্রাকশনও আছে, আবার রিপালশনও আছে। তাই কমপ্লেক্স ডাইনামিক আছে ইউরায়া হিপের সঙ্গে ডেভিড কপারফিল্ডের, আর সেটা তো আরো অনেক আর কি আলোচনার বিষয়, যেখানে একটা বিবলিক্যাল একটা ব্যাপার আছে, ডিকেন্সের যে ডেভিড নামকরণ করা আর ইউরায়া, ঠিক আছে, এরা দুজনে মিলে চ্যালেঞ্জ করে কি ট্র্যাডিশনাল হিরো ভিলেন ডাইকোটমিকে। ডেভিড আছে, ইউরায়া আছে। ঠিক আছে, ডেভিড অ্যান্ড গোলায়াত, সেরকম ডেভিড অ্যান্ড ইউরায়া এরকম আছে। ঠিক তো এইটাই খুব ইন্টারেস্টিং হবে কি ডেভিড অ্যান্ড গোলায়াথের গল্প থেকে যখন ডেভিডের নামকরণ আসবে বাইবেল থেকে আর ইউরায়া হিপের নামকরণ আসবে বাইবেল থেকে, ঠিক আছে, তখন মজা হবে। ইউরায়া দা হিটাইট, ভেরি সরি, ঠিক আছে, যে নাকি কিং ডেভিডকে জাস্ট মার্ডার করেছে, কাকে পারসুট করতে করতে বল, ব্যাথশিবাকে। তো এই ব্যাথশিবা এখানে কি হবে দেখতেই পাবি, অ্যাগনেসকে বিয়ে করতে চাইবে, কিং ডেভিডকে মারবে, যেটা আমাদের ডেভিড কপারফিল্ড হয়ে গেল। আর ইউরায়া দা হিটাইট, সেখান থেকে আসবে আমাদের ইউরায়া হিপ, আর ডেভিড অ্যান্ড গোলায়াথের গল্প তো বলতেই হবে। ঠিক আছে, তো এই সমস্তগুলো দেখতে হবে, আরো অনেক কিছু আছে। ক্লাস তো কখনো শেষ হবে না, ক্লাসটাকে ছেড়ে দিতে হবে এবার। ঠিক আছে, মানে ফিমেল ডিজায়ারের যেরকম মার্জিনালাইজেশন, মানে কত বিপ্লিক্যাল জিনিস বলবো দেখ, যে রোজা ডার্টেল বলছে যে আম অ্যাওয়ার অফ মাই ওন সেক্সুয়াল প্রেফারেন্স। ঠিক আছে, হ্যাঁ, আর এমিলিকে প্রস্টিটিউটের মতো দেখে, একটা মার্জিনালাইজিং ট্রিটমেন্ট করে এমিলির প্রতি রোজা ডার্টেল। ঠিক আছে, তো তাহলে টেক্সটটা এই যে ডেভিড কপারফিল্ডের যে নভেলটা, এটা বারবার চেষ্টা করে এমিলিকে কি করতে, চোখে জল আনতে। কারণ এমিলি হচ্ছে মেরি ম্যাকডেলিন ফিগার। ঠিক আছে, এমিলিকে বা রোজাকে, ঠিক আছে, মানে সেডাকশনের পরে বিয়ে দেওয়ার কোনো ব্যাপারই রাখেনি, তো মেরি ম্যাকডেলিন ফিগার হয়ে যায় ওরা তখন। তো এরকম অনেক কিছুই আছে। ঠিক আছে, ডেভিড একসময় ভেবেছিল যে এমিলি বোধহয় ছোটবেলা মারা যাবে, তো সেটা হচ্ছে মেয়েদের জন্য কি বল, বেঁচে থেকেও মরে যাওয়া, এটা বোঝায় যে এমিলি বোধহয় ছোটবেলা মারা যাবে এরকম ভেবেছিল। ঠিক আছে, ভিক্টোরিয়ান প্রস্টিটিউশনকে নিয়ে অনেক কথা আছে, কেপ্ট ওম্যানকে নিয়ে অনেক কথা আছে, ইউরেনিয়া হাউসে যেহেতু চার্লস ডিকেন্স একটা কাজকর্ম করেছেন, ঠিক আছে, তাই এমিলিয়া স্টিয়ারফোর্থের যে সমস্ত এপিসোড গুলো আছে ওখানে সেই মানে এই সমস্ত মেয়েদের কথা আর চাইল্ডহুড ইনোসেন্স এর কথা আছে। ঠিক আছে, আরো অনেক কিছু বলা যায়, দান্তে গেব্রিয়েল রসেটির ফাউন্ডের সঙ্গে সম্পর্ক, অ্যাওয়েকেনিং কনসিয়েন্সের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, ইউরেনিয়া আর ইউরায়ার মধ্যে একটা লিঙ্কের ব্যাপার। ঠিক আছে, যে এই যে ইউরেনিয়া হাউস ছিল না যেখানে চার্লস ডিকেন্স কাজ করতো এক সময়, ওই যে মানে কি বলবো, চার্লস ডিকেন্স যে মানে কি বলে ওটাকে, সেই কন্ট্রিবিউটিং কাজ বলে না, যে পরোপকার করা আর কি। ঠিক আছে, তো সেইটা করতো, সেটা তাহলে কি ইউরেনিয়া তো বিলংস টু কি ভিনাস। ঠিক তো, তো ভিনাস হচ্ছে হোমোসেক্সুয়ালিটি। আবার ইউরায়া ওই জিনিসটা, ওটা হচ্ছে ডিকেন্সের যে চ্যারিটির প্রতি যে একটা কমপ্লেক্স অ্যাটিটিউড ছিল। ঠিক আছে, যে ও মনে করতো যে চ্যারিটি বড় লোকেরা করে, হিপোক্রিট যারা তারা করে। ঠিক আছে, তো সেই হিপোক্রিসিটা আবার কার মধ্যে দিয়ে দেখালো, দেখ রোজা ডার্টনের মধ্যে দিয়ে দেখালো। ঠিক আছে, এই জন্য ক্লাস আর সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে মানে ও দেখছে যে ক্লাসও যেরকম অপ্রেসিভ হয়, সেক্সুয়াল রিলেশনশিপও সেরকম অপ্রেসিভ হয়।
এইরকম সব ব্যাপার। মিকবরের ডুয়াল পজিশন আছে, অনেক কিছু আছে, লিটারেরি সুইসাইড নিয়ে অনেক কিছু বলা যায়। তো তারপরে রবার্ট বার্নস এর যে অর ল্যাং সাইন, এই যে 3টে চ্যাপ্টারের কথা বলছি, এই 3টে চ্যাপ্টারে মিকবর 3বার অর ল্যাং সাইনের কথা বলবে, সেই পুরানো সেই দিনের কথা। ঠিক আছে, তো এই সমস্ত অনেক কিছু আছে। ঠিক আছে, তো লেটারের কথা আছে, অনেক লেটারে অনেক ড্রিমের কথা আছে। ঠিক আছে, সিটির মধ্যে ভুল ভুলাইয়ার মতো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নিকোবরের যখন কথাগুলো শুনবি, দেখবি যে লন্ডনকেও বলবে যে এখনকার দিনের ব্যাবিলন। ব্যাবল কি না, ওই যে কনফিউজ ল্যাঙ্গুয়েজ ব্যাবল। তো সেই জন্য লন্ডনকে তুলনা করবে মডার্ন ব্যাবিলনের সঙ্গে। ঠিক আছে, বলবে যে এই সিটিটা হচ্ছে কি না, ল্যাঙ্গুয়েজকে যদি ভুল ভুলাইয়ার মতো তৈরি করে নাও, তাহলে যে স্পেসটা তৈরি হবে যেখানে তুমি হারিয়ে যাবে, সেটা হচ্ছে লন্ডন। ঠিক আছে, তাই এসব অনেক কিছু আছে আর কি। হ্যাঁ, মানে লন্ডনের মধ্যে আছে কি টিরানি অফ ওয়ার্ডস, এসব তো অনেক স্পেস থিওরির কথা। ঠিক আছে, বদলেয়ারের যে কনসেপ্ট আছে হিরো অফ মডার্ন লাইফ, ঠিক আছে, তো মিকোবার হচ্ছে সেইটা। ওই বদলেয়ারের যে হিরো অফ মডার্ন লাইফ, সেটা হচ্ছে মিকোবার। ঠিক আছে, ডেভিড কপারফিল্ডের জীবনে যে ডেভিড কপারফিল্ড বলছিল না যে দেখতে হবে যে আমি নিজে হিরো হতে চলেছি আমার জীবনে নাকি অন্য কেউ হবে, তো মিস্টার মিকোবার না সেই বদলেয়ারের হিরো অফ মডার্ন লাইফ হবে ডেভিডের জীবনে। এটা হচ্ছে আনসার, প্রথম লাইনটা। কিন্তু সেগুলো তো অনেক পরের কথা, ওগুলো তো অনেক দূরের ব্যাপার। ঠিক আছে, মিকোবার এই যে কন্টিনিউয়াসলি অস্ট্রেলিয়াতে বসে লিখে যাচ্ছে। ঠিক আছে, ইউরায়া হিপের আমরা আর শুনতে পাই না কিছু, কিন্তু আমরা জানি যে ব্যাপার আছে, ইউরায়া হিপ কোথাও না কোথাও তো আছে। এই যে কন্টিনিউড রাইটিং মিকোবারের অস্ট্রেলিয়াতে বসে, ঠিক আছে, তো ওইটা একটা দারুণ। আর ডিকেন্সের অটোবায়োগ্রাফিক্যাল ফিগার হিসেবে ডেভিড কপারফিল্ডকে না ধরে মিকোবারকে পর্যন্ত ধরা যায়। যে ডিকেন্সের নিজের বাবা ম্যাড, টাকা পয়সা নেই, কোনো জায়গা ঠায়গা নেই, জমি জায়গা নেই, জেলে চলে গেছে। তো ডিকেন্সের অটোবায়োগ্রাফিতে ওর বাবাকে মিকোবারকে নিয়ে ফিরিয়ে আনার, বাবাকে নিজের নভেলের হিরো বানানো, 1 নম্বর যে লাইন ছিল সেই হিরো বানানো। ঠিক আছে, তো এটার উপরে যে কোশ্চেন আনসার গুলো আছে, এগুলো এমনিতেই আমি নিচে দিয়ে দেবো। কন্টেন্ট, যে আমি কন্টেক্সট নিয়ে যে কন্টেন্টটা রেখেছি এখানে, সেটারও আমি কোশ্চেন আনসার নিচে দিয়ে রাখবো, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস। ঠিক আছে, উত্তর না হয় পরে আলোচনা হবে কখনো। এইখানে আমি শেষ করলাম।